ওয়েবগ্রাউন্ডে আপনাদেরকে স্বাগত। তো চলুন দেখা যাক আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তুগুলো কী কী। আজকে আমরা শিখতে চলেছি ডেভেলপার টুলস বা ইন্সপেক্ট এলিমেন্ট। আপনারা যে ওয়েব ডিজাইনিং শিখছেন সেখানটাতে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ডেভেলপার টুলস বা ইন্সপেক্ট এলিমেন্ট। ঠিক আছে, একটা ওয়েব ডিজাইনারের সব থেকে গুরুত্বপূর্ণ যেটি বলতে পারেন অস্ত্র, সেটা হচ্ছে এই ডেভেলপার টুলস বা ইন্সপেক্ট এলিমেন্ট। আমি সাপোজ ছোট্ট একটি এক্সাম্পল দিই, যেরকম যখন আপনারা কোনো একটা কাজ আপনি পাবেন কোনো ক্লায়েন্টের থেকে, তো মনে করুন যে ক্লায়েন্ট আপনাকে ওনার একটি প্রিভিয়াস ওয়েবসাইট আপনাকে দিয়েছে, আর ওই ওয়েবসাইটের মধ্যে ধরুন দুখানা H1 রয়েছে। ঠিক আছে, এবার দুখানা H1-এর মধ্যে অনেক বেশি গ্যাপ হয়ে গেছে, তো আপনি চাইছেন গ্যাপটা কমাতে, মানে ক্লায়েন্ট চাইছে গ্যাপটা কমাতে, এবার সেটা আপনাকে দিয়েছে। একটা ওয়েব ডিজাইনারের যদি এই ডেভেলপার টুলস বা ইন্সপেক্ট এলিমেন্ট না জানা থাকে, তাহলে সে ওয়েব ডিজাইনার কী করবে, সাথে সাথে ক্লায়েন্টের যে ওয়েবসাইটটা রয়েছে তার index.html style.css খোঁজা শুরু করে দেবে। বাট আপনি যদি একজন ওয়েব ডিজাইনার হন আর আপনার যদি এই ডেভেলপার টুলস বা ইন্সপেক্ট এলিমেন্ট জানা থাকে, তাহলে আপনি কি করবেন, আপনি ক্লায়েন্টের যে ওয়েবসাইটটা আপনি খুলেছেন ব্রাউজারে, সেই ব্রাউজার থেকেই দেখে নিতে পারবেন যে কী কারণে ওই দুখানা H1-এর মধ্যে স্পেসটা বেড়েছে, আর আপনি ওই ব্রাউজারের মধ্যেই ওটাকে ফিক্স করতে পারবেন। এমন একটি সুবিধা এই ডেভেলপার টুলস বা ইন্সপেক্ট এলিমেন্ট আপনাকে দেয়। তাহলে বুঝতে পেরেছেন এটা আপনাকে কত সুবিধা প্রদান করে ইন্সপেক্ট এলিমেন্টটা। তবে হ্যাঁ, এটাকে জানাটা খুব দরকার। আজকে আমরা ইন্সপেক্ট এলিমেন্ট নিয়ে অনেকটা বিস্তারিত আলোচনা করব। ইভেন পরবর্তীকালে যখন আমরা CSS শিখব, তখন আরও ভালোভাবে এই ডেভেলপার টুলস বা ইন্সপেক্ট এলিমেন্ট নিয়ে আমরা পরীক্ষা করতে করতে যাব, কারণ এই ইন্সপেক্ট এলিমেন্টের মধ্যে অনেক কিছু রয়েছে। ইভেন আমরা যখন ওয়েব ডেভেলপমেন্ট শিখব, অর্থাৎ PHP শিখব, সেখানেও এই ইন্সপেক্ট এলিমেন্ট অর্থাৎ তার মধ্যে থাকা ওই নেটওয়ার্কস সমস্ত কিছু খুব 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 আপনাকে সাহায্য করবে আপনার ডেভেলপমেন্টটাকে খুব স্মুথ করার জন্য। ঠিক আছে, এটা খুবই ইন্টারেস্টিং আর খুবই প্রয়োজনীয় আপনাদের জন্য। ঠিক আছে, তাই খুব মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন, এখান থেকে আপনারা অনেক অনেক কিছু শিখতে চলেছেন। ঠিক আছে, আর দেখুন তারপরে বলে দিয়েছি যে এই ডেভেলপার টুলস বা ইন্সপেক্ট এলিমেন্ট কী হয় আর কিভাবে সেটিকে আপনি ওয়েবসাইটে ব্যবহার করবেন। ঠিক আছে, এই সম্বন্ধে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। এরপরে আমরা দেখব এলিমেন্ট বা ট্যাগের উইথ কী হয়, মানে একটা এলিমেন্টের বা ট্যাগের আমরা উইথ কীভাবে দেবো এবং কীভাবে সেটিকে ইন্সপেক্ট এলিমেন্টের মাধ্যমে ম্যানেজ করব। ঠিক আছে, আমরা সাধারণত জানি যে কোনো একটা কিছু CSS লিখলে আমরা style.css থেকে সেটাকে ম্যানেজ করি, বাট এবার থেকে আমরা দেখব যে style.css তো আমি লিখলামই, পাশাপাশি আমি কীভাবে ইন্সপেক্ট এলিমেন্ট বা ডেভেলপার টুলস দিয়ে আপনার সমস্ত কিছু ম্যানেজ করব। খুবই ইম্পর্টেন্ট এই ডেভেলপার টুলস বা ইন্সপেক্ট এলিমেন্টটা। যদি কেউ এই ডেভেলপার টুলস বা ইন্সপেক্ট এলিমেন্ট খুব ভালো করে শিখে যান, তাহলে তাকে আর কোনো দিকে তাকাতে হবে না, তার কাছে এত ভালো একটা পাওয়ার চলে আসবে। ঠিক আছে, তো অবশ্যই আজকের ক্লাসটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আর যারা আজকের ক্লাসে নতুন, তারা উপরে থাকা আই বাটনে প্রেস করুন, সেখানটাতে আপনি আমাদের এই ফুল কোর্সের স্টেপ বাই স্টেপ ভিডিও সিরিয়াল আকারে পেয়ে যাবেন। আর পাশাপাশি আপনি আই বাটনেও প্রেস করতে পারেন, বা নিচে আপনি ডেসক্রিপশনের মধ্যে এসে সেখানেও আমি এই পুরো টিউটোরিয়ালের যে প্লেলিস্টটা রয়েছে বা ফুল কোর্সের যে প্লেলিস্টটা রয়েছে সেটার লিঙ্ক আমি আপনাদেরকে দিয়ে দেবো, তাই আপনি ডেসক্রিপশন বক্সে গিয়েও সেটাকে চেক করতে পারেন। ঠিক আছে, আর আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আর খুবই ইম্পর্ট্যান্ট হতে চলেছে, তাই একদম স্কিপ করবেন না, কারণ না স্কিপ করে গেলে, আমি আগেও বলেছি যে আপনি যদি স্কিপ করে যান, আপনি খুব ইম্পর্টেন্ট জিনিস মিস করে যাবেন, যেটা অন্যরা শিখতে পারবে। আর পরবর্তীকালে আপনি এখন হয়তো প্রবলেম ফেস করবেন না, বাট পরবর্তীকালে আপনার ওই অজানা জিনিসগুলো আপনার জন্য প্রবলেম ক্রিয়েট করবে, আর আপনার জায়গায় অন্যরা যারা ফুল ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছে, তারা কিন্তু আর ভবিষ্যতে গিয়ে প্রবলেম ফেস করবেন না। তাই অবশ্যই ভিডিওটি একবারে শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখুন। ঠিক আছে, তো চলুন শুরু করা যাক। সাবস্ক্রাইব করুন আমাদের ওয়েবগ্রাউন্ড চ্যানেলকে এবং প্রেস করুন বেল আইকনে সবসময় ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য। তো চলুন সবার প্রথমে আমরা ফোল্ডার স্ট্রাকচারটাকে আমাদের তৈরি করে নিই। তো তার জন্য আমরা চলে যাব হচ্ছে সি ড্রাইভে। তো সি ড্রাইভে যাওয়ার পরে আপনারা জানেন যে সেখানে ওয়েব ক্লাসেস বলে একটি ফোল্ডার রয়েছে, আর তার মধ্যে আজকে আমাদের ক্লাস নাম্বার হচ্ছে 32। তো আমি এখানে দিয়ে দেবো যে ক্লাস 32। বেশ, এবার এর ভিতরে সবার প্রথমে আপনাকে তৈরি করতে হবে index.html, যেটা আপনারা জানেন শর্টকাটলি কীভাবে তৈরি করতে হয়, আর তারপরে আপনাকে তৈরি করতে হবে style.css, তাই না? এই দুটোকে আমরা সবসময় আগে থেকে তৈরি করে নেব। এটাকে আমরা আবার শর্টকাটলি তৈরি করে নিই, আপনার style.css, বা এটাকে আপনি বন্ধ করে দিন, style.css। ঠিক আছে, বেশ। তো দেখুন এবার এই মুহূর্তে আমরা কী করবো, আমরা এই index.htmlটাকে আমরা নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করে নিই। ঠিক আছে, তো তার জন্য সিলেক্ট করবো, রাইট ক্লিক, এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস। ঠিক আছে, এরপরে এটাকে রেখে বাদবাকিগুলোকে রিমুভ করে দেবো, তাই ক্লোজ অল বাট দিস। ঠিক আছে, এখানে জাস্ট নো করে দিন আপনি, সমস্যা নেই। ঠিক আছে, বেশ, এবার এটা চলে আসলো। পাশাপাশি আমরা style.cssটাকে ওপেন করে নেবো এখানে। তো আমরা style.cssটাকে ওপেন করার জন্য আমরা style.css এর এখানে চলে গিয়ে এটা সিলেক্ট, রাইট ক্লিক, এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস। ঠিক আছে, তো দেখুন আমরা দুখানা ফাইলকেই নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করে নিয়েছি এডিটারে। তো এইবার আমরা কি করব, আমরা এখানে একটা HTML এর কোড লিখি।
HTML:5 দিয়ে আপনার ট্যাব প্রেস করলাম, সাথে সাথে দেখবো যে আমাদের স্ট্রাকচারটা রেডি হয়ে গেছে, তাই তো। এবার আমি এখানটাতে লিখে দিই যে ক্লাস আপনার 32, তাই তো, বেশ, সেভ করলাম। এইবার এই মুহূর্তে সবার ফার্স্টে আপনারা এগুলোকে করে নেবেন, এই জিনিসটাকে, বা এটা মানে এখন হয়তো করছেন, পরবর্তীকালে আপনারা যখন শিখে যাবেন তখন আর করার প্রয়োজন নেই। সবার ফার্স্টে আপনি চেক করে নেবেন যে আপনার যে HTML ফাইল রয়েছে সেটার সাথে CSS ফাইলের প্রপারলি লিঙ্ক হয়েছে নাকি। তো সেটা জানার জন্য সবার ফার্স্টে আপনি একটা H1 নিয়ে নিন। H1 নেওয়ার পরে এখানে একটা হ্যালো লিখে দিন, ঠিক আছে, এখানে একটা হ্যালো লিখে দিলাম। তো হ্যালো লেখার পরে ট্যাব প্রেস করলাম, এখানে H1টা তৈরি হয়ে গেল। এবার দেখুন আমার HTML এর মধ্যে কি এখনও CSSটা লিঙ্ক করানো রয়েছে? না, নেই। তো এই কারণে আপনি এখানটাতে আসবেন, এখানটাতে আপনাকে লিঙ্ক রেল ইকুয়াল টু স্টাইল শিট href ইকুয়াল টু আপনার পাথটা দিতে হয়, তাই তো। তো এবার থেকে আমরা শর্টকাট দেখব খুব তাড়াতাড়ি কীভাবে সেটা আনতে হয়। খুব তাড়াতাড়িভাবে সেটাকে আনতে গেলে আপনি এখানে লিখবেন link:CSS, ঠিক আছে, ব্যাস এইটুকুনি লিখবেন, লিখে ট্যাব প্রেস করুন, ঠিক আছে। দেখুন সাথে সাথে চলে আসলো। আপনারা প্রাথমিকভাবে এটাকে হাতে লেখার চেষ্টা করবেন, কারণ আসলে আপনাদের এই কারণেই বলছি যে যদি আপনাদেরকে পরবর্তীকালে ইন্টারভিউতে কোনো কোশ্চেন জিজ্ঞাসা করে যে কীভাবে আপনার একটা CSS এর লিঙ্ক আপনি করবেন, যাতে আপনারা তখন বলে দিতে পারেন। আসলে হাতে লিখলে কী হয়, সেটা আপনার সাথে সাথে মনে থাকে যে হ্যাঁ এটা তো এটাই হবে। আর আপনারা যখন পরবর্তীকালে আসলে কাজ করবেন তখন আপনাকে এভাবে শর্টকাটলি লিখতে হবে, ঠিক আছে, কারণ একটা ওয়েবসাইট করার জন্য যত তাড়াতাড়ি আপনি ফাস্ট জিনিসগুলো করতে পারবেন তত আপনার ভালো, তাই না। তো সেই হিসাবে তো দেখুন আমরা কীভাবে CSSটাকে আনলাম, link:CSS, ঠিক আছে। ট্যাব প্রেস করবেন, দেখবেন এটা চলে এসছে, সাথে সাথে দেখবেন এখানে style.css দিয়েও দিয়েছে, আপনাকে কিছু দিতে হবে না, ঠিক আছে। এই অবস্থায় আমরা এটাকে সেভ করলাম। সেভ করার পরে আমি জাস্ট এই style.css গিয়ে আমি H1 এর মধ্যে একটা কালার রেড দিয়ে দিই, জাস্ট টেস্টিং পারপাসে কিন্তু এটা, হ্যাঁ, কালার রেড দিয়ে দিলাম। সেভ করলাম। সেভ করার পরে আমি জাস্ট এখানে আসবো, না আমাদের এখানে ব্রাউজারে খোলা হয়নি, আমি এখানে আসবো, ডাবল ক্লিক করব, করার পরে দেখবো যে হ্যাঁ ঠিক আছে, নিয়েছে আমাদের H1 এর কালার রেড, মানে আমার HTML ফাইলের সঙ্গে CSS ফাইলের কিন্তু একটা লিঙ্ক হয়ে গেছে, তাই তো। বেশ, এটাকে সেভ করলাম। এই অবস্থায় আমরা CSS যা আছে সব রিমুভ করে দিই, কারণ জানি আমরা লিঙ্ক হয়ে গেছে। আর এই অবস্থায় H1টাও ঠিক আছে, H1টা থাকলো, সমস্যা নেই। এইবার দেখুন আমরা জানি যে আজকে খুবই ইন্টারেস্টিং জিনিস নিয়ে শিখবো, সেটা হচ্ছে ইন্সপেক্ট এলিমেন্ট, ঠিক আছে। তো ইন্সপেক্ট এলিমেন্টে যাওয়ার আগে আমি আগে CSS এর যে উইথ প্রপার্টিটা রয়েছে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি, তারপরে আমরা ইন্সপেক্ট এলিমেন্ট নিয়ে আলোচনা করছি, ঠিক আছে। তো দেখুন এই মুহূর্তে যে H1 রয়েছে, H1 এর আমি একটা কাজ করি, H1 এর আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, ঠিক আছে। তো আমি এখানটাতে যাব, আমি H1কে যে কোনো কিছু CSS করতে গেলে রুলটা কিন্তু সেম, আপনাকে ফার্স্টে সিলেক্টরটা ধরতে হবে, অর্থাৎ যে ট্যাগটার আপনি CSS দিতে চাইছেন সেই ট্যাগটাকে আপনাকে ধরতে হবে। তো এই ক্ষেত্রে আপনি কোন ট্যাগটাকে ধরে CSS দিতে চাইছেন, H1কে, তাই আপনি এখানে বলে দিন যে আমি H1 ট্যাগটাকে ধরতে চাই। তারপরে সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ, এখানে এন্টার প্রেস করলাম। এবার আপনি কি দিতে চান, আমি চাইছি যে এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার থাকুক, আমি এখানটাতে দিয়ে দেবো যে ব্যাকগ্রাউন্ড কালার, তো কোলন দিয়ে আপনি এখানে দিয়ে দিন ব্লু, ঠিক আছে। আপনারা সবসময় হেক্স কোড ইউজ করবেন, সেটা হচ্ছে ফ্ল্যাট UI কালার্স থেকে। আমি এই মুহূর্তে আপনাদের দেখানোর জন্য আমি ব্লু বা রেড এগুলো ব্যবহার করব, ঠিক আছে। তো আমি এখানটা লিখলাম ব্লু। এবার দেখুন ব্লু এর উপরে ব্ল্যাক লেখাটা খুবই খারাপ দেখাবে, কারণ আমি যদি এখানে সেভ করি, করার পরে যখন এখানে এসে আমি রিফ্রেশ প্রেস করব, তো দেখুন ব্লু ব্যাকগ্রাউন্ড রয়েছে আর এই লেখাটা কি রয়েছে, আপনার ব্ল্যাক রয়েছে। তো আমি কি করব, আমি এটাকে আপনার হোয়াইট করে দিই লেখাটাকে। তাহলে লেখাটাকে হোয়াইট করার জন্য আপনাকে কী দিতে হবে বলুন তো, কোন প্রপার্টি ইউজ করতে হবে, কোন প্রপার্টি নেম, কালার, তাই না। বেশ, কালার আমি এখানে দিয়ে দেবো হোয়াইট, ঠিক আছে, বা এখানে হোয়াইট দিয়ে দিই, ঠিক আছে। এবার এই অবস্থা আমি এখানে যাব, রিফ্রেশ প্রেস করব, দেখুন আমি সেভ করেছিলাম। তো দেখুন এখানে আসার পরে কিন্তু আমার এখানে হ্যালো লেখাটা হোয়াইট হয়ে গেছে, তাই না। বেশ, তো দেখুন এই অবস্থাতে আপনাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে এই H1টা আপনার ব্রাউজারের বা ডিসপ্লের বা বডির কত শতাংশ নিয়ে রয়েছে বলুন তো এই মুহূর্তে, দেখুন H1টা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত জায়গাটা নিয়েছে, তার মানে H1টাও কিন্তু পুরো বডির 100% জায়গাটা নিয়ে রয়েছে। যেরকম আমি যদি এখান থেকে দেখি, দেখুন ও এখান থেকে শুরু হয়ে কিন্তু পুরো এতটুকু জায়গা নিয়ে রয়েছে, তাই না। তার মানে ও কিন্তু পুরো 100% জায়গাটা কিন্তু ও নিয়ে রয়েছে, ঠিক। তো ঠিক সেরকমভাবে এই যে আমি মেজারমেন্টটা করলাম সেটা কিন্তু আমি পার্সেন্টে করলাম, তাই না। যে প্রথমত দেখলাম এই যে পুরো ব্রাউজারের উইথ এইটা কতটুকু, যে সাদা অংশটা আপনারা দেখতে পান, সেটা দেখলাম 100%। আর সেই 100%-এর মধ্যে H1টা কত পার্সেন্ট জায়গা নিয়ে রয়েছে, ও কিন্তু একবারে শুরু থেকে শেষ পর্যন্ত জায়গা নিয়ে রয়েছে, মানে 100% জায়গা নিয়ে রয়েছে। বেশ, এইবার কিছুদিন আগে অর্থাৎ আমরা গত পর্বেই দেখেছিলাম আমরা মেজারমেন্টের জন্য একটি ইউনিট ব্যবহার করি, সেটা কি বলুন তো, ইমেজের জন্য বা অন্য কিছুর জন্য ফন্টের সাইজ দেওয়ার জন্য একটা ইউনিট ব্যবহার করেছিলাম, মনে আছে, সেটার নাম হচ্ছে পিক্সেল, PX, তাই না।
তো এটা তো আমরা পার্সেন্টে হিসাব করলাম, যদি আমি পিক্সেলে হিসাব করি তাহলে এই যে বডির যতটা উইথ রয়েছে বা বডি যতটা জায়গা নিয়ে রয়েছে এই বরাবর, সেটার সাইজটা কত, আমি যদি এই বরাবর দেখতে চাই তাহলে এটা পিক্সেলে হিসাব করলে কত বেরোবে? আপনি তো জানেন না যে এটা কত পিক্সেল, ঠিক আছে? তো দেখুন এই যে ব্রাউজারের উইথটা দেখছেন এটা আপনার স্ক্রিনের উপর নির্ভর করে, অর্থাৎ আপনি এখন কোন মনিটরে দেখছেন। আপনি যদি মোবাইলে দেখেন তার স্ক্রিন সাইজটা অর্থাৎ তার উইথটা অনেকটা ছোট হয়, আপনি যদি ট্যাবলেটে দেখেন তাহলে তার উইথটা হয় এরকম ধরনের, আমি যদি একটু ড্র করে দেখাই, আপনি যদি মোবাইলের স্ক্রিনে দেখেন তাহলে উইথটা এইটুকু হয়, তাই না? যদি আপনি ট্যাবলেটে দেখেন তাহলে উইথটা এরকম হয়, আর আপনি এখন কিসে দেখছেন, ল্যাপটপে দেখছেন, এটা এরকম দেখাচ্ছে। আবার অনেক সময় দেখবেন 4K মনিটর বা আপনার আরও অনেক বড় মনিটর থাকে, সেগুলোর কিন্তু উইথটা আরও বেশি থাকে, ঠিক আছে? তো এই জিনিসটা আমরা জানবো কী করে যে কোন মনিটরের কত উইথ? তো সেই উইথটা দেখার জন্য আপনি কোথায় যাবেন, আপনি আপনার ডেস্কটপে চলে যান সবার ফার্স্টে। আমি ডেস্কটপে চলে গেলাম, ডেস্কটপে যাওয়ার পরে উইন্ডোজ 7-এর ক্ষেত্রে আপনি সেটা রাইট ক্লিক করবেন, দেখবেন এখানটাতে স্ক্রিন রেজলিউশন বলে একটি অপশান রয়েছে, ঠিক আছে? উইন্ডোজ 10-এও আপনি এরকম একটি অপশান খুঁজে পাবেন, আপনারা একটু খুঁজে নেবেন, ঠিক আছে? না খুঁজে পেলে আপনি গ্রুপে পোস্ট করবেন, আপনাকে হেল্প করে দেওয়া হবে। তো দেখুন রাইট ক্লিক করার পরে আপনি স্ক্রিন রেজলিউশনে যাবেন, যাওয়ার পরে দেখুন এই যে রেজলিউশন রয়েছে এইখানে দেখুন দুটো ভ্যালু রয়েছে, একটি হচ্ছে 1366, একটা ইনটু বা ক্রস সিম্বল রয়েছে, তারপরে রয়েছে 768, মানে এটাই হচ্ছে আপনার স্ক্রিনের সাইজ। আপনি যদি এই বরাবর দেখেন, অর্থাৎ আপনার প্রথম যেটা দিয়েছে 1366, মানে আপনার এই স্ক্রিনের সাইজটা যদি এই বরাবর দেখা হয় তাহলে আপনার উইথ হচ্ছে, এটাকে উইথ বলা হয়, আপনার উইথটা হচ্ছে 1366 পিক্সেল, অর্থাৎ 1366 পিক্সেল হচ্ছে আপনার কম্পিউটার স্ক্রিনের উইথ। আর যদি আপনার কম্পিউটার স্ক্রিনের হাইট ধরা হয় তাহলে এইটা হচ্ছে উপর থেকে নিচ পর্যন্ত, এটা হচ্ছে আপনার হাইট, ঠিক আছে? এটাকে বলছে আপনার হাইট। তাহলে আপনার কম্পিউটার স্ক্রিন অর্থাৎ যে এই মুহূর্তে আপনি যেখানটাতে দেখছেন সেই কম্পিউটার স্ক্রিনের উইথ হচ্ছে, অর্থাৎ আমার ক্ষেত্রে সেটা হচ্ছে 1366, আপনারা দেখে নেবেন আপনাদেরটা কত। আর আমার যে কম্পিউটার স্ক্রিনের যে হাইটটা রয়েছে সেটা হচ্ছে আপনার 768 বা 768, ঠিক আছে? এইভাবে আপনারাও দেখে নেবেন। এইবার এই অবস্থাতে আমরা যদি ব্রাউজারে চলে যাই তাহলে বলুন তো আমার কম্পিউটার স্ক্রিনের উইথ হচ্ছে 1366, তাহলে এই বডির উইথটা কত? দেখুন কম্পিউটার স্ক্রিনে যেইটুকুনি উইথ আর আপনার ব্রাউজারের উইথ দুটো কিন্তু সেম, তাই না? একদম সেম। তাই আপনার এই ব্রাউজারের উইথটাও হচ্ছে বা বডির উইথটাও হচ্ছে 1366 পিক্সেল, যদি আপনি পিক্সেলে হিসাব করেন, ঠিক আছে? আর যদি আপনি পার্সেন্টেজে হিসাব করেন তাহলে এটা কত পার্সেন্ট বলুন তো, পুরোটুকু জায়গা 100%, তাই না? বেশ। আর যদি আপনার উইথের কথা আসে, যে উইথের কথা হয়ে গেল, যদি আপনার হাইটের কথা আসে যে আপনার ব্রাউজারের হাইট কত বলুন তো, এটা হচ্ছে 768 থেকে একটু মাইনাস হবে, কারণ দেখুন 768 পিক্সেল কিন্তু ও পুরো স্ক্রিনটার নেয়, তাই না? এখান থেকে পুরো এতটুকু নেয়, ঠিক আছে? তো আর সেইখানে ব্রাউজার কয়টুকুনি নিচ্ছে, দেখুন ব্রাউজার এইখান থেকে এইটুকুনি নিচ্ছে, তাই ব্রাউজারের হাইটটা একটু কম হবে। কিন্তু আপনি যদি উইথ বরাবর দেখেন 768 কম্পিউটার স্ক্রিনের উইথটা কী ছিল, 1366, তাই না? এইটুকুনি উইথ, আর ঠিক সেম উইথেও কিন্তু এই ব্রাউজারও নিচ্ছে, ব্রাউজারের উইথটা সেম। তাই আমরা যদি উইথের দিক থেকে দেখি তাহলে কম্পিউটারের নিজস্ব উইথ হচ্ছে 1366 পিক্সেল, আর আমার ব্রাউজারের যে উইথ সেটাও সেম হবে 1366 পিক্সেল। আর যদি হাইটের দিক থেকে দেখি কম্পিউটার স্ক্রিনের হাইট হচ্ছে 768, আর সেখানে ব্রাউজারের হাইটটা হচ্ছে যে এখান থেকে যেটুকু সাদা এরিয়া আপনি দেখতে পাচ্ছেন সেটুকুই কিন্তু ব্রাউজারের হাইটটা হবে, ঠিক আছে? আশা করি এই উইথ আর হাইট আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। তাহলে এবার আপনারা বলুন তো, যদি পার্সেন্টের দিক থেকে বিচার করে বলা হয় যে আপনার এই H1 কত পার্সেন্ট নিয়েছে, তাহলে আপনি কত বলবেন? 100%, তাই না? কারণ শুরু থেকে শেষ পর্যন্ত নিয়েছে। যদি আপনার পিক্সেলের দিক থেকে হিসাব করে বলা হয় যে এই মুহূর্তে H1-এর উইথটা কত, তাহলে আপনি কত বলবেন? ঠিক, যেহেতু শুরু থেকে শেষ পর্যন্ত নিয়েছে আর যেহেতু আমাদের ব্রাউজারের বা আমাদের কম্পিউটারের উইথ হচ্ছে 1366 পিক্সেল, তাই মনে করতে পারেন যে এটা 1366 পিক্সেল উইথ, বা তার একটু হলেও কম হতে পারে, বাট এটাকে আমরা অ্যাপ্রক্স ধরে নিতে পারি, ঠিক আছে? এটা আমরা এইভাবে হিসাবটা করলাম, ঠিক আছে? বেশ। এইবার আমাদের প্রয়োজনে এই উইথটাকে কিন্তু কম করতে হতেই পারে, তাই আমরা যদি এই মুহূর্তে এই উইথটাকে কমাতে চাই তাহলে আমরা কি প্রপার্টি ইউজ করব? সিএসএসে উইথ বলে একটি প্রপার্টি আছে, আমরা সেই প্রপার্টিটাকে ব্যবহার করব, ঠিক আছে? যেরকম দেখুন আমি এই মুহূর্তে আমি চলে যাব হচ্ছে সিএসএসে, আমাদের এডিটারে চলে যাই, যাওয়ার পরে
ঠিক সেম ওয়েতে আপনি কার উইথ কমাতে চাইছেন, H1 এর। দেখুন H1টা অলরেডি এখানটাতে রয়েছে, তাই আমাকে আবার নতুন করে H1 লেখার দরকার নেই। আপনি চাইলে লিখতে পারেন, কোনো সমস্যা নেই, বাট যেহেতু আমার অলরেডি H1 লেখা রয়েছে আমি এই H1 এ লিখবো, ঠিক আছে। আপনি চাইলে নতুন করে আবার H1 লিখে আলাদা আলাদা করে এটার উইথ দিতেই পারেন, বাট যেহেতু আমার অলরেডি জিনিসটা লেখা রয়েছে আমরা আর কোনো এক্সট্রা কোনো প্রপার্টি বা এক্সট্রা কোনো সিলেক্টর ইউজ করবো না, যেহেতু আমার অলরেডি এখানটাতে রয়েছে। তাই দেখুন এবার আমি চাইছি H1 এর উইথটা একটুখানি কমবে। এবার আমরা ফার্স্ট অফ অল পিক্সেলে দেখি, যে আমি পিক্সেল ওয়াইজ যদি হিসাব করি ওটা এখন 1366 পিক্সেল রয়েছে। আমি চাইছি যে H1 এর উইথটা হবে 200 পিক্সেল, ঠিক আছে। তো 200 পিক্সেল দিতে চাইলে আমি এখানে কি করব, জাস্ট এখানটাতে উইথ বলে একটি প্রপার্টি আছে, WIDTH উইথ কোলন, আপনি এখানটাতে স্পেস দেবেন, দিয়ে দেওয়ার পরে দেবেন 200। শুধু 200 দিলে কিন্তু কাজ করবে না, ইউনিটটা আপনাকে দিতে হবে পিক্সেল। আর দেখুন এরকম অনেক ইউনিট আছে, আগে আমি বলেছিলাম যে আগেকার দিনে বা এখনও পিক্সেল ব্যবহার করা হয়, কিন্তু সবথেকে বেশি পপুলার হচ্ছে REM EM এই সমস্ত ইউনিটসগুলো ব্যবহার করা হয়, কারণ এগুলো অনেক সুবিধা প্রদান করে। এগুলো কী কী সুবিধা প্রদান করে, কেন ব্যবহার করব, সেগুলো সব আমরা আস্তে আস্তে শিখব, ঠিক আছে। এবার দেখুন আমি এখানটাতে উইথ দিলাম হচ্ছে 200 পিক্সেল। এই অবস্থা আমি এটাকে সেভ করলাম, আমি এখানে আসব, আমি রিফ্রেশে প্রেস করব। দেখুন এটার উইথটা ছিল আগে 1366, সেখান থেকে কমে গিয়ে ওর উইথটা এখন কত হলো, 200 পিক্সেল হয়ে গেল, তাই না। বেশ, এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। আপনি যত ইচ্ছা চাইলে আপনি এটাকে বাড়াতেই পারেন। যেরকম আমি যদি এখানটাতে আসলাম, আসার পরে আমি যদি দিয়ে দিই আপনার মানে ধরুন আপনার 500 পিক্সেল দিয়ে দিলাম, সেভ করলাম, করার পরে আমি এখানটাতে রিফ্রেশ করলাম, দেখুন এটা এখন এইটুকু চলে গেল 500 পিক্সেল। এবার আমি যদি চাই এটাকে আরটুকুনি বাড়াবো, মানে 1366 যেটা হয় তার আপনার হাফ করব, তাহলে আপনার 1366 ডিভাইডেড বাই 2, দেখুন 683 যদি আমি দিই তাহলে এটা হাফ চলে যাবে এটার। তাহলে আমি এখানটাতে গিয়ে আমি যদি দিই যে 683, আমি এখানে সেভ করলাম, দেখুন এত পিক্সেল। তো এই অবস্থা আমি যখন রিফ্রেশও করব, দেখুন পুরোপুরিভাবে অ্যাপ্রক্স হাফ চলে গেছে, ঠিক আছে। এটুকুনি গিয়ে তারপর থেকে আবার এইটুকু। বেশ, তো এইরকমভাবে আমরা জিনিসটা মেজারমেন্ট করতে পারি পিক্সেলে। আপনি যত পিক্সেল বাড়াবেন তত পিক্সেল আস্তে আস্তে বাড়বে, আর যত পিক্সেল কমাবেন, যেরকম আপনি ফার্স্ট অফ অল দিয়েছিলেন ধরুন 300 পিক্সেল দিলাম, তো সেটা সেই আন্দাজে আপনার উইথটা এভাবে হবে, ঠিক আছে। তো দেখুন অনেকের এটা মনে হতে পারে যে আমি তো এটার উইথটাকে কমিয়ে দিলাম, আগে যেটা ছিল 1366 পিক্সেল, সেই জন্য ও শুরু থেকে শেষ পর্যন্ত জায়গাটা নিয়েছিল, এটাকে কমিয়ে দিলাম এতটুকু, তাহলে এই জায়গাটা নিশ্চয়ই ফাঁকা হয়ে গেছে। তাহলে কি এখন আমি যদি এর নিচে কোনো কাউকে রাখি বা নিচে কোনো ট্যাগকে লিখি, সেই ট্যাগটা কি এইখানে থাকবে না এখানে থাকবে? আপাত দৃষ্টিতে মনে হতেই পারে যে আগে তো H1 পুরো জায়গাটা নিয়েছিল, এই জন্য হয়তো কাউকে পাশে থাকতে দিচ্ছিল না, এবার তো ওর জায়গাটা পুরো জায়গাটা নিয়ে নেই, ও তো এবার এতটুকু হয়ে গেছে, তাহলে নিশ্চয়ই এবার নিচে থাকা জিনিসকে পাশে রাখতে দেবে না। আপনারা ভুল, ও কখনোই নিজের বৈশিষ্ট্যটাকে চেঞ্জ করে না, ঠিক আছে। ওকে বলা হলো যে তোমার উইথটাকে তুমি কমাও, কিন্তু ও যে একটা রাজা, ওর সেই রাজা বৈশিষ্ট্যটা কিন্তু ওর কাছ থেকে যায়নি, ঠিক আছে। ওর ওই রাজা মানেই, যেহেতু এখনও পর্যন্ত ও রাজা, তার মানে ওর যতই ওই উইথটা কমিয়ে দেওয়া হোক না কেন, ও পুরোটুকু জায়গায় কিন্তু নিয়ে রাখবে। ওকে শুধু বলা হলো তোমার উইথটা কমাও, কিন্তু তোমার রাজত্ব, ওর যে রাজত্ব সেটা তো এখান থেকে এতটুকু ছিল না। আমি যদি ড্র করে দেখাই একটুখানি, ওর যে রাজত্বটা ছিল সেটা ও এখান থেকে এতটুকু পুরো কিন্তু ছিল, ঠিক আছে। তারপরে ও যখন রাজত্ব ছিল তখন ও পুরো জায়গাটুকুই নিয়ে রেখেছিল। এখন আমি ম্যানুয়ালি বলে দিলাম যে তুমি যতটুকু জায়গা নিয়েছিলে ততটুকু জায়গা না নিয়ে থেকে তুমি তোমার জায়গাটাকে কমিয়ে আনো, কিন্তু ওকে আমি একবারও বলিনি তোমার রাজত্বের জায়গাটাকে কমিয়ে আনো, ঠিক আছে, বা তোমার যতটুকু জায়গার মধ্যে তুমি রাজত্ব করছিলে সেই জায়গাটাকে কমিয়ে আনো, না, আমি কিন্তু ওটা বলিনি, ঠিক আছে। তাই ওর রাজত্ব কিন্তু এখনও এখানটায় রয়েছে, অর্থাৎ ওর রাজার বৈশিষ্ট্য কিন্তু এখনও রয়েছে। আমি ওকে বলিনি যে তুমি প্রজা হয়ে যাও, না, ও এখনও রাজাই রয়েছে। তাই ও কিন্তু এই জায়গাটাকে কাউকে দেবে না। ওর উইথটা কমে আসলো ঠিক আছে, বাট ওর জায়গায় কিন্তু ও এখনও পর্যন্ত ঠিক রয়েছে, ওর রাজা রাজাই রয়েছে। তাই যদি এক্সপেরিমেন্টাল ওয়েতে আমরা দেখতে চাই, এর নিচে আমরা আরেকটা ট্যাগকে লিখি, তারপরে দেখি যে ওই ট্যাগটা এর পাশে আসে কিনা। যেরকম আমি যদি HTML এ যাই, যাওয়ার পরে আমি যদি এখানটাতে একটা স্ট্রং ট্যাগ লিখি, ঠিক আছে, একটা স্ট্রং ট্যাগ লিখলাম, এখানটাতে লিখলাম যে বোল্ড টেক্সট, সাপোজ বোল্ড টেক্সট, ঠিক আছে, সেভ করলাম। করার পরে এবার দেখি তো যে রিফ্রেশ করে এটা এর পাশে আসে নাকি। দেখুন এর পাশে কিন্তু আসলো না, কারণ না এই যে আমি এর উইথ কমিয়েছি, দেখে মনে হচ্ছে এখানে জায়গা রয়েছে, কিন্তু ও রাজা এখনও রয়েছে, ঠিক আছে। তাই ওর রাজত্ব ও কাউকে দেবে না, তাই দেখুন এই বোল্ড কিন্তু নিচেই রয়ে গেছে, তাই না। বেশ, ঠিক এরকম জিনিসটা হয়। এবার দেখুন আমি এইখানটাতে আসলাম, স্ট্রং ট্যাগটাকে লিখলাম, তাই না, এটাকে সেভ করলাম।
তো এই মুহূর্তে আমি স্ট্রং ট্যাগটাকে একটু রিমুভ করে দিই, ঠিক আছে। আমরা এই উইথটাকে আরেকটু ভালোভাবে বুঝি। যেরকম আমরা এখানে আসবো, রিফ্রেশে প্রেস করব, দেখুন এই মুহূর্তে আমরা এই উইথটাকে কিসে দিয়েছিলাম, পিক্সেলে দিলাম, তাই না। তো এইবার আমরা শিখবো যে পার্সেন্টে কীভাবে দিতে হয়, ঠিক আছে। তো এইবার দেখুন তার জন্য আমরা এই উইথটাকে বর্তমানে আগে যেরকম ছিল আমরা এটাকে রিমুভ করে দিই, ঠিক আছে। এইবার আমরা এখানটাতে গিয়ে রিফ্রেশে প্রেস করি, দেখি ও পুরো শুরু থেকে শেষ পর্যন্ত জায়গা নিয়ে রয়েছে। অর্থাৎ আমি যদি পিক্সেল ওয়াইজ দেখি তাহলে 1366 পিক্সেল নিয়ে রয়েছে। এবার আমরা আগের বারে কী দিয়ে দেখছিলাম, পিক্সেলে দেখছিলাম। এবার আমরা এটাকে পিক্সেলে না দেখে আমরা পার্সেন্টে দেখব, ঠিক আছে। তো যদি পার্সেন্ট হিসাব করি, ও কতটুকু পার্সেন্ট নিয়ে রয়েছে বলুন তো, 100%, তাই না। এইবার আমরা ওর উইথটাকে, ওই যে বললাম ইউনিটটাকে আমরা চেঞ্জ করতে পারি। আমরা এবার ওর উইথটাকে পার্সেন্টে কমাবো বাড়াবো। আগেরবার যেরকম পিক্সেলে কমানো বাড়ানো করেছিলাম, এবার আমরা পার্সেন্টে কমানো বা বাড়ানো শিখব। তার জন্য আপনি এখানে চলে আসুন, যাওয়ার পরে আপনাকে সেম জিনিস লিখতে হবে, উইথ কোলন, আপনাকে এখানটাতে শুধু দিতে হবে কত পার্সেন্ট, 100%, মানে ফুল উইথ বাই ডিফল্টও কত পার্সেন্টে থাকে, 100%-এ থাকে। তাই আমি যদি এখানটাতে 100% লিখে সেভ করি, তারপরে যদি আমি এখানে যাই, যাওয়ার পরে যদি রিফ্রেশ করি, আপনি আউটপুটটা সেম দেখতে পারবেন। দেখুন কোনো কিছু চেঞ্জ হলো না। এবার যদি আপনি পার্সেন্টটাকে একটুখানি কমিয়ে আনেন, যেরকম আমি এখানটাতে করলাম 30%, তাহলে কি হবে চলুন দেখা যাক। দেখুন এটা পুরোপুরিভাবে পুরো স্ক্রিনে 30%-এ চলে আসলো, ঠিক আছে। এবার আমি যদি চাই যে পুরো স্ক্রিনটা যতটা সাইজ, এবার আপনার সাইজটা আপনার মনে নাই হতে পারে বা মনে নাই থাকতে পারে। এই জন্য যদি আপনাকে কেউ কখনো বলে যে পুরো স্ক্রিনের 50% জুড়ে এটা থাকবে, তখন আপনাকে পার্সেন্টে সমস্ত কিছুর হিসাব করতে হবে। কারণ আপনি যদি তখন আবার পিক্সেলে হিসাব করেন, তখন আপনাকে দেখতে হবে আপনার স্ক্রিনের পিক্সেল কত। এবার একটা জিনিস লক্ষ্য করুন, আপনি আপনার ওয়েবসাইটটা আপনার কম্পিউটারে দেখছেন, অর্থাৎ index.html-টা আপনার কম্পিউটারে দেখছেন, সেটার সাইজ হচ্ছে এখন 1366 পিক্সেল। এবার কেউ যদি একটা 1920 পিক্সেল, অর্থাৎ 1090 পিক্সেলের যদি কোনো একটা ওয়েবসাইটে, একটা ডেস্কটপে বা কম্পিউটারে খোলে, তখন সেটার ক্ষেত্রে তো তার উইথটা বেড়ে গেল, তাই না। তো সেটার আন্দাজে নিশ্চয়ই আপনি জানেন না যে এই ওয়েবসাইটটা কোন কোন মনিটরে বা কোন কোন ডিভাইসে খুলতে পারে, সেটা তো আপনি জানেন না। বাট আপনি এটা জানেন যে আমি যদি পার্সেন্ট ক্যালকুলেট করে করি, সেটা যেই কম্পিউটারেই খুলুক না কেন, সেই কম্পিউটারের আন্দাজে বা সেই স্ক্রিনের আন্দাজে ও কিন্তু 50% বা 30% জায়গা নিয়ে নেবে, ঠিক আছে। তো যেরকম দেখুন আমরা এখানটা কী করলাম, 30% করলাম। এবার এই 30%-এর এগেনস্টে আমার এখন কম্পিউটারের স্ক্রিন যেটুকুই থাকুক না কেন, ও পুরো স্ক্রিনের কিন্তু এই পুরো স্ক্রিনটা যত বড়ই হোক না কেন তার 30% জায়গা নিয়ে রাখবে। এবার এই ওয়েবসাইটটায় যদি আমি একটা অনেক বড় মনিটরে খুলতাম, সেখানেও কিন্তু সেম হতো, ও পুরো স্ক্রিনে 30% জায়গা নিয়ে রাখবে। তাই এক্ষেত্রে আমাকে ওই পিক্সেল নিয়ে ঝামেলাটার বহন করতে হবে না, ঠিক আছে। কারণ আমার তো জানা নেই যে এই ওয়েবসাইটটা মানে কোন কোন ডিভাইসে খুলবে আর তাদের সাইজগুলো কত, সেটা তো আমার জানা নেই। তাই সব থেকে সেফ জিনিস হচ্ছে আমি এই সমস্ত ক্ষেত্রে পার্সেন্ট ব্যবহার করব। তাতে আমার কোনো অসুবিধাই হচ্ছে না। আমার জানা লাগছে না যে এই ওয়েবসাইটটা আপনার কত বড় বড় ডিভাইসে খুলতে পারে কি না। আমি শুধুমাত্র এটুকুনি জানি, এই ওয়েবসাইটটা যেই ডিভাইসেই খুলুক না কেন, সেই ডিভাইসের উইথের রেসপেক্টে 30%, তাই না। আশা করি আপনারা জিনিসটা বুঝতে পেরেছেন যে 30% বা এই পার্সেন্ট জিনিসটা কতটা ইউজফুল হতে চলেছে। আমরা সামনে আরও এই পার্সেন্ট জিনিসটাকে নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব, ঠিক আছে। তো দেখুন এত পার্সেন্ট, এবার যদি আপনি এখানটাতে বলে দেন যে উইথ হচ্ছে 50%, দেখুন ও পুরোপুরি 50% জায়গাটা নিয়ে রাখবে। দেখুন ও পুরোপুরিভাবে 50% জায়গাটা নিয়ে রাখলো। এটা এইটুকুনি ওটা। আর গত পর্বে মানে কিছুক্ষণ আগে আমরা দেখলাম এই 50%টাই আমরা পিক্সেলে হিসাব করে দিয়েছিলাম, তাই না। সেটা কখনোই উচিত নয়, কারণ আজকে আপনার স্ক্রিন এতটুকু, অন্য স্ক্রিন তার থেকেও বেশি বা ছোটো হতে পারে, তাই পিক্সেলে হিসেব করা একদম উচিত নয়। তো দেখুন আমরা এখানটাতে দিয়ে দিলাম পার্সেন্ট, ঠিক আছে। পার্সেন্ট আপনারা বুঝতে পারলেন যে কীভাবে আপনার পার্সেন্টের মাধ্যমে সমস্ত কিছু করা হয়। এখানে 20% দিয়ে দেবেন, তো দেখবেন সেম ওয়েতে ও 20% নিয়ে নিয়েছে, ঠিক আছে। বেশ, তো আশা করি আপনারা বুঝতে পারলেন যে কিভাবে একটা এলিমেন্টের উইথ দিতে হয়। আমরা পরবর্তীকালে সমস্ত ইউনিট নিয়ে দেখব যে পিএক্সের সাথে সাথে দেখব REM EM এগুলো কী হয়। বাট ফর দ্য মুমেন্ট আপনারা এটা জেনে নিন যে এই পার্সেন্টেজ আর পিক্সেল কতটা ইউজফুল। এবার আমি আপনাদেরকে বলি এই কেন এই পার্সেন্টেজ আর পিক্সেল ইউজ করব, বা কেন পার্সেন্টেজ ইউজ করব এক একটা জায়গায়, কেন পিক্সেল ইউজ করব না, আবার কোনো কোনো ক্ষেত্রে আমরা পিক্সেল ইউজ করব পার্সেন্টেজ ইউজ করব না। তো সেটা একটুখানি আমরা দেখে নিই। তো দেখুন এই মুহূর্তে আমি এইটাকে কত পার্সেন্টে রেখেছি, দেখুন 20%, তো আমি এটাকে 30% করে দিই, ঠিক আছে। 30% করে দিয়ে এখানে রিফ্রেশ করলাম। এইবার কিছুক্ষণ আগে আমি যে বললাম আপনি একজন ওয়েব ডিজাইনার, আপনাকে সবসময় ভাবতে হবে শুধুমাত্র আপনার স্ক্রিন নিয়ে নয়। আপনি তো আপনার স্ক্রিনে ওয়েবসাইটটা তৈরি করছেন, আপনাকে ভাবতে হবে সেই সমস্ত স্ক্রিনের কথা যে সমস্ত স্ক্রিনে আপনার ওয়েবসাইটটা রান হতে পারে, ঠিক আছে। যেমন আপনার স্ক্রিনটা এখন রয়েছে 1366 পিক্সেল, আপনি
আপনি যখন আপনার ওয়েবসাইট আপনার বন্ধুকে দেবেন, ও একটা আরও বড় মনিটর ব্যবহার করে, ঠিক আছে, তো আপনাকে তার কথাও ভাবতে হবে। আপনার কোনো একটা রিলেটিভকে আপনি দিলেন, সে একটা ছোট ডিভাইস ব্যবহার করে, আপনাকে তার কথাও ভাবতে হবে। তো আপনাকে সবার কথা ভাবতে হবে। এবার কোশ্চেন হচ্ছে, আমি কি করে এতজনের কথা ভাববো? আমি কি করে জেনে বসে থাকবো যে এর মনিটরের সাইজ এত, এর মনিটরের সাইজ এত, এর মনিটরের সাইজ এত? না, আপনাকে কিচ্ছু ভাবতে হবে না। এই সুবিধাটাই দেয় হচ্ছে আপনার ডেভেলপার টুলস নিয়ে আমি বলছি, তার আগে আমি একটু ছোট্ট একটা জিনিস বলে দিই, ঠিক আছে? তো দেখুন, এই যে এতগুলো স্ক্রিন সাইজ, ঠিক আছে, এইটা আপনি মেনটেন করবেন কি করে? এইটা মেনটেন করার জন্য ফায়ারফক্সে খুব সুন্দর একটা জিনিস দেয়, ঠিক আছে? তো এই অবস্থাতে আপনি আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল আর শিফট বাটনটাকে প্রেস করে ধরে এম কিটাকে প্রেস করবেন, ঠিক আছে? কিভাবে? দুটো উপায় দেখুন খোলা যায়। ফার্স্ট অফ অল কন্ট্রোল আর শিফট প্রেস করে ধরুন কিবোর্ড থেকে, আর তারপরে প্রেস করে ধরা অবস্থায় আপনি এম বাটনটাকে প্রেস করুন। দেখুন আপনার যে ওয়েবসাইটটা ছিল সেটা এখন কত ছোট হয়ে গেছে, তাই না? এইটা হচ্ছে ওয়েব ডিজাইনারদের জন্য সব থেকে একটা পাওয়ারফুল জায়গা, ঠিক আছে? এটা কিন্তু ইন্সপেক্ট এলিমেন্ট নয়, ঠিক আছে, বাট এইটা হচ্ছে আপনি যখন কোনো একটা ওয়েবসাইট রেডি করবেন, আপনারা নিশ্চয়ই শুনেছেন রেসপন্সিভ, ঠিক আছে? রেসপন্সিভ ওয়েবসাইট। রেসপন্সিভ ওয়েবসাইট কাকে বলে? আপনি আপনার ওয়েবসাইটটা এখন তৈরি করছেন কোন স্ক্রিনে? কম্পিউটার স্ক্রিনে, তাই না? কম্পিউটার স্ক্রিনে তৈরি করছেন। কিন্তু এই সেম ওয়েবসাইটটা যখন কেউ আপনার মোবাইলে খুলবে, যখন কেউ ট্যাবে খুলবে, যখন কেউ আপনার থেকেও একটা বড় মনিটরে খুলবে, বা যখন কেউ আপনার থেকেও একটা ছোট মনিটরে খুলবে, তখন সেইখানেও যাতে আপনার ওয়েবসাইটটা প্রপারলি খুব সুন্দরভাবে দেখায়, এই জিনিসটাকে তৈরি করাটাকেই রেসপন্সিভ করা বলে, ঠিক আছে? তো এই রেসপন্সিভ ওয়েবসাইট নিয়ে আমরা পরবর্তীকালে আরও বিস্তারিত জানবো। আমরা একটা ওয়েবসাইট তৈরি করার পরে সেটাকে রেসপন্সিভও করব, ঠিক আছে? তাই এখানে একটা ছোট্ট জিনিস আমি দেখাচ্ছি যে কিভাবে আপনারা ওই রেসপন্সিভটাকে চেক করেন বিভিন্ন ডিভাইস। এই যে বললাম না, এই ডিভাইস, ওই ডিভাইস, এই ডিভাইস বিভিন্ন উইথ থাকে। তো সেটাকে চেক করার জন্য আপনি যেখানটায় থাকবেন আপনার ওয়েবসাইটে, সেখান থেকে কন্ট্রোল শিফট এম প্রেস করবেন। দেখুন এটা ছোট হয়ে গেল। তো এই মুহূর্তে এই যে আপনারা এই উইন্ডোটাকে দেখতে পাচ্ছেন, এই যে জায়গাটাকে দেখতে পাচ্ছেন, এই যে এইটাকে, ঠিক আছে, এইটার উইথ কত? দেখুন আপনার স্ক্রিনটার সাইজ কিন্তু এখন এইটুকুনি হয়ে গেছে, তাই না? এটার উইথ কত, অর্থাৎ এই বরাবর যদি দেখি এটার উইথ কত? এটার উইথ হচ্ছে 375 পিক্সেল। আর এটার হাইট কত? এটার হাইট হচ্ছে আপনার 667 পিক্সেল, ঠিক আছে? তো দেখুন এইখান থেকে আপনি এই উইথটাকে বাড়াতে কমাতে পারেন। যেমন এই যে দেখুন, যখনই আমি এই এজে চলে আসব, তখন দেখুন এই আমার যে অ্যারো সিম্বলটা রয়েছে, এটা দেখুন ডাবল অ্যারো হয়ে যাচ্ছে। এই যে দেখুন এদিকে টানার একটা সিম্বল চলে এসছে। তাই এই অবস্থা যখন আপনি এই সিম্বলটা দেখতে পারবেন, এই যে দেখুন এটাকে আমি বাড়াচ্ছি, দেখুন আস্তে আস্তে উইথটাও কিন্তু বাড়ছে। দেখুন আস্তে 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 বেড়ে যাচ্ছে, এই যে, তাই না? দেখুন বেড়ে গেল। এই যে এই দিকটা লক্ষ্য করুন, দেখুন বেড়ে যাচ্ছে। আর দেখুন এখন পাশে লেখা আছে রেসপন্সিভ, কারণ আমি আমার মতো করে পুরো হাইট আর উইথটাকে বাড়াতে পারছি। দেখুন এই যে, ঠিক আছে? তো এই জিনিসটাকে নিয়ে আমরা আরও অনেক জানবো। এখানটাতে দেখুন যখন আপনি এখানে ক্লিক করবেন, তখন দেখুন ফুল এইচডি টেলিভিশন, এখানটা ক্লিক করুন। এখন আপনার এই পুরো ওয়েবসাইটটা কোন স্ক্রিনে খুলেছে বলুন তো? দেখুন একটা এইচডি স্ক্রিনে খুলেছে, যার উইথ হচ্ছে আপনার 1920 আর হচ্ছে হাইট হচ্ছে 1080 পিক্সেল। কিন্তু দেখুন আমার কম্পিউটার স্ক্রিনটার উইথ কত? 1366 পিক্সেল। তাই 1366 পিক্সেল মনিটরে দাঁড়িয়ে আমি কিন্তু 1920 একটা মনিটরের স্ক্রিনে আমার ওয়েবসাইটটা কীরকম দেখতে হবে সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। কার মাধ্যমে? এই মানে ফায়ারফক্সের একটি ফিচার্স বলতে পারেন, যে যেখান থেকে আমরা রেসপন্সিভনেসটা চেক করতে পারি, তার মাধ্যমে কন্ট্রোল শিফট এম, ঠিক আছে? তো দেখুন আমি যখন 1920 স্ক্রিনে থাকবো, তখন আমার ওয়েবসাইটটা কেমন দেখতে হবে? দেখুন নিচের দিকে স্ক্রল চলে এসছে, হ্যাঁ, এই যে, কারণ স্ক্রিনটা অনেকটাই তো বড়। এই দেখুন আমি এভাবে দেখতে পারবো, ঠিক আছে? আপনি আপনার নিজের মনিটর, ইভেন আপনি এখানে যখন ক্লিক করবেন, তখন দেখুন 4K আলট্রা এইচডি টেলিভিশন, মানে তার উইথটা দেখুন কতটা বড় ওই মনিটরের স্ক্রিনের, সেটাও আপনি এখানে টেস্ট করতে পারবেন। মানে এই জায়গাটা দেওয়া হয়েছে আপনি যাতে আপনার ওয়েবসাইটটা তৈরি করার পরে বিভিন্ন স্ক্রিনে টেস্ট করতে পারেন, তার জন্য, ঠিক আছে? এই জিনিসগুলো কিভাবে আনতে হয় আমি সব আপনাকে বলে দেবো। বাই ডিফল্ট কিছু কিছু জিনিস থাকে, তারপরে আপনি এগুলো আনতে পারেন, কোনো সমস্যা নেই। এবার দেখুন ফোনে, যদি আমি ফোনে ইউজ করতে চাই, বা এই যে আইপ্যাড বা ট্যাবে যদি ব্যবহার করতে চাই, তাহলে ট্যাব স্ক্রিনে কীরকম দেখাবে, বা ধরুন আমি যদি ফোনে দেখতে চাই যে আইফোনে কীরকম দেখাবে আমার ওয়েবসাইটটা, এই যে ক্লিক করলাম আইফোন, এগুলো সব নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব, আর খুবই ডিটেলসে। যখন আপনারা একটা রেসপন্সিভ ওয়েবসাইট ফুল কীভাবে তৈরি করতে আপনারা শিখে যাবেন, দেখবেন আপনাদের মধ্যে আলাদাই একটা ভালো লাগা কাজ করেছে, ঠিক আছে? তো এই সব জিনিসগুলো আমরা আস্তে আস্তে শিখবো। প্রত্যেকটা জিনিস শেখার একটা স্টেপ রয়েছে। আমি সবসময় চেষ্টা করি আপনাদের এমনভাবে শেখাতে যাতে পরবর্তীকালে আপনাদের কোনো জিনিসে আর প্রবলেম না হয়, ঠিক আছে? তাই খুব ভালোভাবে শিখে যান। তো দেখুন এইভাবে আমি প্রিডিফাইন জিনিসগুলোকে এইভাবে সিলেক্ট করা ছাড়াও আমি জাস্ট এটাকে আমার নিজের ইচ্ছা মতো টেনে উইথটাকে দিতে পারি। দেখুন আমি এটাকে টেনে বড় করলাম, এই যে দেখুন আমি এখন কাস্টম উইথ দিচ্ছি,
তো চলুন এবার আমরা মেন টপিকে ফিরে আসি। আপনারা এই জিনিসটায় যখন আসবেন, আসার পরে দেখুন এই অবস্থায় আমি H1 এর উইথটা কত দিয়েছি বলুন তো, 30%। আর আমি আপনাদেরকে বলেছিলাম এই পার্সেন্ট দেওয়ার সুবিধাটা দেখুন, এই পার্সেন্ট দেওয়ার সুবিধাটা হচ্ছে এটাই, আপনি যেই স্ক্রিনেই থাকুন না কেন সেই স্ক্রিনের আন্দাজে ও 30% উইথ নিয়ে নেবে। ঠিক আছে, দেখুন আমি এখন এই স্ক্রিনে রয়েছি, সেই স্ক্রিনে 30% হচ্ছে এইটুকু। দেখুন আমি এখন কত, আমার এখন স্ক্রিনটার উইথ কত পিক্সেল, 625। তাই 625 পিক্সেলের আন্দাজে এটার উইথটা হচ্ছে এখন কত, আপনার 30%। তাই এই পুরোটাকে যদি আমি এখন 100% ধরি, এই 625 পিক্সেল মানে স্ক্রিনের পুরোটা হচ্ছে কত, 100%। আর ওই 100%-এর মধ্যে এইটুকু কত পার্সেন্ট জায়গা নিয়ে রয়েছে, 30%, তাই না? ঠিক এইভাবে। তাই সবসময় দেখুন আমি যত এটাকে বড় ছোট করব, দেখবেন এটাও আস্তে আস্তে কিন্তু বড় ছোট হচ্ছে। কারণ কি, স্ক্রিনের সাইজ বড় হলে সেই আন্দাজে 30% বড় ছোট হবে, তাই না? দেখুন আমি এটাকে বড় করছি, দেখুন সেই আন্দাজে, অর্থাৎ এখন এই স্ক্রিনের সাইজটা যতটা সেই আন্দাজে এখনও 30% নিয়ে রয়েছে। আবার আমি যদি এটাকে ছোটো করি, দেখুন আরও ছোটো করলাম, তাই এই স্ক্রিনের আন্দাজে ও 30% জায়গা নিয়ে রয়েছে। ঠিক আছে, তো আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছেন। এইবার দেখুন আমরা কেন পার্সেন্ট দেবো, যদি আমরা পিক্সেল দিতাম তাহলে কি হতো, চলুন দেখা যাক। তো মনে করুন আমরা এইটাকে 70% উইথ দিলাম। ঠিক আছে, তো এটাকে আমি যদি এখন 70% উইথ দিই, সেভ করি, আসার পরে দেখুন আমি এখানটাতে এসে আবার রিফ্রেশ প্রেস করবো। হ্যাঁ, আর আপনারা অনেক সময় কি হয়, এই রিফ্রেশে প্রেস করলেও না এই জিনিসটা হয় না, তখন আপনি কি করবেন, এসে Ctrl F5 প্রেস করবেন, তখন দেখবেন হয়ে গেছে। তো দেখুন এই মুহূর্তে এই H1টা পুরো স্ক্রিনের কত পার্সেন্ট জায়গা নিয়ে রয়েছে, 70%। তাই আমি যত বড় স্ক্রিনেই যাই না কেন আর যত ছোট স্ক্রিনেই যাই না কেন, ও কিন্তু পুরো স্ক্রিনটার 70% জায়গা কিন্তু নিয়ে রয়েছে, তাই না? বেশ, এই যে এইভাবে, তাই না? বেশ, খুবই ভালো। তো দেখেছেন কতটা ফ্লেক্সিবল পার্সেন্ট ইউজ করাটা, যখনই আপনি যে স্ক্রিনে যাচ্ছেন সেই স্ক্রিনের আন্দাজে অটোমেটিক্যালি ফিট হয়ে যাচ্ছে। এইবার দেখুন আমি যদি পিক্সেল ব্যবহার করি তাহলে আমার সমস্যাটা কোথায় হবে। তো এইখানটাতে গিয়ে আমি যখন দেখব যে মনে করুন এটার আমি উইথ দিলাম 800 পিক্সেল, এটাকে সেভ করলাম, করার পরে আমি এই অবস্থাতে এখানে গিয়ে যখন রিফ্রেশে প্রেস করব, দেখুন আমার এটা বেরিয়ে গেল কিন্তু। ঠিক আছে, আমি যদি এটাকে আরও বড় করি, দেখেছেন এটা কিন্তু আর উইথ কমানোর সাথে সাথে কিন্তু ছোট বা বড় কিন্তু হচ্ছে না। কারণ কি, দেখুন আমার এখন এই মুহূর্তে স্ক্রিনটার সাইজ কত বলুন তো, 867 পিক্সেল। আর আমি এটার উইথ কত দিয়েছি H1টার, 800 পিক্সেল। তাই দেখুন ও পুরো সেম জায়গাতে কিন্তু স্টিক রয়েছে। এইবার আমি যদি এই মুহূর্তে এটাকে কমাই, ও কি কমছে, H1টা কমছে না কিন্তু। আর দেখুন আমি যদি আরও কমাই, দেখুন ও কিন্তু কমছে না, এখান থেকে কিন্তু কেটে গেল, দেখুন এটা কেটে গেছে। তাই যখন আপনি এরকম ছোট করবেন, এটা দেখুন অংশটা কিন্তু কেটে গেছে। কি করে বুঝবো যে এটা কেটে গেছে, কারণ যদি আমি একটু নিচের দিকে আসি, দেখবেন এখানে একটা স্ক্রল বার চলে এসেছে। এই জায়গাটা একটু ভালো করে লক্ষ্য করুন, এই যে খুব ইম্পর্টেন্ট কিন্তু জিনিসটা একটু ভালো করে বুঝুন, এই যে এই জায়গাটা লক্ষ্য করুন, দেখুন একটা স্ক্রল বার চলে এসেছে। মনে রাখবেন আপনার ওয়েবসাইট, সেটা মোবাইল হোক বা কম্পিউটার, এইটাকে বলা হয় আপনার ভার্টিক্যাল স্ক্রল বার। ঠিক আছে, এই যে এইটাকে দেখুন, এই জিনিসটা এটা হচ্ছে ভার্টিক্যাল স্ক্রল বার। তাই আপনার ওয়েবসাইটে ভার্টিক্যাল স্ক্রল বার আসবেই। ঠিক আছে, এটা কোনো কিছু আপনি আটকাতে পারবেন না, ভার্টিক্যাল স্ক্রল বার আসাটা প্রযোজ্য। কিন্তু আপনার ওয়েবসাইটে কখনো এই হরাইজন্টাল স্ক্রল বারটা আসা কখনোই উচিত নয়। ঠিক আছে, তার মানে ওইটা হচ্ছে আপনার বাগ বা এরর। মনে রাখবেন এই হরাইজন্টাল স্ক্রল বার কখনো আসা উচিত নয় আপনার ওয়েবসাইটে। আর এই মুহূর্তে আমার ওয়েবসাইটে হরাইজন্টাল স্ক্রল বার কেন আসছে, কারণ দেখুন আমার স্ক্রিনের উইথটা হচ্ছে আপনার 419, আর আমি এই H1টা দিয়েছি হচ্ছে আপনার 800 পিক্সেল, অর্থাৎ দ্বিগুণ। ঠিক আছে, এই কারণে H1টা কিন্তু এইখানেই সীমাবদ্ধ নয়, H1টা এর বাইরেও চলে গেছে। এই কারণেই এইটা স্ক্রিনের এখানটায় স্ক্রল বার চলে এসছে। দেখুন আমি যদি একটুখানি এদিকটায় দেখি, এইটাও লক্ষ্য করুন আর এটাও লক্ষ্য করুন। এবার আমি দেখুন ডান দিকে যাচ্ছি স্ক্রল বারটাকে নিয়ে, দেখেছেন H1টাও কিন্তু যাচ্ছে, দেখুন এইখানটায় গিয়ে H1টাই শেষ হলো। তাই যেহেতু স্ক্রিনের উইথের থেকে এলিমেন্টের উইথটা বেশি হয়ে গেছে, এই কারণেই আমার এখানটাতে হরাইজন্টাল স্ক্রল বার চলে এসেছে, যেটা আমার কখনো উচিত নয়। তাই দেখেছেন কী কারণে পিক্সেলটা আমরা ব্যবহার করব না সবসময়। দেখুন পিক্সেল ব্যবহার করলেই কেটে যাবে, যখনই আপনার এলিমেন্টের সাইজ থেকে আপনার স্ক্রিনের সাইজটা কমে যাবে, তখনই কিন্তু এলিমেন্টের সাইজটা দেখুন কেটে যাচ্ছে, আর তখনই নিচে স্ক্রল বার চলে আসবে। দেখুন এটা কিন্তু একটা বাগ আপনার ওয়েবসাইটে। ঠিক আছে, দেখুন এটা আমার হচ্ছে, এটা কখনো আসা উচিত নয়। ঠিক আছে, তো এই জিনিসটাকেই সলভ করার জন্য আমরা সবসময় কি ব্যবহার করি, পার্সেন্ট ব্যবহার করি।
ঠিক আছে। তো এই কারণে আমি যদি এখানটাতে দিয়ে দিই ধরুন 80% বা কিছু, আর এখানে পিক্সেলটাকে আমি রিমুভ করে দিলাম, সেভ করলাম, আমরা এখানে যাব, রিফ্রেশে প্রেস করব, দেখুন এবার আমরা নিচে আসি, দেখি তো কোনো স্ক্রল বার দেখতে পাচ্ছেন? না, দেখুন কোনো স্ক্রল বার নেই। আর দেখুন আমার এখন আর কোনো সেরকম চিন্তাভাবনা করার দরকারই নেই যে আমি উইথ কমালে এটা হয়তো এখানটায় ব্রেক হয়ে যাবে বা এটা ধরুন কেটে যাবে, এরকম কোনো চিন্তাভাবনা করার দরকারই নেই, কারণ আমি পার্সেন্ট ব্যবহার করেছি। আমার স্ক্রিনে যতটা সাইজ হবে সেই আন্দাজে এটার সাইজটা বাড়বে বা কমবে, কারণ এখানে পার্সেন্ট ইউজ করা রয়েছে, তাই না? দেখেছেন পার্সেন্ট কতটা ফ্লেক্সিবল। এইবার আমরা পার্সেন্ট কিছু কিছু জায়গায় ব্যবহার করব না, যেরকম দেখুন আমাকে যখন একবারে ছোট মোবাইলের জন্য কোড লিখতে হবে, দেখুন এইটুকু, ঠিক আছে, এইটুকুর জন্য যখন কোড লিখবো, যখন আমার সাইজটা ধরুন স্ক্রিনের সাইজটাই যখন আমার 200 পিক্সেলের নিচে থাকবে, তখন আমাকে আর পার্সেন্ট না ইউজ করে তখন আমরা পিক্সেল ব্যবহার করতে পারি। সেটা আমরা পরবর্তীকালে যখন রেসপন্সিভ শিখবো তখন আমি বলে দেবো যে এই সময়টা আপনি পিক্সেল ব্যবহার করুন, কিন্তু মানে আমরা বেশিরভাগ সময় আমাদের প্রয়োজন হবে এরকম পার্সেন্ট ব্যবহার করা, পিক্সেল নয়, ঠিক আছে? বেশ, তো আপাতত উইথটাকে আমরা এই পর্যন্ত রাখি। আশা করি বুঝতে পেরেছেন যে এই উইথটা আপনাদের কতটা হেল্পফুল। আর আমরা উইথের দুখানা জিনিস শিখলাম, একটা হচ্ছে পিক্সেলের মাধ্যমে, একটা হচ্ছে পার্সেন্টেজের মাধ্যমে, তাই না? তো আমরা এই দেখুন আপনারা এখন এই মোবাইল স্ক্রিনে বা আপনার রেসপন্সিভ স্ক্রিনে রয়েছেন। তো রেসপন্সিভ স্ক্রিন থেকে যদি আপনি আবার আপনার কম্পিউটার মেন স্ক্রিনে পৌঁছে যেতে চান, তার জন্য দেখুন এখানে আপনার একটা ক্রস সিম্বল আছে, সেখানে প্রেস করতে পারেন, বা আপনি পুনরায় Ctrl+Shift+M প্রেস করতে পারেন। দেখুন আমি আবার চলে গেলাম এখানে, ঠিক আছে? এবার এখানে আসার পরে একবার রিফ্রেশ প্রেস করে নেবেন, ঠিক আছে? তো দেখুন তাহলে এখান থেকে যদি আমি আবার রেসপন্সিভ স্ক্রিনে যেতে চাই তাহলে কি করতে হবে? Ctrl+Shift+M, চলে আসলাম। এই স্ক্রিন থেকে আবার পুনরায় আগের স্ক্রিনে যেতে গেলে Ctrl+Shift+M, চলে আসলাম। আশা করি বুঝতে পেরেছেন পুরো ব্যাপারটা। আর এখানে আমি খুব ভালো করে উইথটা দেখালাম, পিক্সেল প্লাস পার্সেন্টেজে, প্লাস আপনি কীভাবে রেসপন্সিভে গিয়ে জিনিসটা উইথটাকে টেস্ট করবেন পার্সেন্টেজে, সেটাও আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে এই উইথের কনসেপ্টটা, ঠিক আছে? তো চলুন এবার আমরা দেখে নিই ইন্সপেক্ট এলিমেন্ট, ঠিক আছে? তো চলুন এবার আমরা ইন্সপেক্ট এলিমেন্ট সম্পর্কে বিস্তারিত কিছু জানি। হ্যাঁ, আজকের এই ভিডিওটা একটু বেশি লং হতে চলেছে। আমি চাইলে এটাকে দুটো পার্টে ভাগ করতে পারতাম, অর্থাৎ উইথ সম্পর্কে বলে দিয়ে তারপরে হয়তো আমি অন্য আরেকটা পর্বে হয়তো এই ইন্সপেক্ট এলিমেন্টকে বোঝাতে পারতাম, বাট আমি এই পর্বেই চাইছি আপনাদেরকে ইন্সপেক্ট এলিমেন্টটা বুঝিয়ে দিতে। মানে যেহেতু আমি শুরুতে আপনাদেরকে বলে দিয়েছি যে আমি ইন্সপেক্ট এলিমেন্ট সম্পর্কে বোঝাবো, তাই এই ভিডিওটা অনেকটাই লং হতে চলেছে। এটা আমাদের প্রথম ভিডিও যে এতটা লং হতে চলেছে, বাট আমার রিকোয়েস্ট আপনাদের কাছে থাকবে যে আপনারা প্লিজ শুরু থেকে শেষ পর্যন্ত খুবই ধৈর্য নিয়ে ভিডিওটা দেখুন, কারণ এখানে আপনারা যেরকম উইথ সম্পর্কে এত বিস্তারিত জানতে পারলেন, ঠিক সেরকমভাবেই আমি চেষ্টা করব ইন্সপেক্ট এলিমেন্ট সম্পর্কেও আপনার বিস্তারিতভাবে বোঝানোর। আর এই ইন্সপেক্ট এলিমেন্ট সম্পর্কে আরও বিস্তারিত আমরা আস্তে আস্তে শিখবো, ঠিক আছে? বাট যেটুকু আমাদের এখন দরকার সেটা আমরা আপাতত দেখে নিই। তাই আমরা এখন ইন্সপেক্ট এলিমেন্ট শুরু করতে চলেছি। খুব ভালোভাবে খুব মনোযোগ সহকারে জিনিসটা বুঝবেন, কেমন? তো চলুন। তো দেখুন ইন্সপেক্ট এলিমেন্ট শেখার জন্য সবার ফার্স্টে আমরা একটা কাজ করি। দেখুন আমরা এই মুহূর্তে এইখানটাতে দেখেছি যে H1, আর H1 এর মধ্যে কালারটা আমরা বা H1 এর মধ্যে CSS আমরা কোথা থেকে দিচ্ছি হচ্ছে এই style.css থেকে, তাই না? তো এবার দেখুন এই মুহূর্তে আমি যখন এইখানে যাব, যেরকম আমি যখন আউটপুটে আসব, এইখানটাতে আসার পরে আপনি ধরুন আপনি style.css জানেন না কি রয়েছে, ঠিক আছে? আপনি শুধুমাত্র আপনি অন্য কারো একটা ওয়েবসাইট দেখছেন, এই যে index.html, মনে করুন এটা আমার তৈরি করা আর আমি আপনাকে দিয়েছি জিনিসটাকে দেখার জন্য। এইবার আপনি যখন এই ওয়েবসাইটটা দেখবেন, এটার মধ্যে কী কী জিনিসগুলো অ্যাপ্লাই হয়েছে বা এই H1টার উপরে কী কী CSS অ্যাপ্লাই হয়েছে, এটা যদি আপনাকে নোটপ্যাড প্লাস প্লাস ওপেন না করে বলতে বলা হয়, তাহলে কি আপনি সেটা পারবেন এই মুহূর্তে? ধরুন এটা আপনি জানেনও না যে এটা H1 না H2 না H3, কিচ্ছু জানেন না, বাট আপনাকে বলা হলো যে নোটপ্যাড প্লাস প্লাস বা index.html style.css ওপেন না করে আপনাকে বলতে যে এটার মধ্যে কী কী জিনিস অ্যাপ্লাই করা হয়েছে বা কী কী CSS অ্যাপ্লাই করা হয়েছে, বা এই এলিমেন্টটা অ্যাকচুয়ালি কি H1 বা H2 বা অন্য কোনো এলিমেন্ট কি না, তখন আপনি কি করবেন? ঠিক এই সমস্ত রিকোয়ারমেন্টের জন্যই আপনার কাছে আসে ডেভেলপার টুলস বা ইন্সপেক্ট এলিমেন্ট। ডেভেলপার টুলস কেন বলা হয়? কারণ এই টুলসগুলো একটা ডেভেলপারকে অনেক বেশি সুবিধা দেয় কোনো একটা কাজকে খুব তাড়াতাড়ি খুব স্মুথলি করার জন্য, ঠিক আছে? এই জন্য এর নাম দেওয়া হয়েছে ডেভেলপার টুলস, কারণ এখানে ডেভেলপারদের জন্য অসংখ্য টুলস রয়েছে যেটার মাধ্যমে ডেভেলপাররা ডিবাগ করতে পারেন,
ঠিক আছে, একটা জাস্ট HTML ফাইলকে খুব তাড়াতাড়ি ওনারা খুব স্মুথলি কোনো একটা কাজকে খুব তাড়াতাড়ি করতে পারেন, আরও অনেক কিছু সুবিধা দেন। তো দেখুন এই মুহূর্তে আমি যদি চাই যে এইটাকে নিয়ে আমি একটু ইন্সপেক্ট করব বা এটাকে আমি একটু ডিবাগ করব, তাহলে তার জন্য আমাকে ডেভেলপার টুলস বা ইন্সপেক্ট এলিমেন্ট করতে হবে। ঠিক আছে, এবার দেখুন এটার উপরে আমি ইন্সপেক্ট করছি, ঠিক আছে, বা এটার আমি তদন্ত করছি বলতে পারেন। তো এটা নিয়ে তদন্ত করার জন্য বা এটা নিয়ে ইন্সপেক্ট করার জন্য আমাকে কি করতে হবে, আমাকে যেইটাকে নিয়ে আমি ইন্সপেক্ট করতে চাইছি তার উপরে ফার্স্টে মাউসটা নিয়ে যান। দেখুন আমি এখন মাউসটা আমি H1 এর উপরে কিন্তু নিয়ে গেছি। এই অবস্থা তার উপরে আপনি একটা রাইট ক্লিক করুন, করার পরে দেখবেন আপনি এখানে একটা ইন্সপেক্ট এলিমেন্ট বলে একটি জিনিস দেখতে পাচ্ছেন, আপনি এখানটাতে ক্লিক করুন। তাহলে কি হবে, আপনার নিচে দেখুন একটা উইন্ডো খুলে গেছে। ঠিক আছে, এই যে ওই উইন্ডোটা খুলে যাবে। খুলে যাওয়ার পরে আপনি দেখুন এই যে যেই ভিউটা আপনি দেখতে পাচ্ছেন, এটা একটা HTML হতে পারে, একটা PHP হতে পারে, যাই কিছু হতে পারে। এই যে পেজটা আপনি কারেন্টলি ভিউ করছেন, এটার মধ্যে যত HTML লেখা রয়েছে সেটা আপনি এই বাঁ দিকটায় দেখতে পারবেন। ঠিক আছে, এটার মধ্যে যা কিছু থাকবে সেগুলো সব আপনি কোথায় দেখতে পারবেন, এই বাঁ দিকটাতে। এইবার করসপন্ডিং এখানে আপনি যেগুলো HTML দেখতে পারবেন তার করসপন্ডিং যে CSSগুলো রয়েছে সেগুলো আপনি কোথায় দেখতে পারবেন, এইখানে দেখতে পারবেন। ঠিক আছে, বেশ। তো দেখুন এই মুহূর্তে আমি কাকে ইন্সপেক্ট করেছিলাম, H1কে, তাই না? তো এই দেখুন আমি হয়তো জানিও না যে ওটা H1 ছিল। তো আমি যেটাকে ইন্সপেক্ট করলাম, আমি HTML-এ গিয়ে দেখছি যে ওইটা কি ট্যাগ, ওটা হচ্ছে H1 ট্যাগ। বা আর এই অবস্থায় দেখুন H1টা সিলেক্ট হয়ে রয়েছে। কিভাবে বুঝবো যে সিলেক্ট হয়ে রয়েছে, দেখুন H1টার মধ্যে দেখুন একটা শুরু থেকে শেষ পর্যন্ত একটি ব্লু ব্যাকগ্রাউন্ড চলে গেছে। ঠিক আছে, মানে এই ব্লু ব্যাকগ্রাউন্ডটা এটাই বোঝায় যে বর্তমানে আপনি HTML থেকে কোন ট্যাগটাকে সিলেক্ট করে রয়েছেন। আমি এখন বর্তমানে ইন্সপেক্ট এলিমেন্টের থেকে H1টাকে সিলেক্ট করে রয়েছি, তাই না? এবার যখনই আপনি এখান থেকে এটাকে সিলেক্ট করবেন তখন আপনি ডান দিকে অবশ্যই আপনাকে এগুলোকে ট্যাব বা মেনু বলতে পারেন। এখান থেকে আপনি কোন ট্যাবটাকে চুজ রাখতে হবে, রুলস ট্যাবটাকে ক্লিক করে রাখতে হবে। ঠিক আছে, তো এইখান থেকে আমি এটাকে আর একটুখানি বড় করে নিই, একটু উপরের দিকে নিয়ে যাই। দেখুন এখানে যখনই আপনারা আসবেন এটাকে উপরের দিকে নেওয়ার দেখুন একটা অপশান থাকবে, তাই মাউসের লেফট বাটনটাকে প্রেস করে ধরে আপনি এটাকে উপরের দিকে টান দিন, দেখুন এটা চলে গেল উপরের দিকে। তো দেখুন এইখানে আমি যেই এলিমেন্টটা বা যে ট্যাগটা আমি সিলেক্ট হওয়া অবস্থায় থাকবে তার করসপন্ডিং যত CSS থাকবে সেগুলো সব আপনি এই রুলসের আন্ডারে এই সাদা অংশটার মধ্যে দেখতে পারবেন। ঠিক আছে, বর্তমানে আমরা H1-এর জন্য শুধুমাত্র দেখুন একটাই CSS লিখেছি যে H1কে সিলেক্ট করে তার মধ্যে ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি ব্লু, এখানটা সমস্ত কিছু দেখতে পারবেন। দেখুন কালার দিয়েছি হোয়াইট আর উইথ দিয়েছি 80%। দেখুন তো আপনাকে কি একবারও নোটপ্যাড প্লাস প্লাসে যেতে হলো এর জন্য? না, যেতে হলো না। কিন্তু আপনি জাস্ট এইখান থেকেই দাঁড়িয়ে আপনি বলে দিলেন যে এটা হচ্ছে H1 ট্যাগ আর এর মধ্যে কী কী CSS দেওয়া হয়েছে, এর মধ্যে এই সমস্ত CSS দেওয়া রয়েছে। আপনাকে কিন্তু একবারের জন্য HTML খুলে বা নোটপ্যাডটা খুলে index.html-কে দেখতে হলো না, আর আবার style.css খুলে style.css-এ করসপন্ডিং ওই ট্যাগের জন্য কোন CSS দেওয়া রয়েছে সেটাও কিন্তু আপনাকে দেখতে হলো না, তাই না? দেখুন আপনি কত সহজে এখান থেকে ডিবাগ করছেন, এগুলোকেই বলে ডিবাগিং। ঠিক আছে, যেটা একটা ওয়েব ডিজাইনার বা একটা ওয়েব ডেভেলপারের সব থেকে বেশি খুব ভালো করে জানা উচিত, সেটা হচ্ছে এই ইন্সপেক্ট এলিমেন্ট বা ডেভেলপার টুল। এই এতগুলো মেনু আপনাকে এত সুবিধা দেবে না, আপনি কল্পনাও করতে পারবেন না। ঠিক আছে, আমরা আস্তে আস্তে যেগুলো আমাদের লাগবে সেগুলো আমরা সব শিখবো। ঠিক আছে, তো দেখুন এই মুহূর্তে আপনি এখানটাতে চলে আসলেন। এবার দেখুন কতটা ফ্লেক্সিবল জিনিস দেয় জিনিসটা। এবার দেখুন এইখানে আপনি CSS দেখতে পাচ্ছেন, তো খুব ভালো করে কিন্তু জিনিসটা দেখবেন। ঠিক আছে, এর জিনিসটা বুঝবেন। আর এই টিউটোরিয়ালটা বা আজকের এই ভিডিওটা আপনারা 3 বার নয় 4 বার দেখবেন। সবার ফার্স্টে 4 বার দেখার পর আপনি শুধু 4 বার প্র্যাকটিসই করে যাবেন, যেগুলো আমি দেখিয়েছি। মনে রাখবেন এটার উপরে আপনাকে মাস্টার হতে হবে। ঠিক আছে, এটার উপরে আপনি যদি মাস্টার হয়ে যান তাহলে আপনি একটা খুব খুব ভালো একটা স্কিল আপনার মধ্যে নিলেন, যেটা আপনি পরবর্তীকালে দেখবেন খুব সুবিধা দিয়েছে। আপনার ক্লায়েন্টের যে কোনো কাজ আপনি খুব তাড়াতাড়ি ফিক্স করে দিতে পারবেন। ঠিক আছে, বেশ। তো দেখুন এইবার এই মুহূর্তে আমি দেখছি যে এখান থেকে যে H1টা চুজ হলো তার করসপন্ডিং CSSটা আমি এখানেই দেখতে পাচ্ছি। ঠিক আছে, এবার কোনো কারণে আপনি এবার ডিবাগ করবেন। দেখুন কি করে আপনি চাইছেন যে আমি দেখি তো এই H1-এর যদি ব্যাকগ্রাউন্ড কালারটা আমি না রাখি তাহলে দেখতে কেমন হবে। এইবার এই মুহূর্তে আপনাকে এই যে আমি বললাম যে একটা কাজ করুন তো H1-এর ব্যাকগ্রাউন্ড কালারটা সরিয়ে দেখুন তো কেমন লাগে। আপনার ইন্সপেক্ট এলিমেন্ট সম্পর্কে কিছু জানা নেই, আপনি এটা কীভাবে করবেন? আপনি তখন এটাই করবেন, যেহেতু আমি আপনাকে বলেছি যে H1-এর ব্যাকগ্রাউন্ড কালারটাকে রিমুভ করুন, আপনি তখন নোটপ্যাডে আসবেন, আপনি style.css-এ এসে এইটাকে এভাবে রিমুভ করে দেবেন, তারপরে সেভ করবেন, তারপরে এখানে আসার পরে এটা রিফ্রেশ করে বলবেন এই নিন করে দিলাম আমি। ঠিক আছে,
দেখুন এখান থেকেও কিন্তু যখনই আপনি রিফ্রেশে প্রেস করলেন এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা চলে গেল। এবার যেহেতু আপনার আমি লেখার কালারটাও হোয়াইট দিয়েছি আর ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট, এই কারণে দেখুন লেখাটা বোঝা যাচ্ছে না, কিন্তু লেখাটা এখানে রয়েছে, দেখবেন এখন সিলেক্ট করুন এভাবে, দেখুন এখানটাতে রয়েছে। কিন্তু এইটুকু কাজ করার জন্য আপনাকে কী কী জিনিস করতে হলো, নোটপ্যাডে যেতে হলো, এখানে চেঞ্জ করতে হলো, সেভ করতে হলো, এখানে আসতে হলো, রিফ্রেশ করতে হলো, তারপরে দেখলেন। ঠিক আছে, বেশ। তো আমি এটাকে আবার কন্ট্রোল সেট করে নিয়ে আসলাম, আমি আবার এইখানে আসলাম, আসার পরে আবার আমরা রিফ্রেশ প্রেস করি, দেখি আবার চলে এসেছে। এইবার আমরা নোটপ্যাডে না গিয়ে যদি এখান থেকে করতে চাই তাহলে কীভাবে করব, চলুন দেখা যায়। তো যেই মুহূর্তে আমি এখান থেকে H1টাকে চুজ করলাম বা কোনো একটা টেককে চুজ করলাম, তার রেসপেক্টে সমস্ত সিএসএস আমাকে এখানে দেখিয়ে দিচ্ছে। এবার দেখুন প্রত্যেকটা প্রপার্টির এগেনস্টে বাঁদিকে দেখুন একটা অ্যারো সিম্বল রয়েছে, সরি একটা টিক সিম্বল রয়েছে, দেখুন প্রত্যেকটা প্রপার্টির এগেনস্টে একটা টিক সিম্বল রয়েছে, তাই না? তো দেখুন এই যখনই আপনি এই টিকের উপরে ক্লিক করবেন তখন দেখুন এই চেকমার্কটা উঠে যাবে, মানে আনটিক হয়ে যাবে। দেখুন ক্লিক করলাম, টিক মার্কটা উঠে গেল, আর এই যে ব্যাকগ্রাউন্ড কালার ব্লু, এটার মধ্যে দেখুন একটা মানে ডিলিট হওয়ার একটা সিম্বল চলে আসলো, একটা লাইন চলে আসলো ওর মাঝখান দিয়ে, মানে এই ব্যাকগ্রাউন্ড কালার ব্লুটা এখন আপনার এই H1-এর উপরে কার্যকরী হচ্ছে না, এটার মানে এটা বোঝাচ্ছে। দেখুন আমি এখান থেকেই কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটাকে রিমুভ করে দিলাম, আমাকে না নোটপ্যাডে যেতে হলো না অন্য কোথাও যেতে হলো। এবার আমি যদি আবার এই ব্যাকগ্রাউন্ড কালারটাকে আনতে চাই কী করবো, এই যে জাস্ট এটা তো টিকমার্কটা উঠে গেছে, তাই না? এটাকে আবার টিকমার্কটাকে নিয়ে আসুন, তার জন্য আপনি এই বক্সটা, এই খালি বক্সটার উপরে ক্লিক করুন, দেখুন আবার চলে আসলো। খুবই ইন্টারেস্টিং, তাই না? বেশ। এবার ঠিক সেম ওয়েতে আপনি যদি চান যে এই যে কালারটা রয়েছে, কালার হোয়াইটটাকে আপনি বাদ দিয়ে দিন, তাহলে কি করবেন, এই জাস্ট কালার হোয়াইটের পাশে দেখুন একটা টিকমার্ক রয়েছে, এটা ক্লিক করুন, অর্থাৎ এই মুহূর্তে একটা টিকমার্ক রয়েছে, আমি যেই মুহূর্তে এই টিকমার্কের উপরে ক্লিক করবো ওটা আনটিক হয়ে যাবে বা আনচেক হয়ে যাবে। ক্লিক করলাম, দেখুন এখন কালারটা চলে গেল। ঠিক আছে, তো এই মুহূর্তে কালারটা চলে গেল, দেখুন বাই ডিফল্ট ও ব্ল্যাক কালার যেটা নেয় সেটাই ও এখন নিয়েছে, তাই না? তো দেখুন এখন এই H1-এর উপরে কিন্তু এই কালার প্রপার্টিটা কাজ করছে না, তাই আমি এখান থেকেই চেক করতে পারছি যে যদি এই H1-এর উপরে কালার হোয়াইটটা না থাকতো তাহলে এটা কীরকম দেখতে হতো, দেখুন এটা দেখতে পাচ্ছি। তো আবার যদি আমি কালার হোয়াইটটাকে আনতে চাই তাহলে কী করব, ক্লিক করুন, আবার চলে আসলো, দেখতে পাচ্ছেন। এবার এই অবস্থায় আপনারা বলুন তো, যদি চাই যে উইথটা দেবো না এটার মধ্যে, তখন কি করব, জাস্ট এটার বাদিকে গিয়ে এটার উপরে ক্লিক করব, দেখুন উইথটা চলে গেল। ঠিক আছে, আর বাই ডিফল্ট আমরা জানি যে যদি আমি H1-এর উইথ না দিই তাহলে বাই ডিফল্ট ও 100% নেয়, আর যদি পিক্সেলে হিসাব করি তাহলে স্ক্রিনের যতটা উইথ ততটুকুই নেয়, তাই তো? তো দেখুন আমরা আবার এটাকে ফিরিয়ে আনলাম, দেখুন চলে আসলো, তাই না? বেশ, খুবই ভালো। এইবার আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখি, যে এইখান থেকে তো আমরা দেখলাম যে পার্মানেন্টলি যদি আমি চাই যে ব্যাকগ্রাউন্ড কালারটা এটার উপর কাজ না করুক তার জন্য কি করতে হবে সেটা আমরা দেখলাম, যে এটাকে বন্ধ বা এটাকে অন করতে হবে। ঠিক আছে, এইবার আমরা এখান থেকে এটাকে চেঞ্জও করতে পারি। হ্যাঁ, সেটা কিভাবে, দেখুন আমি ফার্স্ট অফ অল এইটা দিয়ে দেখাই। দেখুন এইখানটাতে আপনারা যেরকম এটাকে পুরোপুরিভাবে বন্ধ করতে পারেন, সেরকমভাবে আপনি এখানটাতে এই প্রপার্টি নেম প্লাস এই প্রপার্টি ভ্যালুকেও চেঞ্জ করতে পারেন। কিভাবে, দেখুন যদি প্রপার্টি ভ্যালুটা কালার হয়, দেখুন যখনই আমি এই প্রপার্টি ভ্যালুর উপরে মাউসটা যখন হোভার করছি, দেখুন নিচে একটা আন্ডারলাইন চলে আসে ডট 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 করে। ঠিক আছে, আপনি জাস্ট মাউসটাকে এর উপরে নিয়ে গিয়ে অর্থাৎ হোভার করুন, দেখুন তিনখানার মানে অনেকগুলো নিচে নিচে ডট চলে এসছে। আপনি শুধুমাত্র একবার লেফট ক্লিক করবেন, একবার লেফট ক্লিক করলাম, দেখুন পুরো জিনিসটা দেখুন এখন সিলেক্ট হয়ে গেল, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড কালারের প্রপার্টির যে ভ্যালুটা অর্থাৎ ব্লু, দেখুন ব্লুটা এখন পুরো সিলেক্ট হয়ে গেছে। ঠিক আছে, যেভাবে আমরা সিলেক্ট করি। তো এই অবস্থায় আপনি এটা যে কোনো কালার দিয়ে দিন, যেরকম আমি এখানটা দিয়ে দিলাম ইয়েলো, YELLOW, দেওয়ার পরে একটা এন্টার প্রেস করতে পারেন বা মাউসটাকে নিয়ে গিয়ে বাইরের এই সাদা অংশটাতে ক্লিক করতে পারেন। ঠিক আছে, দেখুন এখন কোন কালার নিয়ে নিল, ইয়েলো নিয়ে নিল, তাই না? দেখুন আমি কোনো কিছু করতে হচ্ছে না, জাস্ট আমি এখান থেকেই দেখতে পাচ্ছি, সামনাসামনি আউটপুটও দেখতে পাচ্ছি, প্লাস চেঞ্জও করতে পারছি, তাই না? এবার আমি এইখান থেকে, এটা হোয়াইট রয়েছে না, দেখুন হলুদের উপরে হোয়াইটটা ভালো লাগছে না, এবার আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন যে হলুদের উপরে তাহলে আমি ব্ল্যাক দিয়ে দিই। তার জন্য কি করব, সেম ওয়েতে আমি এখান থেকে এই জাস্ট হোয়াইটের উপরে মাউসটা নিয়ে যাব, যাওয়ার পরে কি করব, একবার ক্লিক, তাই তো ডবল ক্লিকও করতে পারি, বাট একবার ক্লিক করলে কি হয়, এই প্রপার্টির এগেনস্টে যে ভ্যালুটা থাকে একবার ক্লিক করলে পুরো ভ্যালুটা সিলেক্ট হয়ে যায়। যেরকম দেখুন আমি এখানে একবার ক্লিক করলাম, দেখুন পুরো ভ্যালুটা চুজ হয়ে গেল। এবার আপনি এখানটাতে করে দিন ব্ল্যাক, দেখুন এখানে ব্ল্যাক লিখেছেন, সাথে সাথে ওখানে দেখুন ব্ল্যাক পড়ে গেছে, এই এখানটা দেখুন ব্ল্যাক হয়ে গেছে। তো দেখুন এখানে আমার লেখা হয়ে গেছে, যেটা বললাম লেখা হয়ে যাওয়ার সাথে সাথে বাইরে একটা ক্লিক করবেন, এই যে দেখুন বাইরে একটা ক্লিক করলাম, সাথে সাথে দেখুন ব্ল্যাক নিয়ে নিল। ঠিক আছে, দেখুন কতটা ইন্টারেস্টিং। দেখুন
এইবার আপনি এটাকেও চেঞ্জ করতে পারবেন কিভাবে, এটার এখন কত পার্সেন্ট রয়েছে 80%, তাহলে আমাকে কি করতে হবে, এখানে আমি একটা ক্লিক করব, পুরোটা সিলেক্ট হয়ে গেল, আমি এখানটাতে চাইছি 80% না হয়ে 40% থাকুক, তাই আমি দেবো 40, আর আমাকে দিতে হবে, দেখুন 40 দিলেই কিন্তু হলো না, দেখুন 40 দিলে আমার পুরো 100% নিয়ে নিল, তাহলে আমাকে এখানে কি বলে দিতে হবে যে এটা 40%, এটা আমি দিয়ে দিলাম পার্সেন্ট শেষে, দেখুন ও পুরো 40% জায়গা নিয়ে নিল। এবার বাইরে একটা ক্লিক করে দিন, দেখুন দেখেছেন আগে এটার ভ্যালুগুলো কী ছিল আর এখন এটার ভ্যালুগুলো কী হয়ে গেল। আমরা কিন্তু একবারও নোটপ্যাড প্লাস প্লাসে যাইনি, একবারও কিন্তু এখান থেকে কোনো কিছু চেঞ্জ করিনি, জাস্ট এখান থেকে সমস্ত কিছু চেঞ্জ করে নিলাম, তাই না? কতটা ইন্টারেস্টিং, তাই না? তো দেখুন এইবার যদি সেটা হয় কালার ভ্যালু, যেরকম দেখুন এইখানে আপনি দেখেছেন ইয়েলোর পাশে দেখুন একটা হলুদ কালার রয়েছে, আবার দেখুন ব্ল্যাকের পাশে একটা ব্ল্যাক কালার রয়েছে। আপনি চাইলে এই সমস্ত কালারগুলো এখানে নাম না লিখে এখান থেকেই কালার দিতে পারেন। কিভাবে? তার জন্য কিন্তু ফায়ারফক্সটা ব্যবহার করবেন। হ্যাঁ, আমি এখন ফায়ারফক্সটা আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা ফায়ারফক্সটা ইনস্টল করে এগুলো দেখবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। তো দেখুন আমি ইয়েলো কালারটা ছাড়া আমি অন্য একটা কালার দিতে চাইছি, ঠিক আছে? সেটা কিভাবে? সেটার জন্য আপনি এই জাস্ট হলুদ কালারটা রয়েছে, ইয়েলো কালারটার উপরে মাউসটা নিয়ে যান, দেখুন আপনার মাউসের শেপটা দেখুন হ্যান্ড শেপ হয়ে গেছে, তাই না? এই অবস্থায় এটাতে একবার ক্লিক করুন, দেখুন আপনার কাছে একটা কালার পিকার চলে এসছে, ঠিক আছে? এখান থেকে আপনি কালার দিতে পারবেন। কিভাবে? এই যে দেখুন এই যে কালারের এই স্ক্রলটা রয়েছে, এটাকে আপনি যে কোনো কালারের মধ্যে নিয়ে যান, দেখুন আস্তে আস্তে কালার চেঞ্জ হচ্ছে, তাই না? দেখুন আমি এখন চাইছি যে এটার এই কালারটা আমরা দেবো বা এই কালারটা দেবো বা যে কোনো একটা, আমরা এই কালারটার উপরে নিয়ে গেলাম। এবার এটাকে নিয়ে যাওয়ার পরে আপনি এখান থেকেও এটাকে দেখুন চেঞ্জ করতে পারবেন। এই যে আমরা এতক্ষণ ধরে এখানে চেঞ্জ করছিলাম, তাই না? ধরুন এই কালারটাতে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে আমি একটুখানি ডিপ হবে না একটুখানি লাইট হবে, সেটার জন্য দেখুন এই যে এখান থেকে আপনারা এরকম জিনিসটা করতে পারছেন, এই যে দেখুন, ঠিক আছে? আমরা এর মাধ্যমে জিনিসটাকে চেঞ্জ করতে পারি, দেখুন এটা লাইট হচ্ছে, এটা একটু ডিপ হচ্ছে, এরকমভাবে জিনিসটা দেখুন করতে পারছি। এই যে দেখুন এই অবস্থায় যখন এবার আপনি এটা আপনার নিজের মন পছন্দ একটা কালার দিলেন, দেখুন যেই মুহূর্তে আপনি এটা বাইরে ক্লিক করবেন, দেখুন একটা হেক্স ভ্যালু নিয়ে নিল, অর্থাৎ এই কালারটার নামটা তো আপনি জানেন না, তাই না? তাই এই কালারটার করসপন্ডিং যে হেক্স ভ্যালুটা হয় সেটা কিন্তু ও অটোমেটিক্যালি ব্রাউজার আপনাকে বসিয়ে দিল, তাই না? খুবই ইন্টারেস্টিং। বেশ, এইবার দেখুন এইভাবেই আমরা ঠিক এটার কালারটাকে চেঞ্জ করি, লেখার কালারটা। তো বলুন তো লেখার কালার, এটা কিন্তু শুধুমাত্র কালার প্রপার্টির ক্ষেত্রেই হয়। হ্যাঁ, বিভিন্ন রকম ব্যাকগ্রাউন্ড কালার বলুন বা কালার বলুন, আপনি নিজের ইচ্ছা মতো এখান থেকে চেঞ্জ করতে পারেন। তো এই অবস্থায় দেখুন আমি যদি এবার ব্ল্যাক কালারটাকে চেঞ্জ করতে চাই, কোথায় ক্লিক করব? ঠিক ব্ল্যাক কালারটার উপরে মাউসটা নিয়ে যাব, সেটা হ্যান্ডশেপ হয়ে যাবে মাউসের আইকনটা, ঠিক সেই অবস্থায় আমরা কী করবো, এটার উপরে একটা ক্লিক করব। দেখুন এই মতো অবস্থায় এখন এটা ব্ল্যাক রয়েছে। আমি কি করব, আমি এখান থেকে এটাকে চেঞ্জও করতে পারি। এই যে এখান থেকে আমি এখানটা নিয়ে যাব বা এই আমি একটু এই কালারটাতে নিয়ে যাই, এটাতে। তো এখান থেকে ব্ল্যাক কালারটা রয়েছে, আমি জাস্ট এখান থেকে ক্লিক করে মাউসের লেফট বাটনটা কিন্তু প্রেস করে ধরে রাখবেন। হ্যাঁ, মাউসের লেফট বাটনটাকে প্রেস করে ধরে তারপরে আপনি এভাবে আপনি চুজ করতে পারবেন। দেখুন আমি এখানে ক্লিক করলাম, বা ক্লিক করে করেও এভাবে দেখতে পারেন, বা মাউসের লেফট বাটনটাকে প্রেস করে ধরে আপনি এখানে নিয়ে গেলেন। ধরুন লেখার কালারটা দেখুন এখন যেটা নিয়েছি সেটাই কিন্তু হয়ে গেছে। তো জাস্ট বাইরে ক্লিক করে দিন, দেখুন এখন আপনার পছন্দ মতো কালার আপনি এখান থেকেই পুরো ইন্সপেক্ট এলিমেন্ট থেকেই সমস্ত কিছু দিতে পারলেন, ঠিক আছে? এইবার এটার ক্ষেত্রে আসি, উইথ তো দেখলাম, উইথটা চেঞ্জ করার জন্য আমি কি করতে পারি, আমি এখানটায় ক্লিক করতে পারি, তারপরে আমাকে কিবোর্ড থেকেই দিতে হয়, তাই না? না, এটা ছাড়াও আরেক রকমভাবে দেওয়া যায়। কিভাবে? দেখুন, তো আমি বাইরে ক্লিক করলাম, এই অবস্থায় আপনাকে কি বলেছি, কোনো কিছু চেঞ্জ করার জন্য অর্থাৎ প্রপার্টির ভ্যালু চেঞ্জ করার জন্য আপনাকে জাস্ট ভ্যালুটার উপরে মাউসটা নিয়ে গিয়ে কভার ক্লিক করতে হবে একবার, তাই না? ক্লিক করলাম, পুরো জিনিসটা চুজ হয়ে গেল, তাই না? তো এইবার আমি যদি উইথটাকে বাড়াতে কমাতে চাই, তার জন্য আমি কি করব, আপনার কিবোর্ডে যে আপ অ্যারো বা ডাউন অ্যারো যেগুলো রয়েছে সেটা প্রেস করুন, ঠিক আছে? কিবোর্ডের থেকে আপ অ্যারো কি বা ডাউন অ্যারো কি, ঠিক আছে? তো কিবোর্ডের থেকে যদি আমি আপ অ্যারো কিটাকে প্রেস করি, দেখুন ও আস্তে আস্তে দেখুন উইথ এখন কত হচ্ছে 45%, দেখুন 46, 47 একটা পার্সেন্ট করে বাড়ছে, সাথে সাথে কিন্তু আমার ওই উইথটাও কিন্তু বেড়ে যাচ্ছে। দেখুন আমি এখান থেকেই সমস্ত কিছু দেখতে পাচ্ছি, দেখেছেন? দেখুন আস্তে আস্তে আমি নিয়ে যাচ্ছি, এখন আমি 70%-এ চলে গেলাম, ঠিক আছে? আস্তে আস্তে এটাকে আবার ধরুন চেপে ধরে রাখুন, ইয়েতে মাউসের আপনার কিবোর্ডের আপনার ডাউন অ্যারো কিটাকে, দেখুন আস্তে আস্তে খুব তাড়াতাড়ি কমছে, আবার প্রেস করে ধরে রাখুন। মানে আপনি ভিজুয়ালি দেখতে চাইছেন কত পার্সেন্ট হলে ঠিকঠাক হয়, তো সেটা দেখুন অটোমেটিক্যালি কিন্তু আপনি আপ অ্যারো কিটাকে প্রেস করছেন আর সেটা বাড়ছে, আপ অ্যারো কিটাকে আপনি নিচের দিকে প্রেস করছেন সেটা কিন্তু কমছে। দেখুন আমি মনে করছি হ্যাঁ এটা ঠিকঠাক আছে, আমি জাস্ট বাইরে প্রেস করে দিলাম। আপনার জানার দরকার নেই যে এটা কত পার্সেন্ট রয়েছে, আপনি শুধুমাত্র ভিজুয়ালি দেখুন এটা ঠিক আছে কিনা, এটা অটোমেটিক্যালি তারপরে নিচে গিয়ে দেখতে পারবেন ও আচ্ছা এটা 74% হয়েছে, ব্যাস আমি এটাই চাইছিলাম। তো এইভাবে আপনি পুরো জিনিসটাকে ক্যালকুলেট করবেন ইন্সপেক্ট এলিমেন্টের মাধ্যমে, ঠিক আছে? কতটা ইজি হয়ে গেল জিনিসটা, ঠিক আছে? বেশ,
তাহলে দেখুন ইন্সপেক্ট এলিমেন্টের মাধ্যমে আপনি কত সহজভাবে জিনিসগুলোকে ম্যানিপুলেট করতে পারছেন, কত জিনিসগুলো, যেরকম উইথ আমরা বলেছিলাম যে কীভাবে আমরা উইথটাকে ম্যানিপুলেট করতে পারবো, ঠিক সেরকমভাবেই আমরা এটা করছি। এবার আপনি এখান থেকে উইথটা এখন পার্সেন্টে আছে, আপনি এটা পিক্সেলে নিতে পারেন। কি করে? জাস্ট সেম ওয়ে, আপনি জাস্ট এইটার উপরে কি করবেন, ভ্যালুটার উপরে মাউসটা নিয়ে যান, একবার ক্লিক করুন, পুরোটা সিলেক্ট হয়ে গেল। আপনি সাপোজ এটাকে দিতে চাইছেন 400 পিক্সেল, তাই এখানে লিখে দিন যে 400। দেখুন আপনি এখনও কোনো একটা ইউনিট দেননি বলেও কিন্তু পুরোটা নিয়ে নিয়েছে। আপনি এখানে পিক্সেল দিন, দেখুন এখনও 400 পিক্সেল রয়েছে। বাইরে ক্লিক করুন, দেখুন এখনও 400 পিক্সেল কিন্তু নিয়ে রয়েছে। তো দেখেছেন এটা এখন 400 পিক্সেল হয়ে গেল। এবার এই 400 পিক্সেলটাকেও আমি বাড়াতে কমাতে পারবো ঠিক সেম ওয়েতে। আপনি জাস্ট এটার উপরে ক্লিক করুন। এগুলো কিন্তু শুধুমাত্র এই যে বাড়ানো কমানোটা বলছে না, যে আপ অ্যারো বা ডাউন অ্যারোর মাধ্যমে বাড়ানো কমানো, এটা শুধুমাত্র যেগুলোর ইউনিট থাকবে, যে আপনার এই পিক্সেল বা পার্সেন্ট, সেগুলোর ক্ষেত্রে আপনি করতে পারবেন। ঠিক আছে, তো দেখুন এই মুহূর্তে আমি যখন এই উইথের পাশে নিয়ে গিয়ে যখন এটাতে ক্লিক করব, তখন দেখুন পুরোটা সিলেক্ট হয়ে গেল। এই অবস্থায় আপনি আবার আপ অ্যারো কি প্রেস করুন, ডাউন অ্যারো কি প্রেস করুন, দেখুন এটা বাড়ছে, দেখেছেন আস্তে আস্তে বাড়ছে। এটা এখন পিক্সেল ওয়াইজ বাড়ছে এক 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 করে, দেখুন খুব সুন্দর, তাই না? আপনি দেখুন কোনো জায়গাতে যেতে হচ্ছে না, আমি দেখুন এটাকে প্রেস করে ধরে রেখেছি, ও আস্তে আস্তে বাড়ছে। আবার দেখুন নিচের অ্যারো কিটাকে আমি প্রেস করে ধরে রেখেছি, ও আস্তে আস্তে কমছে। তো ঠিক এইভাবেই আপনি সমস্ত কিছুকে আপনি মেজারমেন্ট করতে পারেন। কেমন? এবার একটা জিনিস বলে দিই, এই যে আপনি এখানটায় এত কিছু জিনিস চেঞ্জ করলেন, আপনি যদি মনে করেন যে এই অবস্থাতে আমি রিফ্রেশ প্রেস করলে এই জিনিসটাই থেকে যাবে, না, এটা আপনি কিন্তু টেস্ট করছেন, তাই না? এটা আপনি টেস্ট করে করে দেখছেন যে এটা হলে কি হবে, এটা দিলে কি হবে, আমি যদি কালারটাকে এটা দিই তাহলে কি হবে, এই আপনি যদি উইথটাকে বাড়াই তাহলে কি হবে, এগুলো টেস্ট করছেন। এগুলো কিন্তু পার্মানেন্টলি আপনার স্টাইল ডট সিএসএসে অ্যাপ্লাই হচ্ছে না। তাই আপনি যদি এই অবস্থাতে রিফ্রেশ করেন তাহলে কিন্তু এগুলো আপনার কিচ্ছু থাকবে না, বরং আপনার স্টাইল ডট সিএসএসে এই মুহূর্তে যেগুলো রয়েছে সেটাই কিন্তু আপনার রিফ্রেশের পরে এখানে চলে আসবে। যেরকম আমি এতগুলো চেঞ্জ করলাম, তো এই অবস্থা আপনি রিফ্রেশ করুন, দেখুন এগুলো আর কিচ্ছু থাকবে না। দেখুন আপনার স্টাইল ডট সিএসএসে এই মুহূর্তে যেগুলো রয়েছে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড কালার ব্লু, কালার হোয়াইট আর উইথ 80%, সেটাই এখানটাতে অ্যাপ্লাই হয়েছে। ঠিক আছে, তাই ওটা কিন্তু ছিল টেম্পোরারি। ঠিক আছে, ওটা টেম্পোরারিভাবে ছিল। তাই টেম্পোরারি জিনিসগুলো আপনি এখানটা চেঞ্জ করতে পারেন। আপনাকে পার্মানেন্ট বেসিসে চেঞ্জ করতে গেলে এই টেম্পোরারি জিনিসগুলো যখন আপনার হয়ে যাবে, তখন এই টেম্পোরারি জিনিসগুলো আপনার পার্মানেন্ট জায়গাতে গিয়ে ফেলতে হবে, অর্থাৎ এইখানে। ঠিক আছে, সেটা কীভাবে চলুন দেখি। তো আবার আমরা এটাকে চেঞ্জ করি খুব তাড়াতাড়ি। আপনারা জানেন আমি কালারটাকে চেঞ্জ করতে চাইছি নিজের মতো করে, তাই আমি কালারের এখানটাতে ক্লিক করব, তারপরে যে কোনো একটা কালারকে চুজ করব, করার পরে আমি যে কোনো একটা জায়গায় নিয়ে গেলাম, সাপোজ এই কালারটা আমি এটাকে দিয়ে দিলাম। ঠিক আছে, কালার হয়ে গেল, বাইরে ক্লিক করলাম। এবার আমি হোয়াইটটাকেও চেঞ্জ করতে চাইছি, আমি হোয়াইটের কালারটার উপরে ক্লিক করব, আমি জাস্ট একটু ব্ল্যাক দিতে চাইছি, ক্লিক করলাম, বাইরে ক্লিক করলাম, হয়ে গেল। ঠিক আছে, এবার এই অবস্থাতে আমি যদি চাই এই জিনিসটাকে আমি এবার কপি করে এইখানে নেব, আপনারা একটা করতে পারেন যে প্রত্যেকটা জিনিসকে যদি একটা হয়, ঠিক আছে, যদি আপনার, আমি সবগুলোই দেখিয়ে দিচ্ছি, যদি আপনি চান যে এই যত H1-এর মধ্যে যতগুলো জিনিস রয়েছে সবগুলোকে আপনি কপি করবেন, তাহলে দেখুন এই প্রপার্টি নেমগুলোর উপরে আপনি এবার রাইট ক্লিক করুন। ঠিক আছে, এখানে দেখুন অনেকগুলো অপশান রয়েছে, একটা হচ্ছে কপি রুল। ঠিক আছে, তো চলুন দেখা যাক কপি রুল করলে কি হয়। দেখুন এখান থেকে আপনি যে কোনো প্রপার্টির উপরে ক্লিক করুন। এই কপি রুলের উপরে যখন আপনি ক্লিক করবেন, অর্থাৎ আপনি ব্যাকগ্রাউন্ড কালারের উপর রাইট ক্লিক করলেন, আপনি ব্যাকগ্রাউন্ড কালারের উপরও রাইট ক্লিক করতে পারেন, বা যে কোনো প্রপার্টির উপরে বা প্রপার্টি নেমের উপরে রাইট ক্লিক করতে পারেন। আমি ধরুন সাপোজ কালারে করলাম, করার পরে আপনি এই অপশানগুলো পাবেন, কপি রুল, কপি ডিক্লারেশন, কপি প্রপার্টি নেম। তো চলুন দেখা যাক এই তিনটের কাজ কী কী। আমি সবার ফার্স্টে কপি রুল করলাম, কপি করলাম, করার পরে যখন আপনি এখানে আসবেন, আসার পরে আমি জাস্ট বাইরে নিয়ে গিয়ে দেখাই তাহলে আপনার সুবিধা হবে। এখানে গিয়ে আপনি জাস্ট কন্ট্রোল ভি করে দিন। ঠিক আছে, কপি রুল মানে হচ্ছে আপনার এই পুরো জিনিসটা, অর্থাৎ আপনি H1-এর মধ্যে যেগুলো মানে যা আছে H1-এর মধ্যে, হতে পারে আপনি শুধুমাত্র H1-এর মধ্যে এসে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করেছেন, এগুলো করেননি, কিন্তু আপনি যখন এখান থেকে রাইট ক্লিক করে কপি রুল করবেন, ও H1-এর পুরো ডিক্লারেশনটা মানে এই পুরো জিনিসটাকে কিন্তু কপি করে নেবে, কপি রুল মানে। আর দেখুন ঠিক এইভাবে আপনার চলে আসলো। ঠিক আছে, বেশ, এখানে প্রেস করে দিলাম, রিমুভ করে দিলাম। এইবার আপনি যখন এইখানে আসবেন, আসার পরে ধরুন আমি এখন কালারের উপরে রয়েছি, কালারের উপরে মাউসটা নিয়ে গিয়ে রাইট ক্লিক করবো, এখানটাতে কী লেখা আছে দেখুন, কপি ডিক্লারেশন, এটাতে ক্লিক করুন, কপি করলাম। করার পরে আপনি নোটপ্যাডে আসবেন, কন্ট্রোল ভি করুন, দেখুন শুধুমাত্র এইটা কপি হলো, অর্থাৎ এই কালার, এই প্রপার্টি নেম আর এই ভ্যালু ডিক্লারেশনটাই কিন্তু শুধুমাত্র কপি হলো, পুরোটা কিন্তু নয়। ঠিক আছে, বেশ, এইবার আমরা আবার এটাকে রিমুভ করি, করার পরে আমরা আবার এখানে আসলাম, আসার পরে এবার ধরুন উইথের উপরে আমরা রাইট ক্লিক করলাম, উইথের উপরে রাইট ক্লিক করার পরে কপি প্রপার্টি নেম। চলুন দেখা যাক এক্ষেত্রে কী আসে, রাইট ক্লিক, কন্ট্রোল ভি, শুধুমাত্র কোনটা কপি হলো, প্রপার্টি নেমটা, তাই না? তাহলে বুঝতে পেরেছেন এই তিনখানা জিনিসের উপকারিতা কি।
এইবার এগুলো আমরা কখন কাজে লাগবে, মনে করুন যে আপনার H1 এর মধ্যে যতগুলো CSS প্রপার্টি ছিল আপনি সবগুলোকে চেঞ্জ করেছেন, ঠিক আছে। এবার আপনাকে সবগুলোকে কপি করতে হবে। এবার সবগুলোকে কপি করা মানে কি, এই পুরো H1 এর CSSটাই আপনাকে কপি করতে হবে, তাই না? তার মানে সবগুলো কপি করা মানে আপনাকে এই পুরো জিনিসটাকে কপি করতে হবে, তাই তো? তাই পুরো জিনিসটাকে কপি করতে গেলে আপনাকে কী করতে হবে, আপনি যে কোনো প্রপার্টি নেমের উপরে নিয়ে গিয়ে মাউসটাকে রাইট ক্লিক করুন, আপনাকে কি করতে হবে, কপি রুল করতে হবে, তাই না? তাই আমি কপি রুল করলাম। এবার অলরেডি তো আমার এখানে H1 রয়েছে, যেহেতু আমি এখান থেকে পুরো H1 এর সম্পূর্ণটুকুই আমি পুরো কপি করে নিয়েছি, তাই আপনি কি করবেন, আপনি এখান থেকে এটাকে পুরো সিলেক্ট করে এটাকে রিমুভ করে দিন, তারপরে এখানে জাস্ট কন্ট্রোল ভি করে দিন, মানে আগের H1টাকে রিমুভ করে দিয়ে আপনি জাস্ট এটাকে কন্ট্রোল ভি করে দিলেন, ব্যাস আপনার কাছে নতুন চলে আসলো। এইবার এই অবস্থাতে আপনি যখন এটাকে সেভ করবেন, আপনি যখন এখানে আসবেন, আপনি যখন এইবার যখন আপনি রিফ্রেশ প্রেস করবেন, কারণ দেখুন আগে আপনি টেম্পোরারি চেঞ্জ করে সাথে সাথে রিফ্রেশ করছিলেন, এবার আপনি কি করলেন, এই টেম্পোরারি চেঞ্জেস জিনিসটাকেই আপনি মেন জায়গাতে নিয়ে গিয়ে কিন্তু পেস্ট করে দিলেন, তাহলে আপনার মেন জিনিসটা আর টেম্পোরারি জিনিসটা সেম হয়ে গেল। তাই এই অবস্থা যখন আপনি এটাকে সেভ করে আপনি যখন এইখানে এসে রিফ্রেশ প্রেস করবেন, তখন দেখবেন এই যে টেম্পোরারি জিনিসটা যেটা করেছিলেন সেটাই এখন আপনি এখানে দেখতে পাচ্ছেন, তাই না? খুবই ইন্টারেস্টিং। এবার এই অবস্থায় দেখুন আমি চাইছি যে এটার উইথটাকে আমি একটু কমিয়ে দিই, তো এটা পার্সেন্টেজ আমি কমাবো, পার্সেন্টেজ অবস্থায়। তো আমি এটাতে ক্লিক করলাম, করার পরে উইথটাকে 80% থেকে আমি আস্তে আস্তে কমিয়ে আনলাম, কমিয়ে আনার পরে আমি ব্যাস 55% করে দিলাম, ঠিক আছে। তো এই চেঞ্জেসটা আপনি যখন বাইরে ক্লিক করলেন, এবার যদি আপনি রিফ্রেশ প্রেস করেন, এই 55% কি এখানে পড়বে না, কারণ এটা এখন টেম্পোরারি চেঞ্জ হয়েছে, এটাকে আপনাকে পার্মানেন্ট জায়গাতে নিয়ে গিয়ে ফেলতে হবে, তারপরে এখানে আসার পরে রিফ্রেশ করলে চেঞ্জ হবে। এবার দেখুন এই পার্মানেন্ট জায়গাটা তো আপনার কাছেই রয়েছে style.css, তো শুধুমাত্র এবার এটাকে আমাকে নিতে হবে। আমার কি এবার পুরোটাকে আবার রাইট ক্লিক করে কপি রুল করবো তার জন্য? না, অলরেডি তো আমার এগুলো রয়েইছে ওখানে, আমার শুধুমাত্র চেঞ্জেস কোনটাতে হয়েছে, এইটাতে হয়েছে, তাই আমি শুধুমাত্র এটাতে কপি করব, শুধু জাস্ট এই উইথ প্রপার্টি ভ্যালু সমেত কপি করব। তাই শুধুমাত্র একটা প্রপার্টি প্লাস ভ্যালু কপি করার জন্য জাস্ট রাইট ক্লিক, তারপরে কোনটা করব, কপি রুল না ডিক্লারেশন? রুল মানে তো পুরোটা, ডিক্লারেশন মানে যেটার উপর আমি রাইট ক্লিক করেছি শুধুমাত্র সেইটুকু, অর্থাৎ এই ক্ষেত্রে শুধু উইথটা নেবে। এবার জাস্ট আমি এই উইথটাকে এখান থেকে পুরোটা সিলেক্ট করব, তারপরে কন্ট্রোল ভি প্রেস করে দেবো। দেখুন আগে 80% ছিল, এখন 55% হয়ে গেছে। অবশ্যই সেভ করবেন, আদারওয়াইজ এখানে কোনো এফেক্ট পড়বে না। তো যখনই আপনি এখানে এসে রিফ্রেশ প্রেস করবেন, দেখুন আপনার টেম্পোরারি জিনিস আর এইটা পুরোপুরিভাবে সেম হয়ে গেছে, তাই না? কতটা ইন্টারেস্টিং জিনিস দেখুন এই ইন্সপেক্ট এলিমেন্ট, আপনি জাস্ট এখানটাতে বসে বসেই বা এই ব্রাউজারে থেকে থেকেই আপনি সব কিছু চেঞ্জ করে দিতে পারছেন, তাই না? খুবই ইন্টারেস্টিং। তো এইবার দেখুন আমি যদি ইন্সপেক্ট এলিমেন্ট থেকে চাই, এবার তো দেখা গেল যে যেটা আপনার H1 এর মধ্যে যেগুলো এক্সিস্টিং ছিল সেগুলোকেই আমি এখানটাতে চেঞ্জ করেছি। এবার আমার যদি মনে হয় যে H1 এর মধ্যে আমি একটা নতুন প্রপার্টি আর ভ্যালু অ্যাড করব, তাহলে আমি কি করব? তাহলে তার জন্য এই H1 এর যে ব্রেসেসটা শুরু শেষ হয়েছে তার এই এক একটা প্রপার্টির ঠিক ডান দিকে এখানে এই দেখুন মাউসটা নিয়ে গেলাম, এই জায়গাটা কিন্তু প্রপার্টি ভ্যালুর উপরে নয়, কিন্তু প্রপার্টি ভ্যালুর থেকে একটু ডান দিকে আসলে যে একটা ফাঁকা জায়গা রয়েছে সেটা যে কোনো জায়গাতে হতে পারে, আপনি সে সমস্ত, কিন্তু হ্যাঁ অ্যারো সিম্বলটা অর্থাৎ আপনার মাউসের সিম্বলটা কিন্তু এরকম আই শেপ হলে চলবে না, আপনাকে মাউসের সিম্বলটা এরকম সিম্বলে আসতে হবে, ঠিক আছে। তো দেখুন আমি মাউসটাকে ভ্যালুর থেকে একটু ডান দিকে নিয়ে গেলাম বা যে কোনো একটা জায়গাতে নিয়ে গেলাম, এই অবস্থায় দেখুন আমার অ্যারো সিম্বলটা রয়েছে মাউসের, তো সেই অবস্থায় একটা ক্লিক করুন, একবার ক্লিক। দেখুন যখন আমি একবার ক্লিক করলাম, উইথের নিচের দিকে দেখুন আপনার একটা কার্সার ব্লিঙ্ক করছে, অর্থাৎ আমাকে একটি জায়গা করে দিল ও, আপনি এবার নতুন প্রপার্টি এখানে দিতে পারেন, ঠিক আছে। তো আমরা কী কী প্রপার্টি শিখেছি, আমরা ফন্ট সাইজ শিখেছি, তাই না? তো আপনি এখানটাতে দিয়ে দিন ফন্ট হাইফেন, আর দেখুন এখানে অটো কমপ্লিট দিয়ে দেয় সব কিছু, ঠিক আছে। তো এই মুহূর্তে আমি এই অটো কমপ্লিটের ব্যাপারে আমি আপনাদেরকে কিছু বলবো না, ঠিক আছে। এটারও একটা এই অটো কমপ্লিট জিনিসটাও আপনার একটা ওয়েব ডিজাইনারকে অনেক অনেক সুবিধা দেয়, বাট আমি এই মুহূর্তে আপনাদেরকে বলবো আপনারা ফন্ট সাইজ লেখাটা হাতে লিখুন, ঠিক আছে, কারণ হাতে লিখে লিখে আপনাদেরকে সবার ফার্স্টে এই জিনিসগুলোকে আয়ত্তে আনতে হবে, তারপরে হচ্ছে শর্টকাট। তো আমি এখানটাতে লিখে দেবো ফন্ট হাইফেন সাইজ, আমরা জানি ফন্ট হাইফেন সাইজ লিখতে হয়, লেখার পর একটা কোলন দিতে হয়, আপনি সাথে সাথে ফন্ট হাইফেন সাইজ লেখার পর একটা শিফট টিপে কোলন দিয়ে দিন। দেখুন এবার আপনার কাছে ভ্যালু, আপনাকে ভ্যালুটাও অটো কমপ্লিট ওরা দিয়ে দেয়, বাট আমি এটাই সাজেস্ট করবো যে এখন কোনো অটো কমপ্লিট নয়, আপনারা সব ম্যানুয়ালি যেগুলো শিখছেন সেগুলো দিন, পরবর্তীকালে ফাস্ট করার জন্য আমরা সব অটো কমপ্লিট সমস্ত কিছু শিখবো, কোনো সমস্যা নেই। তো এই অবস্থাতে ফন্ট সাইজ দেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে, এখানটাতে আপনি দিয়ে দিন বাই ডিফল্ট H1 এর ফন্ট সাইজ কত হয়, 32 পিক্সেল জানি আমরা, তো এটাকে আমরা যদি এখন 24 পিক্সেল করি তাহলে এটা এখন H2 সাইজ নিয়ে দেবে, 24 দিলাম, নিল কিছু না, আমাকে কি দিতে হবে পিক্সেল, তাই না? দেখুন এখন 24 পিক্সেল নিয়ে নিল। এইবার মজার ব্যাপারটা আপনি কি বলুন তো, যে আমরা জানি যে এই যে পিক্সেল রয়েছে, আমি বলেছিলাম পিক্সেল আর পার্সেন্ট আপনি কিভাবে বাড়াতে কমাতে পারেন, আপ অ্যারো ডাউন অ্যারো কি এর মাধ্যমে, তাই না?
তো দেখুন এখানে এটা কত সুবিধা আপনাকে দেবে দেখুন। তাই ফন্ট সাইজকে আমি দেখতে চাইছি যে কত ফন্ট সাইজ এর হলে এর দেখতে সুবিধা হবে, ঠিক আছে। তো সেটা চেক করার জন্যই ইন্সপেক্ট এলিমেন্ট আপনাদেরকে এত সুবিধা দেয়, অর্থাৎ আপনি দেখতে পাচ্ছেন ভিজুয়ালি আর এখানে চেকও করতে পারছেন যে এই H2 এর বা H1 এর ফন্ট সাইজ ঠিক কত পার্সেন্ট বা কত পিক্সেল হলে একটা ইউজারের দেখতে সুবিধা হবে। আর সেটা আপনি করবেন কিভাবে, এই যে এখানে এসে জাস্ট আপনি দেখতে পাচ্ছেন এখানে ফন্ট সাইজ রয়েছে, আপনি কি করবেন এটার উপরে একটা ক্লিক করে দিন, ভ্যালুটার উপরে একবার ক্লিক করলাম, পুরোটা সিলেক্ট হয়ে গেল। এই অবস্থায় জাস্ট আপনি আপ অ্যারো কিটাকে প্রেস করুন, দেখুন ফন্ট সাইজটা আস্তে আস্তে বাড়ছে। ডাউন অ্যারো কি প্রেস করুন, ফন্ট সাইজটা আস্তে আস্তে কমছে। দেখেছেন কতটা ফ্লেক্সিবিলিটি দিচ্ছে আপনাকে। আপনি এখান থেকেই দেখতে পাচ্ছেন যে কোনটা হলে আমার ক্ষেত্রে ভালো হবে, তাই না। দেখুন বাড়াচ্ছি কমাচ্ছি বাড়াচ্ছি কমাচ্ছি, বেশ আমি দেখতে পাচ্ছি যে হ্যাঁ এটা হলে ঠিকঠাক, এটা আমার এখন ভালো লাগছে। তো আমি জাস্ট এই অবস্থায় বাইরে ক্লিক করে দেবো। তাহলে দেখুন এখন এটা একটা নতুন আপনার প্রপার্টি আর ভ্যালু রয়েছে। তো আমি যদি এই ডিক্লারেশনটাকে এখান থেকে নিয়ে গিয়ে আপনার সিএসএসে রাখতে চাই, তাহলে আমাকে কী করতে হবে, আপনাকে এখান থেকে জাস্ট যেই প্রপার্টিটা আপনি নিতে চাইছেন প্রপার্টি ভ্যালু সেটটা, তার উপরে আপনার মাউসটা নিয়ে যাবেন, জাস্ট তার উপরে প্রপার্টি নেমের উপরে মাউসটা নিয়ে গেলাম, রাইট ক্লিক, তারপরে কপি ডিক্লারেশন, ঠিক আছে। কারণ আমরা জানি যে এই ফন্ট সাইজটাকে যদি আমি মেন জায়গাতে গিয়ে অর্থাৎ স্টাইলার সিএসএসে গিয়ে না ফেলি তাহলে এটার এফেক্টটা মানে এখানে পড়বে না, তাই না। তাই আমি এখান থেকে দেখুন কপি ডিক্লারেশন করে নিয়েছি, আমি এখানটাতে গেলাম। এবার এখানে তো আবার কী করতে হবে, আমি জাস্ট একটা এন্টার প্রেস করবো, জাস্ট পেস্ট করে দেবো, যেহেতু এটা আমার একটা নতুন প্রপার্টি, ঠিক আছে। এটাকে সেভ করলাম, আমরা এখানে আসবো, আসার পরে রিফ্রেশ প্রেস করব, দেখুন যেটা আমরা এখান থেকে সেট করেছিলাম সেটাই এখন এখানে রয়েছে, তাই না। তো চলুন এবার আমরা আরেকটা ইন্টারেস্টিং জিনিস জানি। তো এই মুহূর্তে দেখুন আমরা সব কিছু H1 এর উপরে অ্যাপ্লাই করলাম, তাই না। তো এবার আমরা ঠিক এই HTML এ গিয়ে H1 এর নিচে একটা পি ট্যাগ দিই। তো আমরা এখানে একটি প্যারাগ্রাফ নিলাম যেরকম পি, তার মধ্যে একটি লরেম ইপসামের আমি টেক্সট রাখলাম। তো দেখুন এই অবস্থায় আমি যদি এটাকে সেভ করি, সেভ করার পরে যখন আমি ব্রাউজারে গিয়ে যখন রিফ্রেশ প্রেস করব তখন দেখবো যে পি এর নিচে একটি প্যারাগ্রাফ চলে এসেছে, তাই না। তো এই অবস্থায় দেখুন আমরা আগে দেখতাম যে যখন আমরা এখানে পি ট্যাগ লিখতাম পি এর সিএসএসটা আমরা সবসময় এখানটায় দিতাম ম্যানুয়ালি, তাই না। এবার আমরা দেখব যে আমরা এই পি এর সম্পূর্ণ সিএসএসটা অর্থাৎ পি এর উপরে যেগুলো আমি অ্যাপ্লাই করতে চাইছি সেগুলো সব আমরা এখান থেকে দেবো, ঠিক আছে, ইন্সপেক্ট এলিমেন্ট থেকে করব। তো দেখুন তার জন্য আমরা কি করব, যদি আমি চাই যে পি এর সমস্ত কিছু আমরা এখান থেকে করব, এই মুহূর্তে বলুন তো আপনি কার সিএসএস দেখতে পাচ্ছেন আর HTML থেকে কোন এলিমেন্টটা আপনার এখন সিলেক্ট অবস্থায় রয়েছে, ইন্সপেক্ট এলিমেন্টে কাকে দেখতে পাচ্ছেন। অর্থাৎ আপনার ইন্সপেক্ট এলিমেন্টের বাঁদিকে যদি আপনি দেখেন এখানে আপনার কোন এলিমেন্টটা চুজ রয়েছে আর কোন এলিমেন্টের সিএসএস দেখাচ্ছে। যদি আপনি দেখেন ভালোভাবে তাহলে বুঝতে পারবেন যে ইন্সপেক্ট এলিমেন্টের যেখানে HTMLটা শো করে সেখান থেকে আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে এখন H1 চুজ রয়েছে, আর এইখানে ঠিক আমরা জানি যেটা এখানে চুজ থাকবে তারই সিএসএস এখানটাতে দেখাবে, তাই তো। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি H1 চুজ রয়েছে আর H1 এর সিএসএস দেখাচ্ছে, ঠিক তার নিচে দেখুন পি রয়েছে, তাই না। তো আপনি যদি এখন H1 থেকে পিতে যেতে চান অর্থাৎ পি সম্পর্কে ইন্সপেক্ট করতে চান তাহলে আপনাকে কি করতে হবে, জাস্ট আপনি পিতে ক্লিক করে দিন। দেখুন আপনার এখন কে চুজ রয়েছে, আপনার এখন কিন্তু পি চুজ রয়েছে। কিন্তু পি এর এগেনস্টে কিছু এখানে দেখতে পাচ্ছেন না, পি এর এগেনস্টে আমি এখানে কোনো কিছু দেখতে পাচ্ছি না, কারণ পি এর এগেনস্টে আমি তো কোনো কিছু এখনো দিইনি, তাই না। তো পি এর এগেনস্টে কোনো সিএসএস করার জন্য সবার ফার্স্টে আপনি যখন ট্যাগটা এখানে দেবেন আমি জাস্ট একটা জিনিস এখান থেকে করে রাখবো, যে এখানে পিটা দিলাম তো স্টাইলর সিএসএসে গিয়ে আমি এখানটাতে দিয়ে রাখবো জাস্ট নিচে। আমরা জানি যে কাকে ধরবো আমরা এখন পিকে ধরে সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ, আর সিএসএসগুলো আমাকে এখানে দিতে হয়। আমি শুধুমাত্র এই স্ট্রাকচারটুকুই রেখে দেবো, সিএসএসটা আমি এখানটাতে করব না। সিএসএসটা আমি কোথায় গিয়ে করব, আমি ইন্সপেক্ট এলিমেন্ট থেকে করব। কিন্তু আমি মানে যাকে সিএসএস করতে চাইছি তার জন্য যে স্ট্রাকচারটা দরকার সেই স্ট্রাকচারটা আমি তৈরি করে নিলাম। এবার সিএসএস এর প্রপার্টিগুলো আমরা ইন্সপেক্ট এলিমেন্ট থেকে দেবো, কেমন। তো এই অবস্থায় আমি এটাকে সেভ করলাম, করার পরে আমি এখানে আসলাম, আমি রিফ্রেশে প্রেস করলাম। দেখুন আমার এখানটাতে এখন কে চুজ রয়েছে বলুন তো বাদিক থেকে, ঠিক দেখুন পিটা চুজ রয়েছে। আর তার এগেনস্টে আমি কি কোনো এখনও সিএসএস দেখতে পাচ্ছি, দেখুন এখানে যেটা আমি স্টাইলর সিএসএসে লিখে রেখেছি সেটাই কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি যে এই যে পি শুরু, কিন্তু এটার ভিতরে কোনো কিছু নেই, তাই না। এবার আমরা এখানেই সমস্ত কিছু লিখবো একটা একটা করে সব এখানে। তাহলে আশা করি বুঝতে পেরেছেন যে ইন্সপেক্ট এলিমেন্টে ধরুন আপনি এখন একটা এলিমেন্টে রয়েছেন, আপনি যদি অন্য একটা এলিমেন্টে যেতে চান জাস্ট এখানটায় জাস্ট ক্লিক করে দিন সেই এলিমেন্টের উপরে, তখন সেই এলিমেন্টটা এখান থেকে চুজ হয়ে যাবে আর তার করসপন্ডিং সিএসএসগুলো আপনি এখানে দেখতে পারবেন। যেরকম এই মুহূর্তে আমরা রয়েছি H1 আর তার সিএসএসগুলো আমি এখানে দেখতে পাচ্ছি। এবার যেই মুহূর্তে আমি এখন পিতে ক্লিক করব এখন দেখুন পিটা চুজ হয়ে রয়েছে আর পি এর এগেনস্টে সব কিছু আমরা এখানে দেখতে পাচ্ছি, তাই না। বেশ, তো এই অবস্থায় আমি যদি পি এর মধ্যে এখন একটা একটা করে সিএসএস দিতে চাই তাহলে কি করতে হবে, দেখুন এই যে সেম ওয়েতে আপনি দেখুন এইখানটাতে নিয়ে যাবেন একবারে, এই আপনার যে কার্লি ব্রেসেসটা শুরু হয়েছে তার ডান দিকে মাউসটা নিয়ে যাবেন, নিচটা নিয়ে যাওয়ার পরে জাস্ট একটা ক্লিক করুন,
দেখুন এখানে একটা জায়গা ক্রিয়েট হয়ে গেল, তাই না? আবার দেখিয়ে দিই, বাই ডিফল্ট এরকম থাকবে। আপনি জাস্ট এই যে কার্লি ব্রেসেসটা শুরু হয়েছে তার ডান দিকে মাউসটা নিয়ে গিয়ে একটা ক্লিক করুন, দেখুন এখানে একটা লেখার জন্য জায়গা ক্রিয়েট করেছে, ঠিক আছে? তো সবার প্রথমে আমি দিতে চাইছি এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার, তাই লিখে দিন এখানে ব্যাকগ্রাউন্ড হাইফেন কালার, দেখুন হাইফেন কালার COLOR দিলাম। দেওয়ার পরে আপনি একটা কোলন দিয়ে দিন, দেওয়ার পরে এবার আপনাকে ভ্যালু দিতে হবে। ভ্যালু আমি ফর দ্য মোমেন্ট দিয়ে দিলাম রেড। দেখুন যেই মুহূর্তে আমি শুধু রেড দিলাম, দেখুন এখানে রেড নিয়ে নিল, ঠিক আছে? বাইরে একটা ক্লিক করুন, দেখুন কত সহজে আমি এখানে রেড কালারটা দিয়ে দিতে পারলাম। এবার আপনি চাইলে আপনার পছন্দ মতো কালারটা এখান থেকে দিয়ে দিতে পারেন, যেরকম আমি এখানটাতে এই রেডের উপরে ক্লিক করলাম। বাই ডিফল্ট আপনি কালারগুলো নেবেন ফ্ল্যাট UI কালার্স থেকে। ইভেন ফ্ল্যাট UI কালার্স থেকে কালারটা কপি করার পরে আপনারা জানেন যখনই আমি এখানে ক্লিক করবো পুরোটা সিলেক্ট হয়ে যাবে, তারপরে ফ্ল্যাট UI কালার্স থেকে যেটা আপনি কপি করেছেন কালার কোডটা সেটা এখানে পেস্ট করে দিন। বা আপনি যদি চান ম্যানুয়ালি এখান থেকে দেবেন, তাহলে জাস্ট এই রেড কালারটার উপরে একটা প্রেস করুন। আমি চাইছি যে কালারটা আমি দেবো এখন হচ্ছে অন্য আরেকটা কালার, যেরকম এই কালারটা দিতে চাইছি, ঠিক আছে? এটা একটু হালকা বা গাঢ় বা একটু ডিপ এরকম করতে চাইছি, ধরুন এটা করলাম, ঠিক আছে? করার পরে বাইরে একটা ক্লিক করে দিন, দেখুন এখন ব্যাকগ্রাউন্ড কালার এটা হয়ে গেল। এবার আমি কালার দিতে চাইছি, আর মানে নতুন একটা কালার প্রপার্টি ইউজ করতে চাইছি যেটা এগেনস্টে আপনার লেখার কালারটা হোয়াইট হবে। তো সেটা করার জন্য কি করতে হবে, সেম রুল, এই যে কোনো একটা প্রপার্টির ঠিক ডান দিকে মাউসটা নিয়ে যান, ভ্যালুর ডান দিকে একটা ক্লিক করুন। করার পরে দেখুন আবার একটা নিচে জায়গা তৈরি হয়ে গেছে, তাই না? এই অবস্থায় কালার দেওয়ার জন্য কি প্রপার্টি ইউজ করতে হয়, কালার, তাই তো? COLOR দিলাম, একটা কোলন দেবো, দেওয়ার পরে কালারের নামটা কি দিতে হবে, হোয়াইট, WHITE, ঠিক আছে? বাইরে ক্লিক করলাম, দেখুন একটা হোয়াইট নিয়ে নিল। যদি এটাকেও আমাকে চেঞ্জ করতে হয় তাহলে জাস্ট আমাকে কি করতে হবে, এই হোয়াইটের উপরে ক্লিক করে আপনার যে কালারটা পছন্দ সেটা আপনি দিয়ে দিতে পারেন, কিন্তু হোয়াইটটা আপাতত থাক, ঠিক আছে? এবার আমি চাইছি, আমি বলেছি যে উইথ প্রপার্টিটার মাধ্যমে আপনি যে কোনো কারো উইথ আপনি কম বেশি করতে পারেন, ঠিক আছে? তো আপাতত ক্ষেত্রে এটা মনে রেখে দিন যে আপনার উইথ প্রপার্টিটা শুধুমাত্র যারা রাজা ট্যাগ তাদের উপরে কাজ করে, প্রজা ট্যাগের উপরে নয়, ঠিক আছে? এই বিষয়টা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব পরবর্তীকালে, যে কেন রাজা ট্যাগের উপরে কাজ করে, কেন প্রজা ট্যাগের উপরে কাজ করে না, সেটা নিয়ে বিস্তারিত। তো দেখুন এই অবস্থায় যখন আমি এখানে কালার হোয়াইট দিয়ে দিলাম, আমি চাইছি যে এই পিটার একটা উইথও দেবো। তো উইথ দেওয়ার জন্য আমি কি করব, আমি জাস্ট এখানটাতে একটা ক্লিক করব, আবার যথারীতি সেম রুল অনুসারে আমি জাস্ট এখানটা একটা ক্লিক করব, দেখুন লেখার জায়গা হয়ে গেছে। আমরা জানি উইথ বাড়ানো কমানোর জন্য কোন প্রপার্টি ব্যবহার করা হয়, উইথ, তাই না? WIDTH, উইথ, তারপরে কোলন দিয়ে দিন, আপনি পার্সেন্টে দেবেন। তো আমি চাইছি যে এটা উইথটা নিয়ে নিক আপনার 50%, দেখুন এটা এখন 50% উইথ নিয়ে নিয়েছে। এবার যেহেতু আপনার পি এর উইথটা হচ্ছে 50%, তাই পি এর লেখাগুলো ওই 50%-এর মধ্যেই সব অ্যাডজাস্ট হয়ে গেছে, দেখুন। তাই ঠিকই তো, মানে এই লেখাগুলো যার মধ্যে রয়েছে তার উইথ যতটুকু হবে লেখাগুলো তো ঠিক তার মধ্যেই থাকবে, তাই না? তাই দেখুন পি এর উইথ এখন হচ্ছে 50%, তাই লেখাগুলো ঠিক ওই 50%-এর মধ্যে চলে এসেছে বা অ্যাডজাস্ট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন কীভাবে আমরা জাস্ট এটার মাধ্যমে এখান থেকে এটার উইথটাকে 50% করে ফেললাম। এবার আমি যদি ফন্ট সাইজ বাড়াতে চাই, যেগুলো আমরা শিখেছি, আমরা ব্যাকগ্রাউন্ড কালার শিখেছি, কালার শিখেছি, উইথ শিখেছি, এবার আমরা যদি ফন্ট সাইজটাকে বাড়াতে চাই, জাস্ট আমরা এখানটাতে ক্লিক করব, যথারীতি এখানটাতে লিখে দেবো আপনার ফন্ট হাইফেন সাইজ, SIZE, ঠিক আছে? লেখার পরে একটা কোলন দিয়ে দিন, ঠিক আছে? বা এন্টার প্রেসও করতে পারেন, মানে যে কোনো কিছু আপনি করতে পারেন। এটা এন্টার প্রেস করলেও আপনার চলে যাবে, কোলন দিলেও আপনার ভ্যালুর জায়গায় চলে যাবে। তো এখানে যাওয়ার পরে আপনি এখানটাতে দিয়ে দিন, বাই ডিফল্ট 16 পিক্সেল থাকে, তাই আমি যদি এখানে 16 পিক্সেল দিই তাহলে কি আপনি কোনো চেঞ্জ দেখতে পাচ্ছেন? না, পাচ্ছেন না। বাইরে ক্লিক করলাম, দেখুন কোনো চেঞ্জ দেখতে পাচ্ছি না। এবার আমি ম্যানুয়ালি দেখতে চাইছি যে কোন ফন্ট সাইজ দিলে সেটা আমার ভিজুয়ালি দেখতে সুবিধা হয়। তার জন্য আমি কি করব, জাস্ট ফন্ট সাইজের উপরে একটা ক্লিক করব, এই যে এটার উপরে। কতটা ভালো একটা জিনিস দেখুন একটা ওয়েব ডিজাইনারের জন্য, যে আপনি নিজেই এখানটাতে দেখে বুঝতে পারবেন যে হ্যাঁ এটা এখন ঠিকঠাক দেখতে লাগছে আর সেটাই থাকুক, মানে এটা আপনি টেস্ট করতে পারছেন যে কোনটা হলে ভালো হয়। তো তার জন্য দেখুন আমি জাস্ট এই 16-এর উপরে একটা ক্লিক করলাম, এবার আমি আপ অ্যারো কিটাকে বাড়াচ্ছি, দেখতে পাচ্ছি যে হ্যাঁ এটা যদি সাইজ থাকে তাহলে এখন দেখতে ভালো লাগছে, আমি এই সাইজটা রাখতে চাই। তাহলে দেখতে পাচ্ছেন আপনি কিন্তু জানেনও না যে 22 পিক্সেল দিলেই এটা হয়তো ঠিক হবে, আপনি জাস্ট টেস্ট করে বুঝতে পারলেন। আপনি জাস্ট আপ অ্যারো ডাউন অ্যারো কি প্রেস করছেন, যখন দেখছেন যে হ্যাঁ এইটা ভালো তখনই আপনি বন্ধ করে দিচ্ছেন, তারপরে আপনি এখানে এসে দেখতে পাচ্ছেন আচ্ছা এটা সাইজ হচ্ছে 22 পিক্সেল। তা দেখছেন কতটা ফ্লেক্সিবিলিটি দিচ্ছে আপনাকে ইন্সপেক্ট এলিমেন্ট। তাই এই জিনিসটা যে একবার খুব ভালো করে বুঝে যাবে তার জন্য ওয়েব ডিজাইনিং করাটা খুব ইজি হয়ে যাবে, ঠিক আছে? তো দেখুন আমরা পি এর সমস্ত কিছু, আমি চাইছি যে পি এর কটা জিনিসই থাকুক, পি এর আর আমি অন্য কিছু চাইছি না। তাহলে দেখুন আপনি নোটপ্যাড প্লাস প্লাসে টাচ না করে জাস্ট ব্রাউজার থেকে কিভাবে একটা পি ট্যাগের আপনি স্টাইল করে ফেলতে পারলেন, বুঝতে পারলেন কতটা সহজে। তো এবার আপনি চাইছেন যে এই পুরো জিনিসটাকেই নিয়ে যেতে এইখানে, তাহলে কি করতে হবে, আপনাকে তো এমন নয় যে একটা বা দুটো নিতে হবে, আপনাকে কি করতে হবে, আপনাকে পুরোটা নিতে হবে। তো পুরোটা নেওয়ার জন্য কি করতে হবে, রাইট ক্লিক, তারপরে কপি রুল,
তারপরে এখানে নিয়ে যাব। এবার এই পিটা তো আমার দরকার নেই, এই পিটা জাস্ট আমি ওই স্ট্রাকচারটাকে নিয়ে রেখেছিলাম যাতে আমার ইন্সপেক্ট এলিমেন্টে গিয়ে করতে সুবিধা হয়। আর অলরেডি আমি এখন ইন্সপেক্ট এলিমেন্টে পি এর এগেনস্টে সমস্ত কিছু করে দিয়েছি, তাই এখান থেকে কপি রুলও আমার হয়ে গেছে। তাই এখানটাতে এসে আমি এটাকে পুরোপুরিভাবে সিলেক্ট করব, করার পরে জাস্ট এখানটা কন্ট্রোল ভি পেস্ট করে দেবো। দেখুন এখন ইন্সপেক্ট এলিমেন্টে যেগুলো যেগুলো রয়েছে সেগুলো সব আপনি এখানে চলে আসলো, ঠিক আছে। মানে টেম্পোরারি যেগুলো ছিল সেগুলোকে জাস্ট আমি অরিজিনালে নিয়ে চলে আসলাম, এখানে সেভ করলাম, এখানে ব্রাউজারে আসলাম, রিফ্রেশ প্রেস করলাম। এবার দেখতে পাচ্ছি যেগুলো আমি টেস্টিং পারপাসে করেছিলাম সেগুলোই এখন অরিজিনালি আমি এখানে দেখতে পাচ্ছি, তাই না? খুবই 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 ইন্টারেস্টিং জিনিসগুলো, আশা করি আপনাদের খুবই ভালো লাগছে শিখতে। তো দেখুন রিফ্রেশ করলাম, আমি জাস্ট এই ব্রাউজারে থেকে একটা পি ট্যাগের পুরোপুরিভাবে কালার, ব্যাকগ্রাউন্ড কালার, সিএসএস, ফন্ট সাইজ সমস্ত কিছু দিয়ে দিলাম, তাই না? একবারও কিন্তু আমাকে নোটপ্যাডে যেতে হলো না। তো দেখুন এইবার আমি একটা জিনিস দেখাই, আপনারা বুঝে গেছেন আশা করি এই জিনিসগুলো। এবার এর নিচে আমি জাস্ট একটা স্ট্রং ট্যাগ দিই, যেটা বলেছিলাম না যে রাজা আর প্রজা ট্যাগ। আপাতত দেখলাম যে H1 ও রাজা ট্যাগ, P ও রাজা ট্যাগ। এবার আমি যখন এখানটাতে একটা স্ট্রং ট্যাগ দেবো, যেরকম আমি এখানে দেবো স্ট্রং ট্যাগ, এবার এখানটাতে লিখবো হ্যালো স্ট্রং, সেভ করলাম। করার পরে আমি এটাকে যখন সেভ করব, এখানে আসবো, রিফ্রেশ প্রেস করব, তখন এটাকে দেখতে পাচ্ছি। দেখুন এই অবস্থাতে আমার ইন্সপেক্ট এলিমেন্ট থেকে এখন কোন জিনিসটাকে চুজ করা, পিটাকে। তাই দেখুন এবার আমি যদি ঠিক মাউসটাকে হোভার করা, মানে হোভার করব, ঠিক আছে, একটু লক্ষ্য করুন আমার এখন মাউসটা কার উপরে হোভার হয়ে রয়েছে বলুন তো, পি এর উপরে। মানে সিলেক্টও হয়ে রয়েছে পি, আবার মাউসটাও হোভার হয়ে রয়েছে পি এর উপরে। এইবার আমি যখন মাউসটাকে ঠিক H1 এর উপরে নেব, এবার বলুন তো কোন মাউসটা এখন হোভার কার উপরে হয়ে রয়েছে আর সিলেক্ট কোন এলিমেন্টটা হয়ে রয়েছে। দেখুন মাউসটা এখন হোভার হয়ে রয়েছে H1 এর উপরে, আর কোন এলিমেন্টটা সিলেক্ট হয়ে রয়েছে, পিটা, ঠিক আছে। তাই দেখুন যখনই আপনি হোভার করছেন তখন আপনি এই দিকটা লক্ষ্য করুন, আপনি বুঝতে পারবেন আপনি কার উপরে হোভার করছেন। দেখুন যখনই আমি H1 এর উপরে হোভার করলাম, দেখুন H1 এর উপরে একটা ইয়েলো মার্ক চলে আসলো, উপরে একটা ইয়েলো মার্ক, নিচে একটা ইয়েলো মার্ক, আর মাঝখানটা পুরোপুরি ব্লু হয়ে গেছে। আর দেখুন যখনই আপনি কোনো একটা এলিমেন্টের উপরে হোভার করবেন আপনি বুঝতে পারবেন ভিজুয়ালি যে আপনি এখন বর্তমানে কার উপরে রয়েছেন, ঠিক আছে। তো দেখুন আপনি এখন H1 এর উপরে হোভার করে রয়েছেন, এবার আপনি পি এর উপরে হোভার করে রয়েছেন। দেখতেই পাচ্ছেন যে আগে যেটা ইয়েলো মার্কটা যেটা আগে H1 এর উপরে ছিল সেটা এখন পি এর উপরে চলে এসেছে। এইবার আপনি যদি এই স্ট্রংয়ের উপরে নিয়ে যান, দেখুন এখন স্ট্রং ট্যাগটা সিলেক্ট হয়ে রয়েছে। আমি কিন্তু হোভার করেছি, মানে এখনও কিন্তু সিলেক্ট করিনি স্ট্রং ট্যাগটাকে। তাই হোভারের মাধ্যমে আপনি এখানে ভিজুয়ালি বুঝতে পারছেন যে আপনি এখন বর্তমানে কোন ট্যাগটার উপরে হোভার করে আছেন। বর্তমানে আপনি এখন কোন ট্যাগটার উপরে হোভার করে আছেন, স্ট্রং। এখন কোন ট্যাগটার উপরে হোভার করে আছেন, পি। এখন কোন ট্যাগটার উপরে হোভার করে আছেন, H1। সিলেক্ট কোন ট্যাগটা রয়েছে, পি। কেন বুঝতে পারছি, কীভাবে বুঝতে পারলাম যে পি ট্যাগের সিলেক্ট হয়ে রয়েছে, কারণ দেখুন এই সিলেক্টের যে বর্ডারটা, ব্লু বর্ডারটা এখন কার উপরে রয়েছে, পি এর উপরে রয়েছে না, বেশ। তাই এখন হোভার করছি আমি H1 এর উপরে, এখন আমি হোভার করলাম পি এর উপরে, এখন আমি হোভার করলাম স্ট্রংয়ের উপরে, ঠিক আছে। এবার যদি আমি সিলেক্ট করতে চাই তখন কি করতে হবে, জাস্ট যেই ট্যাগটাকে আমি সিলেক্ট করতে চাইছি সেটাকে আমি ক্লিক করে দেবো। দেখুন এখন যে ব্লু ব্যাকগ্রাউন্ডটা কার উপরে রয়েছে, স্ট্রংয়ের উপরে। তাহলে আমার এখন সিলেক্ট কোন জিনিসটা হয়ে রয়েছে, কোন ট্যাগটা হয়ে রয়েছে, স্ট্রং। আমি এখন হোভার কাকে করেছি, ঠিক পিকে। এখন আমার সিলেক্ট কোনটা হয়ে রয়েছে, H1 না, সিলেক্ট হয়ে রয়েছে স্ট্রং। আর হোভার কাকে করেছি, H1কে। এই কনসেপ্টগুলো কিন্তু মনে রাখবেন, হ্যাঁ। আপনি যেই ট্যাগটাকে সিলেক্ট করে রাখবেন তারই সিএসএসটা আপনি এখানে দেখতে পারবেন, আর হোভারের মাধ্যমে আপনি বুঝতে পারবেন আপনি বর্তমানে এখন কার উপরে রয়েছেন। দেখুন বর্তমানে আপনি এখন এই হ্যালো লেখাটার উপরে রয়েছেন, আর বুঝতেই পারছেন এখন এখানে ক্লিক করলে এখন হ্যালোটা চুজ হয়ে গেল, তাই না, বেশ। এবার এখানটাতে নিয়ে আসলেন, এখানে ক্লিক করলাম, দেখুন স্ট্রং ট্যাগের উপরে আমরা এখন রয়েছি। এবার দেখুন যেটা সিলেক্ট হয়ে রয়েছে তার এগেনস্টে কোনো সিএসএস দেখতে পাচ্ছেন না। এবার সেটাই আমাকে এখানে আগে তৈরি করে রাখতে হবে ফরম্যাটটা, যে জাস্ট আমি এখানে স্ট্রং ট্যাগ শুরু, স্ট্রং ট্যাগ শেষ করলাম। এবার স্ট্রং ট্যাগটার সিএসএস আমি ইন্সপেক্ট এলিমেন্ট থেকে করতে চাইছি, তাই স্ট্রং ট্যাগটার আগে সিএসএস স্ট্রাকচারটা আমি তৈরি করে নিই। তাই আমি সিএসএসে যাব, যাওয়ার পরে এখানে আমি লিখতে হবে আমি কোন ট্যাগটাকে ধরতে চাইছি, ধরে সিএসএস করতে চাইছি স্ট্রংকে, তাই না। আমি এখানে লিখে দেবো স্ট্রং, ঠিক আছে। এবার আপনারা জানি যে একটা স্পেস দিয়ে সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ। এবার জাস্ট এটুকু করে রাখবো। আগে আমরা এখানেই সমস্ত কিছু লিখতাম, প্রপার্টি বা ভ্যালু, তাই না। এবার আমরা এখানে লিখবো না, এবার আমরা মানে ইন্সপেক্ট এলিমেন্ট থেকে লিখবো। তো তার জন্য এটাকে সেভ করলাম, যাওয়ার পরে
এখনও পর্যন্ত রিফ্রেশ করে নিই, তাই দেখুন স্ট্রং ট্যাগের এগেনস্টে আপনি এখানে কোনো কিছু দেখতে পাচ্ছেন না। যেই মুহূর্তে আমি এখানে এসে রিফ্রেশে প্রেস করব, দেখুন এখন সিলেক্ট রয়েছে স্ট্রং, আর এখানে দেখতে পাচ্ছি যে এখন কিন্তু স্ট্রং ট্যাগটা রয়েছে, যেটা আমরা সিএসএসে দিয়েছি সেটাই আপনি এখানে দেখতে পাচ্ছেন। এবার এই স্ট্রং ট্যাগটার উপরে এবার আমি কিছু কিছু জিনিস অ্যাপ্লাই করি। যেরকম আমি এখানটাতে ক্লিক করব, মানে এর ভিতরে প্রপার্টি ভ্যালু এগুলো দেওয়ার জন্য আমরা জানি যে প্রাথমিকভাবে এই যে জাস্ট যখন আমি মাউসটাকে একটু ডান দিকে আনবো, দেখুন এই অবস্থা আই শেপ হয়েছে, তাই না? মাউসটার যখনই আমি একটু ডান দিকে আনবো, দেখুন একটা অ্যারো শেপ হয়ে গেল। ক্লিক করুন, এখানে আপনি একটা লেখার জায়গা পেয়ে যাবেন। আমি সবার ফার্স্টে দেবো হচ্ছে ফন্ট সাইজ দিয়ে দিই সবার ফার্স্টে, হ্যাঁ, ফন্ট হাইফেন সাইজ, ফন্ট সাইজ, একটা এন্টার প্রেস করলাম, এন্টার প্রেস করতে পারেন বা কোলনও দিতে পারেন। এন্টার প্রেস করলে অটোমেটিক্যালি কোলন বসে গিয়ে তারপরে আপনার ভ্যালুর জায়গাটাতে চলে যায়। তো আমি এখানে ফন্ট সাইজ দিলাম হচ্ছে 18 পিক্সেল, ঠিক আছে। দেখুন ফন্টের সাইজটা একটুখানি বেড়ে গেল স্ট্রংয়ের। আর এরপরে যখনই আপনি দেখুন এখানে ক্লিক করা অবস্থায় যখন আপনি 18 পিক্সেল দিয়ে দিলেন, আপনি এখান থেকে যখন একটা এন্টার প্রেস করবেন, দেখুন আবার নিচে চলে আসলো। এখানটাতে আপনি আবার পরের প্রপার্টির জন্য আপনি এখানে লিখতে পারেন। যেরকম আমি এখানটাতে দিয়ে দিলাম কালার কোলন, আমি দিয়ে দিলাম হচ্ছে রেড দিয়ে দিই, হ্যাঁ। তো আমি এখানে রেড দিয়ে দিলাম, দেখুন আমার রেডটা দেওয়া হয়ে গেল, কার্সারটা এখানে ব্লিঙ্ক করছে আর রেডটা এখানে পড়ে গেল। এই অবস্থায় আমি চাইছি যে আমি আবার নতুন আরেকটা প্রপার্টিও আমাকে লিখতে হবে। জাস্ট কার্সারটা একবারে এই ভ্যালুর শেষে থাকা অবস্থাতে একটা এন্টার প্রেস করুন, দেখুন নিচের লাইনে অটোমেটিক্যালি চলে আসলো। এবার আমি দিয়ে দিলাম ব্যাকগ্রাউন্ড হাইফেন কালার। আমি দেখুন আমি ভুল করেছি, ব্যাকগ্রাউন্ড কালার এখানটাতে লেখার পরে যদি দেখছেন যে ব্যাকগ্রাউন্ড কালারটা পড়েনি, তখন বুঝতে হবে আপনি এখানটাতে কোনো একটা কিছু ভুল করেছেন। দেখুন আমি কালারের নামটা ভুল করেছি, তো ব্যাকগ্রাউন্ড হাইফেন কালার COLOR। তো দেওয়ার পরে আপনি একটা এন্টার প্রেস করতে পারেন বা কোলন দিতে পারেন। এন্টার প্রেস করলাম, তো করার পরে দেখুন এখানটাতে আপনাকে দিতে হবে কালারের নাম, আমি দিয়ে দেবো হচ্ছে ইয়েলো। দেখুন এখন ইয়েলো কালারটা নিয়ে নিল, বেশ। তো এই অবস্থায় আমি আবার দেখুন আমি দুরকম ওয়েতে করতে পারি। আমি এখানে বাইরে ক্লিক করে আবার আরেকটা ক্লিক করতে পারি, বা এখানটাতে একবারে শেষে থাকা অবস্থাতে, যেহেতু আমি জানি আমাকে এরপরেও আবার আরেকটা প্রপার্টি লিখতে হবে উইথ, তার জন্য আমি একটা এন্টার প্রেস করে দিলাম। দেখুন এবার নতুন একটা প্রপার্টির জায়গাতে চলে আসলো। নাহলে আমাকে কি করতে হতো, আমাকে বাইরে ক্লিক করতে হতো, এই যে বাইরে ক্লিক করে এখানে আনতে হতো এই নতুন প্রপার্টি লেখার জায়গাটাকে, ঠিক আছে। তো এই অবস্থা আমি এটাকে উইথ দেবো। এইবার একটা মজার জিনিস দেখুন, আমি এখানে উইথ দিলাম WITH উইথ কোলন, আমি এখানটাতে দিয়ে দিলাম 200 পিক্সেল, বাইরে ক্লিক করলাম। কি ব্যাপার, উইথটা পড়লো না কেন? ঠিক আমি যেটা কিছুক্ষণ আগে আপনাকে বললাম যে উইথগুলো শুধুমাত্র রাজা ট্যাগের উপরেই কিন্তু অ্যাপ্লিকেবল হয় বা অ্যাপ্লাই করতে পারেন। কোনো প্রজা ট্যাগের উপরে আপনি কখনো উইথ অ্যাপ্লাই করতে পারেন না, ঠিক আছে। কারণ প্রজা ট্যাগ বলে আমরা প্রজা, আমরা কখনো বাড়তেও পারি না, আমরা কমতেও পারি না, আমাদেরকে সেই রাইট দেওয়া নেই, ঠিক আছে। কিন্তু ওনারা যেহেতু রাজা, ওনারা ইচ্ছা করলে ওনারা বাড়তে পারেন, ইচ্ছা করলে ওনারা কমতে পারেন, কিন্তু আমরা যেহেতু প্রজা, আমরা পারবো না এরকম বাড়তে কমতে। তাই দেখুন যে মুহূর্তে আপনি উইথ লিখলেন, 200 পিক্সেল লিখলেন, তখন দেখুন এটা কিন্তু আর অ্যাপ্লাই হলো না। কারণ দেখুন যেগুলো অ্যাপ্লাই হয়েছে সেগুলোর প্রপার্টি কালারগুলো হয়ে গেছে ব্লু, আর ভ্যালুগুলো হয়ে গেছে আপনার এই কালারটা, আপনার যেটা বলে আপনার বেগুনি কালার বলতে পারি, ঠিক আছে, এই কালারটা, বা পার্পেল বলতে পারেন, পার্পেল কালার হয়ে গেছে। কিন্তু যেই মুহূর্তে আমি এটার উইথ আর হাইট দিলাম, সেটা দেখুন গ্রে গ্রে হয়ে গেছে, মানে কি এটা এখন অ্যাপ্লাই হয়নি এটার উপরে, ঠিক আছে। কেন অ্যাপ্লাই হয়নি সেটা এই সমস্ত বিষয় আমি বিস্তারিত পরে আলোচনা করবো। আপনাদেরকে জাস্ট দেখিয়ে রাখলাম যে দেখুন আমরা এটা যদি এবার উইথও বাড়াই না, এখানে ক্লিক করে দেখুন আমি আপ অ্যারো কিটার মাধ্যমে উইথ বাড়াচ্ছি, দেখুন কিচ্ছু হচ্ছে না, এটা হবে না। এটা কেন হবে না, এটা পরবর্তীকালে আমি আপনাদেরকে খুবই বিস্তারিতভাবে আলোচনা করব বা আপনাদেরকে বলে দেবো, ঠিক আছে। তাহলে এটার দেখুন আমি কী কী জিনিস করতে পারলাম, এটা শুধুমাত্র এই জিনিসগুলো দিতে পারলাম, তাই না, যে স্ট্রংয়ের মধ্যে এগুলো যেগুলো আমরা শিখেছি। আর দেখলাম যে এই উইথটা এখানটাতে কাজ করে না, তাই না। এবার দেখুন এই স্ট্রংয়ের পুরো জিনিসগুলোকে আমি কোথায় নিতে চাইছি, আমাদের মেন CSS-এ, নাহলে তো কাজ করবে না। অর্থাৎ আমি যদি এখানটায় এইগুলো লিখে যদি আমি এখন রিফ্রেশ করি, কাজ করবে না, কারণ আপনার এগুলো সব টেম্পোরারি, সব মুছে যাবে। বাই ডিফল্ট style.css-এর মধ্যে যে CSS-টা থাকবে সেটাই এটার উপরে অ্যাপ্লাই হবে। তাই আমি চাইছি যেগুলো আমি করলাম সেগুলো আমি মেন CSS-এ অর্থাৎ আমাদের style.css-এ নিয়ে যাব। সেটা কিভাবে, তার জন্য পুরো জিনিসটার উপরে মাউসটা নিয়ে যান, রাইট ক্লিক করুন, এখানটাতে কপি রুলে ক্লিক করলাম, তারপরে আমি এই নোটপ্যাডে নিয়ে যাব, তারপরে পুরো স্ট্রং ট্যাগটাকে সিলেক্ট করে Ctrl+V। এবার দেখুন এটার সাথে সাথে কিন্তু এখান থেকে উইথটাও চলে এসেছে, যেহেতু আমি এখানে উইথটা লিখেছিলাম, তাই না। তো আপনি কি করবেন, আপনি এখান থেকে উইথটাকে রিমুভ করে দিতে পারেন, এখান থেকে জাস্ট রিমুভ করে দিলাম। তো দেখুন আমরা এটাকে রিমুভ করে দিলাম, ঠিক আছে। প্লাস আপনারা চাইলে আপনারা এখান থেকেও রিমুভ করে দিতে পারেন। যখন দেখবেন যে এগুলো হচ্ছে না, তখন রিমুভ করার জন্য কি করতে হবে, আপনি জাস্ট এই প্রপার্টি নেমটার উপরে একটা ক্লিক করুন। আগে আমরা ভ্যালুটার উপরে ক্লিক করতাম না, এবার প্রপার্টি নেমের উপরে ক্লিক করুন, পুরোটা সিলেক্ট হয়ে গেল, আপনি জাস্ট ডিলিট করে দিন বা ব্যাকস্পেস বাটনটা প্রেস করে দিন,
ব্যাস করে দিলেন। এবার আপনি বাইরে ক্লিক করুন, দেখুন অটোমেটিক্যালি ওটা রিমুভ হয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে আপনি যে কোনো একটা কিছুকে রিমুভ করে দিতে পারেন। তো এইটা রিমুভ হয়ে যাওয়ার পরে আমরা যদি এবার রাইট ক্লিক করে কপি রুলে ক্লিক করি, তারপরে যদি এখানে গিয়ে পেস্ট করি, তাহলে আমার আর উইথটা আসবে না, শুধু যেটুকুনি ওখানে থাকবে সেটুকুই আসবে। বুঝতে পারলেন? বেশ, তো দেখুন এখানে আমরা কতগুলো জিনিস শিখলাম। ঠিক আছে, আর একটা জিনিস রয়েছে সেটা আমরা বলে দিই ইন্সপেক্ট এলিমেন্টে, যেটা আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন। তো এবার একটি ইন্টারেস্টিং জিনিস দেখুন, এই যে আমরা স্টাইল ডট সিএসএস থেকে সিএসএসটা লিখলাম, এটাও আমরা ইন্সপেক্ট এলিমেন্ট থেকে বুঝতে পারবো। সেটা কিভাবে? দেখুন, যখন আপনি এখান থেকে এটাকে সিলেক্ট করলেন না, যখন আপনি এখান থেকে ট্যাগটা সিলেক্ট করলেন, তার করসপন্ডিং সিএসএসগুলো আপনি এখানে দেখতে পাচ্ছেন। এবার সিএসএস তো অনেক ধরনের হয়, একটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস, একটা হচ্ছে ইন্টারনাল সিএসএস, একটা হচ্ছে ইনলাইন সিএসএস। বুঝবো কিভাবে কোনটা ইন্টারনাল, কোনটা ইনলাইন, কোনটা এক্সটার্নাল? দেখুন, এই যখনই আপনি স্ট্রং ট্যাগের উপরে ক্লিক করছেন, এই স্ট্রং ট্যাগের উপরে যে সমস্ত সিএসএসগুলো পড়ছে সেগুলো কোথা থেকে আসছে আপনি এখানে দেখতে পাচ্ছেন। এই যে স্ট্রং ট্যাগ লেখা রয়েছে, মানে স্ট্রং ট্যাগটাকে ধরা হয়েছে, তার মধ্যে সিএসএসগুলো লেখা রয়েছে। এবার এই স্ট্রং ট্যাগের মধ্যে যে সিএসএসগুলো লেখা রয়েছে, এটা কি এক্সটার্নাল সিএসএস না ইন্টারনাল সিএসএস না ইনলাইন সিএসএস, কীভাবে বুঝবেন? দেখুন, এই যে সিলেক্টর বরাবর, অর্থাৎ এই স্ট্রং ট্যাগ বরাবর আপনি চলে যান, দেখুন এখানে রয়েছে স্টাইল ডট সিএসএস, অর্থাৎ আমি এখানে বুঝতেই পারছি ডট সিএসএস মানে এটা আসছে একটা এক্সটার্নাল সিএসএস থেকে। ঠিক আছে, দেখুন এবার যেই মুহূর্তে আপনি এই স্টাইল ডট সিএসএসের উপরে হোভার করবেন, মাউসটাকে হোভার করে রেখে ছেড়ে দিন, দেখুন এখানে একটা টুল টিপ দেখতে পাচ্ছেন। টুল টিপের মধ্যে ও বলে দিচ্ছে যে স্টাইল ডট সিএসএস ফাইলটা অ্যাকচুয়ালি কোথায় রয়েছে। দেখুন আপনি দেখতে পাচ্ছেন স্টাইল ডট সিএসএস ফাইলটা রয়েছে সি ড্রাইভের মধ্যে, ওয়েব ক্লাসেস বলে ফোল্ডারের মধ্যে, ক্লাস 32 ফোল্ডারের মধ্যে, তারপরে স্টাইল ডট সিএসএস বলে একটি ফাইল রয়েছে, সেখান থেকে আসছে। ঠিক আছে, আপনাকে পুরো পাথটাও বলে দিচ্ছে যে এক্স্যাক্টলি এই স্টাইল ডট সিএসএসটা কোথায় রয়েছে বা এই সিএসএসটা কোথা থেকে পড়ছে। আমরা দেখতেই পাচ্ছি এটা স্টাইল ডট সিএসএস থেকে পুরো সিএসএসটা পড়ছে। তাই যদি কখনো আমাদেরকে ধরুন এখানে আমরা ফার্স্টে ইন্সপেক্ট এলিমেন্ট দিয়ে চেঞ্জ করলাম, এবার আমরা বুঝতে পারছি না যে এটার সিএসএসটা অ্যাকচুয়ালি অরিজিনালি কোথায় লেখা রয়েছে, তখন আপনি ঠিক এই ডান দিকটা দেখতে পারবেন যেখানে সিএসএসের ফাইলটার নাম লেখা থাকবে। এদের ক্ষেত্রে স্টাইল ডট সিএসএস লেখা রয়েছে। আমরা হোভার করব, হোভার করলেই দেখতে পারবো যে অ্যাকচুয়ালি এই যে স্টাইল ডট সিএসএসটা সেটা আপনার প্রজেক্ট ফোল্ডারের কোথায় রয়েছে। তো এখানে দেখতেই পাচ্ছি পুরো পাথটা দিয়ে দিয়েছে। তো সেই ওয়াইজ আমরা পাথটায় গিয়ে আমরা স্টাইল ডট সিএসএসের মধ্যে আমরা যেটাকে চেঞ্জ করেছি সেটাকে দিয়ে দিতে পারবো। ঠিক আছে, এইবার দেখুন এইখানটাতে রয়েছে এলিমেন্ট বলে একটা জিনিস। এইটা কি? এই এলিমেন্ট বলে জিনিসটা বোঝায় আপনি যদি কখনো ইনলাইন সিএসএস লিখে থাকেন তাহলে সেটা এইখানটার মধ্যে আসে। যেরকম চলুন দেখা যাক। আমরা দেখুন স্ট্রং ট্যাগের মধ্যে যা লিখেছি সব এক্সটার্নাল সিএসএস লিখেছি, তাই না? তো এইবার এক্সটার্নাল সিএসএস থেকে আমি চাইছি যে ফন্ট সাইজটা আমরা এখানটাতে না দিয়ে ফন্ট সাইজটাকে আমরা ইনলাইন সিএসএস থেকে দেবো। ঠিক আছে, তাহলে এই স্ট্রং ট্যাগটার জন্য এক্সটার্নাল সিএসএস থেকে কোন কোন জিনিসগুলো পাচ্ছে? কালার রেড আর ব্যাকগ্রাউন্ড কালার। আর ইনলাইন সিএসএস থেকে পাবে কোনটা? যেটা আমি এখানে দিতে চাইছি। ইনলাইন সিএসএস দেওয়ার জন্য আপনারা জানেন যে আপনাদেরকে স্টাইল ট্যাগ দিতে হয়, স্টাইল ইকুয়াল টু ডাবল কোটেশনের মধ্যে, তারপরে যেটা আপনি দিতে চাইছেন সেটা আমি এখানে পেস্ট করে দিলাম। ঠিক আছে, দেখুন আমি এখানে কি লিখেছি, ফন্ট সাইজ 18 পিক্সেল। অর্থাৎ এই স্ট্রং ট্যাগটার জন্য বা স্ট্রং এলিমেন্টটার জন্য যে সিএসএসগুলো ও পাবে সেটা একটা পাবে ইনলাইন সিএসএস থেকে আর একটা পাবে এক্সটার্নাল সিএসএস থেকে, তাই না? এই অবস্থা আমরা এটাকে সেভ করে আমরা এখানে যখন রিফ্রেশে প্রেস করব, দেখুন এখানটাতে এবার আপনি স্ট্রং ট্যাগটা সিলেক্ট রয়েছে। আগে এলিমেন্টের মধ্যে আগে কিছু দেখতে পাচ্ছিলেন না, এবার দেখুন আপনি দুটো জায়গায় সিএসএস দেখতে পাচ্ছেন। অর্থাৎ এই স্ট্রং ট্যাগের মধ্যে কত কত সিএসএস এখানে অ্যাপ্লাই হয়েছে আর কোন কোন জায়গা থেকে অ্যাপ্লাই হয়েছে সব আপনি এখানটাতে ইন্সপেক্ট করতে পারবেন বা আপনি এখানে যাচাই করতে পারবেন বা তদন্ত করতে পারবেন। দেখুন আমি দেখতে পাচ্ছি যে স্ট্রং ট্যাগের মধ্যে কিছু সিএসএস এসছে ইনলাইন থেকে। দেখুন এখানে এলিমেন্ট মানে ইনলাইন কী করে বুঝবেন? ইনলাইন মানেই এখানে এলিমেন্ট লেখা থাকবে, অর্থাৎ এলিমেন্টের মধ্যে যে সিএসএসটা রয়েছে এই যে ইনলাইন, সেটা বোঝাতে এই এলিমেন্টটা ব্যবহার করা হয়। আর এটা আরেকটা দিকেও বুঝতে পারেন যেখানে ইনলাইন লেখা থাকবে, বাট ইনলাইন লেখাটা কিন্তু ইন্টারনাল সিএসএসের জন্য লেখা থাকে, তো সেটা আমি একটু পরেই বলছি, বুঝতে পারবেন। কিন্তু ইনলাইন সিএসএস বোঝার সবথেকে মানে বেস্ট উপায় বা সবথেকে ফার্স্ট উপায় হচ্ছে এখানটাতে এলিমেন্ট লেখা থাকবে। এখানে যদি এলিমেন্ট লিখে দেওয়ার পরে যদি কোনো সিএসএস দেখতে পান আপনি সাথে সাথে বুঝবেন এটা হচ্ছে ইনলাইন সিএসএস। তাই দেখুন ফার্স্টে এই স্ট্রং ট্যাগের মধ্যে একটা ইনলাইন সিএসএস পড়ছে যেটা হচ্ছে ফন্ট সাইজ 18 পিক্সেল। আর তারপরে আবার এখানে দেখতে পাচ্ছি একটা স্ট্রং ট্যাগ লেখা রয়েছে, অর্থাৎ স্ট্রং ট্যাগটাকে ধরে সিএসএস দেওয়া রয়েছে, কিন্তু এটা কোথাকার সিএসএস? এটা স্টাইল ডট সিএসএসে দেওয়া হয়েছে সিএসএসটাকে, অর্থাৎ এটা একটা এক্সটার্নাল সিএসএস। ঠিক আছে, তাই আমি যদি কোনো কারণে ধরুন এবার আমি চাইছি ফন্ট সাইজটাকে এখান থেকে বাড়াবো, আমি সব কিছু ইন্সপেক্ট এলিমেন্ট থেকে করতেই পারবো। আমি ফন্ট সাইজটাকে 20 পিক্সেল করলাম। এবার এই 20 পিক্সেলটা আমি কোথায় গিয়ে দেবো? আমি কি এক্সটার্নাল সিএসএসে গিয়ে দেবো না ইনলাইন সিএসএসের মধ্যে গিয়ে দেবো? ঠিক, যেহেতু আমি ইনলাইন সিএসএসে চেঞ্জ করেছি তাই আমাকে মানে অরিজিনালি কিন্তু আমাকে ইনলাইন সিএসএসের মধ্যে গিয়েই দিতে হবে। তাই এটাকে আমি রাইট ক্লিক করব, কপি ডিক্লারেশন,
কোথায় যাব দেখতে পাচ্ছি যেটা ইনলাইন সিএসএস, তাই আমি পুরোপুরিভাবে ইনলাইনে চলে যাব আর এই ঠিক স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে আমি জাস্ট এটাকে পেস্ট করে দেবো Ctrl+V। দেখুন এখন 20 হয়ে গেছে, ঠিক আছে। এটাকে সিলেক্ট করে পেস্ট করে দিলাম, সেভ করলাম। এই অবস্থায় এখানে যাব, রিফ্রেশে প্রেস করব, দেখুন এখন ইনলাইন সিএসএসটা কত হয়ে গেছে, 20 হয়ে গেছে না, দেখেছেন। এইভাবে এবার যখন করসপন্ডিং আমরা জানি যে এক্সটার্নাল সিএসএসে কীভাবে চেঞ্জ করে অ্যাপ্লাই করতে হয় জানি, বাট ইনলাইনটা কীভাবে করতে হয় দেখে নিলাম, দেখেছেন। ইনলাইন মানেই হচ্ছে এলিমেন্ট লেখাটা থাকবে আর এখানে ইনলাইন লেখাটা থাকবে। এবার আমরা ইন্টারনালটা দেখি। আমরা জানি যে এখানে ইন্টারনাল সিএসএসও দেওয়া যায়, তার জন্য কি করতে হয়, আমাকে স্টাইল ট্যাগ শুরু শেষ করতে হয়, তাই না। তো আমি এখানটাতে স্টাইল ট্যাগ শুরু শেষ করলাম, করার পরে আমি মাঝখানে আসবো, আসার পরে এবার দেখুন আমরা এই যে স্ট্রং ট্যাগের উপরে ফন্ট সাইজ দিয়েছি ইনলাইন সিএসএসের মাধ্যমে, বাদবাকি ব্যাকগ্রাউন্ড কালার আর কালার দিয়েছি আপনার এক্সটার্নাল সিএসএসের মাধ্যমে। এবার আমি চাইছি এই স্ট্রং ট্যাগটার আমি এই কালার রেডটাকে আমি এখান থেকে নিয়ে গিয়ে আমি ইন্টারনাল সিএসএসে নিয়ে যাব, ঠিক আছে। এটাকে সেভ করলাম, এখান থেকে নিয়ে যাওয়ার পরে কাট করলাম, তারপরে এইখানে এসে আমি স্টাইল ট্যাগ শুরু শেষের মধ্যে এই সেম ওয়েতে আমাকে এখানে লিখতে হবে ইন্টারনাল সিএসএসের জন্য, অর্থাৎ আমি কোন ট্যাগটাকে ধরতে চাইছি, স্ট্রং ট্যাগ। এখানে লিখে দেবো যে স্ট্রং ট্যাগ, তারপরে আমাকে সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ, ঠিক এক্সটার্নাল সিএসএসের মতো। তারপরে এখানটাতে জাস্ট ট্যাব প্রেস করে দিয়ে দেবো হচ্ছে কালার রেড। তাহলে দেখুন এই যে স্ট্রং ট্যাগটা, এখানে যে 3টে কালার অ্যাপ্লাই হচ্ছে সেগুলো কোথা থেকে মানে বা সিএসএসগুলো যে অ্যাপ্লাই হচ্ছে সেগুলো কোথা থেকে, একটা হচ্ছে ইনলাইন সিএসএস অ্যাপ্লাই হচ্ছে, আরেকটা হচ্ছে ইন্টারনাল সিএসএস অ্যাপ্লাই হচ্ছে, আরেকটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস অ্যাপ্লাই হচ্ছে, তাই না। তো এই অবস্থা আমি এটাকে সেভ করলাম, করার পরে যখনই আমি এবার এখানে এসে রিফ্রেশ প্রেস করব, দেখুন এখানটাতে আপনি কতগুলো জিনিস দেখতে পাচ্ছেন। দেখুন মানে কিভাবে বুঝতে পারবেন যে কোনটা আপনার ইনলাইন, কোনটা ইন্টারনাল, কোনটা এক্সটার্নাল। দেখুন যেটা ইনলাইন তার রুল কি বললাম, এখানটাতে এলিমেন্ট লেখাটা থাকবে আর এখানটা লেখা থাকবে ইনলাইন। তাই দেখুন এখানে এলিমেন্ট লেখা যেহেতু রয়েছে, তাই এই ফন্ট সাইজটা পাচ্ছে আপনার কোথা থেকে, ইনলাইন সিএসএস থেকে, তাই তো। অর্থাৎ এই স্ট্রং ট্যাগটার উপরে আপনার যে ফন্ট সাইজটা অ্যাপ্লাই হচ্ছে সেটা অ্যাপ্লাই হচ্ছে আপনার ইনলাইন সিএসএস থেকে। ঠিক তার নিচে চলে যান, এখানে দেখুন স্ট্রং দেখতে পাচ্ছেন, স্ট্রং ট্যাগটা দেখতে পাচ্ছেন, পাশে ইনলাইন রয়েছে, তার মানে হচ্ছে এটা ইন্টারনাল সিএসএস, ঠিক আছে। এখানে ইনলাইন থাকবে আর এখানটাতে ট্যাগের নাম থাকবে, সেটা হচ্ছে আপনার ইন্টারনাল সিএসএস। আর এখানে ইনলাইন থাকবে, এখানে লেখা থাকবে এলিমেন্ট, সেটা কোন সিএসএস, ইনলাইন সিএসএস। আর এখানে ইনলাইন লেখা থাকবে কিন্তু এখানটাতে আপনার সিলেক্টরের নাম লেখা থাকবে, সেটা ট্যাগও হতে পারে বা অন্য কোনো সিলেক্টর হতে পারে। সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যেহেতু এখানে ইনলাইন লেখা রয়েছে আর এখানটাতে আপনার সিলেক্টরের নাম লেখা রয়েছে, এটা হচ্ছে আপনার ইন্টারনাল সিএসএস। তাই দেখুন এই স্ট্রং ট্যাগটার উপরে যে কালারটা পড়ছে অর্থাৎ লেখার কালারটা, সেটা পড়ছে ইন্টারনাল সিএসএস থেকে। তাই আপনি বুঝতেই পেরে যাচ্ছেন যে এটা কোথা থেকে আসছে, এটা ইন্টারনাল সিএসএস থেকে আসছে, মানে এটা আপনার ওই হেডের মধ্যে লেখাটা থাকবে। আর তারপরে এখানটায় স্ট্রং লেখা থাকবে, আর মানে এখানটা আপনার সিলেক্টর লেখা থাকবে, আর এখানটা আপনার একটা কোনো ফাইলের নাম লেখা থাকবে, সেটা হচ্ছে আপনার কোন সিএসএস, এক্সটার্নাল সিএসএস। তাই দেখুন আপনি সমস্ত মানে দেখুন একটা এলিমেন্টের উপরে সিএসএস বিভিন্ন জায়গা থেকে পড়তে পারে, ইভেন মাল্টিপল সিএসএস ফাইল থেকেও একটা এলিমেন্টের উপরে আপনার সিএসএস পড়তে পারে। তাই সেগুলো কোথা থেকে পড়ছে কি না পড়ছে সব আপনি ট্র্যাক কোথা থেকে করতে পারবেন, এই যে দেখুন ইন্সপেক্ট এলিমেন্ট থেকে কিন্তু আপনি সব কিছু জানতে পেরে যাচ্ছেন। এবার দেখুন আমি যদি চাই যে ফন্টের সাইজটাকে বাড়াবো কমাবো, এখানে 20 পিক্সেল রয়েছে, আমি এটাকে 22 পিক্সেল করতে চাইছি, কি করব, ফন্টের সাইজটার উপরে ক্লিক করলাম, 22 করে দিলাম, বেড়ে গেল। এবার এই চেঞ্জেসটা আমাকে পার্মানেন্টলিভাবে কোথায় দিতে হবে, এটা কোন সিএসএস, ইনলাইন সিএসএস, তাহলে সেখানে আমাকে দিতে হবে। তার জন্য আমি ফন্ট সাইজটার উপরে মাউসটা নিয়ে গিয়ে রাইট ক্লিক করব, কপি ডিক্লারেশন করলাম। আমরা জানি এটা ইনলাইন সিএসএস, তাই ইনলাইন সিএসএস কোথায় রয়েছে, এই যে স্ট্রংয়ের এখানে। তাই আমি স্টাইল অ্যাট্রিবিউটের পুরো ভ্যালুটার মধ্যে যেখানটাতে আপনার ফন্ট সাইজের ইয়েটা রয়েছে সেখানটাতে পুরোটাকে সিলেক্ট করলাম, দেখুন পুরোটাকে সিলেক্ট করে Ctrl+V পেস্ট করে দিলাম, তাহলে দেখুন এখন ওটা নিয়ে নিল। এবার বাদ বাকি সমস্তগুলোর ক্ষেত্রে আমাকে করতে হবে যে এখানে তো আমি এবার কালারটা ধরুন চেঞ্জ করে দেবো, তাই আমি এখানে ক্লিক করলাম, কালারটাকে আমি করে দিলাম ধরুন এখান থেকে আমি এইটা করে দিলাম কালারটা। তাহলে কি আমি আপনার ইন্টারনাল সিএসএসে এসে আমি কালার চেঞ্জ করেছি, তাহলে এটাকেও আমাকে এবার সিএসএসে গিয়ে অরিজিনালে গিয়ে অ্যাপ্লাই করতে হবে। তাই তার জন্য আমরা এখান থেকে রাইট ক্লিক করব, কপি ডিক্লারেশন। এটা কোন সিএসএস, ইনলাইন না ইন্টারনাল, ইন্টারনাল। কীভাবে বুঝলাম, এখানে ইনলাইন লেখা রয়েছে আর এখানে সিলেক্টরের নেম লেখা রয়েছে, তাই এটা ইন্টারনাল। যদি এখানে ইনলাইন লেখা থাকতো আর এখানে এলিমেন্ট লেখা থাকতো তাহলে সেটা হতো ইনলাইন। তাই এক্ষেত্রে এটা হচ্ছে আমাদের ইন্টারনাল সিএসএস। তাই আমরা জানি ইন্টারনাল সিএসএস কোথায় থাকে, হেড ট্যাগ শুরু আর শেষের মাঝখানে, তাই না। এই যে দেখুন এখানে আমরা দেখবো স্ট্রং ট্যাগের এগেনস্টে কে রয়েছে, রেড। ইভেন আপনার ভালো জিনিস হচ্ছে এখানটা আপনার লাইন নাম্বারও দেওয়া থাকে, দেখুন যে কত নম্বর লাইনে, দেখুন 2 নম্বর লাইনে। আপনি এখানে চলে যান, দেখুন এই যে এটার স্টাইল ট্যাগ শুরু শেষে 2 নম্বর লাইনে রয়েছে। তো দেখুন এবার এখানটায় আমি এটাকে জাস্ট পেস্ট করে দিলাম, কালারটা এটা নিয়ে নিল, ঠিক আছে। এবার বাদ বাকি আমি ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে চাইছি, আমি এখানে ক্লিক করলাম, ব্যাকগ্রাউন্ড কালারটা সাপোজ আমি
তো ব্যাকগ্রাউন্ড কালার এটা চেঞ্জ করলাম, তো এটাকেও তো আমাকে অরিজিনালি জায়গায় গিয়ে ওটাকে পেস্ট করতে হবে। তো এটাকে রাইট ক্লিক করব, আমার শুধুমাত্র এটুকু দরকার, কপি ডিক্লারেশন। কোথায় রয়েছে ফাইলটা? style.css এ, তাই না? তো আমি এখান থেকে জাস্ট style.css এ চলে যাই। যাওয়ার পরে দেখতেই পাচ্ছি এখান থেকে যে এক্সটার্নাল সিএসএস রয়েছে, এক্সটার্নাল সিএসএস ফাইলটার নাম কি? style.css। তাই আমাকে যেতে হবে style.css এ। এবার পাথটা দেখার জন্য জাস্ট আমি এটার উপর মাউসটা নিয়ে গিয়ে হোভার করব, তাহলে নিচে টুলটিপ আকারে দেখতে পারবো যে style.cssটা এক্স্যাক্টলি কোন ফোল্ডারের মধ্যে রয়েছে। ইভেন দেখুন ও লাইন নাম্বারও বলে দিয়েছে যে style.css এর তুমি 15 নম্বর লাইনে, কারণ দেখুন style.css:15 দেওয়া রয়েছে, মানে style.css ফাইলটার 15 নম্বর লাইনে এই স্ট্রং ট্যাগটাকে ডিক্লেয়ার করা রয়েছে বা সিএসএসটা লেখা রয়েছে। আপনি সেই লাইনে চলে যান। তো আমি style.css এ চলে যাব, এখান থেকে আমি style.css এ গেলাম। যাওয়ার পরে 15 নম্বর লাইন, দেখুন এক্স্যাক্টলি 15 নম্বর লাইনেই কিন্তু সিএসএসটা শুরু হয়েছে, তাই না? তো এই অবস্থায় আমি এখানটায় যেহেতু একটাই সিলেক্টর ডিক্লারেশন রয়েছে, আমি জাস্ট পেস্ট করে দিলাম, সেভ করলাম। এখানে আসবো, রিফ্রেশ প্রেস করব। দেখুন যেগুলো আমি চেঞ্জ করেছি সেগুলো সব এটার উপরে পার্মানেন্টভাবে অ্যাপ্লাই হয়ে গেল। যেরকম আমি ইনলাইন সিএসএসে কী করেছিলাম, 22 পিক্সেল করেছিলাম ফন্টের সাইজ, সেটা অ্যাপ্লাই হয়ে গেছে। ইন্টারনাল সিএসএসে কী করেছিলাম, কালারটাকে চেঞ্জ করেছিলাম, সেটা অ্যাপ্লাই হয়ে গেছে। এক্সটার্নাল সিএসএসে কী করেছিলাম, এখান থেকে জাস্ট আমার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করেছিলাম, সেটাও কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। ঠিক আছে? তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কত ইন্টারেস্টিং এই আপনার ইয়েটাকে করা, এই ইন্সপেক্ট এলিমেন্টটাকে নিয়ে কাজ করা। খুবই 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 ইন্টারেস্টিং। আশা করি আপনাদের খুব ভালো লাগছে এই ইন্সপেক্ট এলিমেন্টটা এত ডিটেলসে শিখতে। তো দেখুন, আশা করি আজকে আপনারা এই ইন্সপেক্ট এলিমেন্ট সম্পর্কে অনেক 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 কিছু জানতে পারলেন বা অনেক কিছু শিখতে পারলেন। তো ইন্সপেক্ট এলিমেন্টের আর একটা ছোট্ট জিনিস আমাদের রয়েছে, তো এটাকে আমি নেক্সট ক্লাসে দেখাবো। আজকের ক্লাসটা আপনার মোটামুটি 2 ঘন্টার হতে চললো, ঠিক আছে? তাই এই ক্লাসটা আজকে আমি এইটুকুনি কি রাখলাম। বাট আমি একটা রিকোয়েস্ট আপনাদেরকে করব যে আজকের ক্লাসটা আমি চাইলে এটাকে 3-4টে মাল্টিপল পার্টে ভাগ করে আপনাদেরকে দিতে পারতাম। বাট এখানে আমি যেহেতু প্রথমেই বলেছি আপনাদেরকে উইথটাও দেখাবো, কীভাবে উইথ ইন্সপেক্ট এলিমেন্ট থেকে ম্যানেজ করতে হয় সেটাও দেখাবো, পাশাপাশি ইন্সপেক্ট এলিমেন্টের মধ্যে একটা ব্রিফ ধারণা আপনাদেরকে দেবো। তো দেখুন, আমি সমস্ত কিছু একসঙ্গে আপনাদেরকে বলেছি, আর আমি এই 2 ঘন্টা পুরো কনস্ট্যান্ট আপনাদেরকে বুঝিয়ে গেছি কোনো রেস্ট না নিয়ে। তাই আমি যদি 2 ঘন্টা আপনাদের জন্য এতটা বেশি করে খাটতে পারি, আপনারা পুরো পেশেন্স নিয়ে আপনারা 2 ঘন্টা দেখতে পারবেন না? আশা করি আপনারা পারবেন, ঠিক আছে? তাই আমার এটা রিকোয়েস্ট আপনাদের কাছে, আপনারা ফুল ভিডিওটি একবারে স্কিপ না করে দেখবেন, ঠিক আছে? 2 ঘন্টা সময় আপনারা যদি এখানটাতে দেন, আপনি এখান থেকে অনেক কিছু পাবেন। মনে রাখবেন, একটা ওয়েব ডিজাইনারের কাছে ইন্সপেক্ট এলিমেন্ট জানা বা বোঝা খুবই ইম্পর্ট্যান্ট। মনে করুন এটা আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট। ক্লায়েন্ট আপনাকে বলেছে যে আমার যে পিএর উইথটা রয়েছে এটাকে আমি চাইছি যে এটা একটু মাঝখানে থাকুক, পুরো স্ক্রিনের মাঝখানে থাকুক। এবার এটা আপনি তো এখন ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন, আপনি এটা করবেন কি করে? আপনি আবার ক্লায়েন্ট দেখবেন যে ক্লায়েন্টের যে ওয়েবসাইটটা রয়েছে সেটার মধ্যে style.css কোথায় রয়েছে বা HTML কোথায় রয়েছে, না। আপনাকে যখন ক্লায়েন্ট ওয়েবসাইটটা দেবে, আপনার ফার্স্ট কাজই হচ্ছে এটাকে ইন্সপেক্ট করা, ঠিক আছে? অর্থাৎ আপনি পুরোপুরিভাবে ইন্সপেক্ট করলেন। আর ইন্সপেক্ট করার আরেকটা জিনিসও আমি আপনাদেরকে বলে দিই, যেরকম আমরা রাইট ক্লিক করে ইন্সপেক্ট করতে পারি, তারপরে ইন্সপেক্ট এলিমেন্ট উইন্ডোটা খোলে। যদি আপনার উইন্ডোটা অলরেডি খোলা থাকে, আর যদি আপনি চান যে দেখুন উইন্ডোটা খোলা রয়েছে, এবার এটার মধ্যে আপনার কোনটা সিলেক্ট রয়েছে, স্ট্রংটা সিলেক্ট রয়েছে, আপনি চাইছেন এখান থেকে এবার পিটাকে সিলেক্ট করতে, আপনি কি করতে পারেন? এখানে ক্লিক করতে পারেন, বা আরেকটা ওয়েও রয়েছে, এই যে এখানটাতে দেখুন এই চিহ্নটায় ক্লিক করুন। করার পরে যখন এটা ক্লিক করলেন, দেখুন এটা অন হয়ে গেল। অন হয়ে যাওয়ার পরে আপনি যেই এলিমেন্টটাকে নিয়ে বা যেই ট্যাগটাকে নিয়ে ইন্সপেক্ট করতে চান, মাউসটা তার উপরে নিয়ে যান। দেখুন আমি মাউসটা তার উপরে নিয়ে গেলাম, এবার নিয়ে যাওয়ার পরে একটা ক্লিক করুন। দেখুন এখন এটা চুজ হয়ে গেল অটোমেটিকলি। আপনি কিন্তু এখান থেকে চুজ করলেন না, আপনি চুজ করলেন এটার মাধ্যমে। যে দেখুন আমি যদি এখন H1কে করতে চাই, এখানে ক্লিক করলাম, এটা অন হয়ে গেল। বাই ডিফল্ট এটা অফ থাকে, এরকম মানে ব্ল্যাক হয়ে থাকে। যেই মুহূর্তে আপনি এখানে ক্লিক করবেন, এটা অন হয়ে যায়। অন হয়ে যাওয়ার পরে আপনি দেখুন এখানে মাউসটা নিয়ে গেলেন, এখানে দেখুন নিয়ে গেলেন, এখনও কিন্তু এটা সিলেক্ট হয়নি। দেখুন সিলেক্ট কিন্তু এখনও পিটা হয়ে রয়েছে। নিয়ে যাওয়ার পরে আপনাকে এখানে একটা ক্লিক করতে হবে। দেখুন এবার H1টা চুজ হয়ে গেল। এইভাবেও আপনি চুজ করতে পারেন। তো আপনি যদি এখন পিটাকে কোনো কিছু করতে চান, ক্লায়েন্ট আপনাকে বললো পি এর উইথটা আপনার পুরো স্ক্রিনের 50% হবে। এবার আপনি যখন পিটাতে এখানে ক্লিক করলেন ইন্সপেক্ট এলিমেন্ট থেকে, দেখতে পারলেন এখানে তো আপনার পিটার উইথটা কত পার্সেন্ট রয়েছে, 50% অলরেডি রয়েছে। সাপোজ মনে করুন ক্লায়েন্ট আপনাকে 80% করতে বললো, আপনি কি করবেন তখন? আপনি কি করবেন, আপনি এখানটাতে এসে এটাতে ক্লিক করবেন উইথে, তারপরে জাস্ট এখানটাতে দেখলেন যে কিন্তু উইথটা বাড়িয়ে হ্যাঁ ঠিকঠাক রয়েছে। দেখুন আপনি সমস্ত কিছু ইন্সপেক্ট এলিমেন্ট থেকেই কিন্তু করবেন। তারপরে ইন্সপেক্ট এলিমেন্টের জিনিসগুলোকে আপনাকে জাস্ট কপি করে নিয়ে গিয়ে করসপন্ডিং আপনি যে ওয়েবসাইটটাতে কাজ করছেন সেই ওয়েবসাইটটার মধ্যে যে মেন CSS ফাইলগুলো রয়েছে এক্সটার্নাল, সেখানটাতে গিয়ে আপনাকে ইন্সপেক্ট এলিমেন্টে করা জিনিসগুলোকে পেস্ট করতে হবে, যেটা আমরা style.css এর মধ্যে করলাম। ঠিক
ঠিক আছে? তো এই জন্যই এই ইন্সপেক্ট এলিমেন্টটা খুবই ইজি, কারণ আপনাকে ক্লায়েন্ট যখন একটা কাজ দেবে কত সহজে আপনি কাজটাকে খুব তাড়াতাড়ি ক্লায়েন্টকে সার্ভ করতে পারবেন এটা ডিপেন্ড করে। তাই আপনাকে ইন্সপেক্ট এলিমেন্টটা জানা খুবই 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 প্রয়োজন। তাই অবশ্যই এই ভিডিওটাকে আপনারা 5 বা 6 বারও দেখবেন, তাহলে আপনাদের এই ইন্সপেক্ট এলিমেন্টটা ক্লিয়ার হওয়া চাই। ঠিক আছে? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আপনারা দেখলেন যে সিএসএসটা আমরা স্টাইলর সিএসএসে গিয়ে এতদিন করতাম, সেটা আমরা এখান থেকে কীভাবে করতে পারি। তাই বুঝতেই পারছেন এটা কতটা পাওয়ারফুল এটা। তাই এটাকে আপনাকে খুব ভালো করে বুঝতে হবে। আপনি এই যে আজকের ক্লাসটা খুব ধৈর্য দিয়ে খুব মনোযোগ সহকারে পুরোটা দেখবেন, সেটা 2 ঘন্টার হোক বা 2.5 ঘন্টার হোক, অবশ্যই দেখবেন। কারণ না, এই 2 ঘন্টা কিন্তু আপনি নষ্ট করছেন না, আপনি ইনভেস্ট করছেন কার জন্য? নিজের জন্য। তাই অবশ্যই এই 2 ঘন্টা খুব মনোযোগ সহকারে আপনি পুরো ভিডিওটা দেখবেন, একদম স্কিপ করবেন না। কারণ এখানে আমি ছোট থেকে অতি ছোট জিনিসও খুব ভালোভাবে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। ঠিক আছে? আর ইন্সপেক্ট এলিমেন্টের আর কিছু বাকি জিনিস রয়েছে, সেটা আমি নেক্সট ক্লাসে আপনাদেরকে দেখাবো। কেমন? আশা করি আজকের ক্লাসটি আপনাদের খুবই ভালো লেগেছে। আর পরের ক্লাসের জন্য ওয়েট করুন। পরের ক্লাসেও আমরা ইন্সপেক্ট এলিমেন্ট সম্পর্কে আরও অনেক বিস্তারিত কিছু আলোচনা করব। যদি আজকের আপনাদের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন, যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে। কারণ আর শেয়ার করলেই হয়তো এই ওয়েব গ্রাউন্ড বলুন বা আমি বলুন, আপনারই মতো অনেক স্টুডেন্টদের কাছে আমি পৌঁছে যেতে পারবো। তাই প্লিজ শেয়ার করে দেবেন ভিডিওগুলোকে আপনাদের ফ্রেন্ডসদের কাছে বা আপনার ফেসবুক টাইম লাইনে, সমস্ত জায়গাতে। ঠিক আছে? যাতে ওয়েব গ্রাউন্ড পৌঁছে যেতে পারে সেই সমস্ত মানুষের কাছে যারা ধরুন আপনার মতোই শিখতে চাইছেন তাদের কাছে। ঠিক আছে? তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো থাকবেন, ধন্যবাদ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলকে এবং প্রেস করুন বেল আইকনে সবার প্রথম আমাদের লেটেস্ট এবং আপডেটেড ক্লাসগুলোকে পাওয়ার জন্য। আর লাইক করুন যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে, আর সাথে সাথে শেয়ার করুন।